আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা আম 'টু সেন্স পডকাস্ট' যে পডকাস্ট চ্যানেলটি রয়েছে YouTube এ, তাদের একটি ভিডিওর রিভিউ করব। গতকাল এই ভিডিওটির ১ম ৪২ মিনিট আমি রিভিউ করেছিলাম। তো আ আজকে তারপর থেকে শুরু করে বাকিটা করার চেষ্টা করব। এই ভিডিওটির যে শিরোনাম সেটি হচ্ছে, "কম বয়সেই এত হার্ট অ্যাটাক কেন হচ্ছে?" আ তো এখানে কথা বলতে আ অতিথি হিসেবে এসেছেন আবু জুবেদ আম মুসা ভাই নামে একজন। তিনি একজন নিউট্রিশনিস্ট এবং একজন আ উম ব্যায়ামবিদ দেখতে পাচ্ছেন, বডি বিল্ডার এবং আম তিনি আম নিউট্রিশনিস্ট এবং ট্রেইনার হিসেবেই আসলে কাজ করেন একটা আ স্টার বেস সম্ভবত একটা জিমের নাম দেখলাম, সেখানে তিনি কাজ করেন। তো এই পডকাস্টে তিনি বেশ কিছু তথ্য দিচ্ছিলেন, যার অনেক আ গুলো কথাই আমার কাছে বেশ উপকারী বলে এ পর্যন্ত মনে হয়েছে। কিন্তু আবার কিছু আ ভুল তথ্য তিনি দিচ্ছিলেন। আ উনি ব্যক্তিগতভাবে ইচ্ছে করে ভুল দিয়েছেন তা বলব না। কিন্তু তিনি যেমন শিখেছেন তেমনই তিনি বলছেন। কিন্তু দুঃখজনকভাবে ওই যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই সম্প্রতি আসলে ভুল বলে প্রমাণিত হয়েছে। তো আমি সেই আলোকে আপনাদের সামনে ওনাদের যে উপস্থাপিত তথ্য সেটাকে পর্যালোচনা করার চেষ্টা করছি। আ আমাদের এখানে নাফিস সেলিম আ ভাই আছেন, যিনি ওজন কমাবার জন্য খুব চেষ্টা করছেন এবং এর আগে আবু সুফিয়ান তাজ ভাইয়ের সঙ্গে উনার পডকাস্ট দেখেছিলাম এবং আম আ তার অধীনে তিনি ব্যায়াম-ট্যায়াম করা শুরু করেছিলেন শুনেছি। এখন আবার শুনছি এই মুসা ভাইয়ের অধীনে করছেন। তো বুঝতে পারছি যে উনি সঠিক পথে অ্যা কিছুতেই যেতে চাচ্ছেন না। অনেকের সেই ঘটনা থাকে যে শর্করা খেতে এত ভালো লাগে যে সেই পথে যেতে চান না। কিন্তু এটাও যে এক ধরনের নেশা সেটাও তারা বুঝতে পারেন না। তো যাই হোক, চলুন আমরা করি, আর কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে মনোনিবেশ করি। দেখি আজকে কতটুকু কভার করতে পারি। তো আমি শুরু করছি তাহলে। বিসমিল্লাহ। হুম। এগুলা কেন জানি মানুষ খুব নেগেটিভলি দেখে। যেমন আমি ইউএসএ দেখছি এটা খুবই নরমালাইজড, এভরিওয়ান টেকস ইট মানে এটা কেউ কোনো মনে করে না। বাট বাংলাদেশে কেন জানি এটা ট্যাবু যে ভাই আমি প্রোটিন কিছু যে পাউডার কিছু না, আমি একদম ন্যাচারাল। হুম। হ্যাঁ, ইটস ফাইন। তো এখানে এসে মানে অনেকটা মানুষ ভাই স্টেরয়েড নিতেছে এরকম একটা ইয়া দেয়। তো ওই জায়গায় আমি একটু জানতে চাই যে আসলে কি প্রোটিন পাউডার খারাপ বা এটা কেন এরকম মনে করে ক্রিয়েটিন খাইলে কি এটা কি আই এম জাস্ট কনফিউজড হিয়ার। সাপ্লিমেন্টের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন আছে। এটা ১ম জিনিস হলো কি আমরা বুঝতে ভুল করি। বুঝার জায়গাটা কোথায় যে স্টেরয়েড এবং সাপ্লিমেন্ট ২ টা জিনিস ডিফারেন্ট। একটা হচ্ছে ড্রাগস, একটা ইনজেক্টেবল ওরাল যেটাই থাকে ওটা ড্রাগস ক্যাটেগরি, ওটা আপনার ডক্টর দেখবে বা মেডিকেলে এটা ইউজ হয়। আর সাপ্লিমেন্ট হলো ফুড সাপ্লিমেন্ট। মানে আমরা যখন কোনো নিউট্রিশন রেগুলার খাবার থেকে বডিতে নাপ দিতে পারি না তখন এটা সাপ্লিমেন্টেশন করি। যে নিউট্রিশনটা বডিতে নাপ যাচ্ছে না, এখন আমরা ফুড সাপ্লিমেন্ট দিয়ে এটা আমরা হচ্ছে কভার করব এটাই। এখন আপনি আপনার রিকোয়ার প্রোটিন ধরেন পার ডে ১০০ গ্রাম। এটা যদি খাবার থেকে নিয়ে নিতে পারেন তাহলে কোনো সাপ্লিমেন্টেশনের দরকার নেই। এখন আপনি অনেক বিজি গাই, মিল নিতে পারতেছেন না, হ্যাঁ? আপনার গ্যাপ হয়ে যাচ্ছে। ওই সময় আপনি ওয়ে প্রোটিন থেকে আপনি সাপ্লিমেন্টেশন করতে পারেন। ওয়ে প্রোটিন কিন্তু মেক্সিমাম দুধ থেকে তৈরি হয়, হ্যাঁ? সো কিছু প্রোটিন হচ্ছে বিফ থেকে হয়, কিছু হচ্ছে আপনার প্ল্যান্ট বেস হয়, বাট মেক্সিমাম হয় দুধ থেকে। তো র হুম। ম্যাটেরিয়ালস কি দুধ। আর সাপ্লিমেন্ট আমরা কখন স্টার্ট করি? দেখা যায় একটা বাচ্চা জন্মের পরে যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয়, ওকে আপনার সেরেলাক দিচ্ছে বা বিভিন্ন ধরনের আপনার মিল্ক রিপ্লেসমেন্ট হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, ওটা কি সাপ্লিমেন্ট। আমরা যে বাচ্চাদের হরলিক্স দেই এটা কি সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট। হ্যাঁ। বর্নভিটা দিচ্ছি এটা কি ফুড সাপ্লিমেন্ট। তো বাচ্চাদের আমরা সাপ্লিমেন্ট খাওয়াচ্ছি ওটাতে আমাদের কিছু আসে যায় না। আমরা নিজেরা যখন হচ্ছে সাপ্লিমেন্টেশনে যাচ্ছি তখন ভয় পাচ্ছি যে আমার হার্ট, লিভার, কিডনি এগুলো মনে হয় ড্যামেজ হয়ে যাচ্ছে। হুম। অ্যাকচুয়ালি তো সাপ্লিমেন্টের ব্যাপারে উনার দৃষ্টিভঙ্গি তাহলে দেখতে পাচ্ছি যে উনি বেশ সাপ্লিমেন্ট এর পক্ষে। আমি অবশ্য ঘোর বিরোধী। কারণ এই সাপ্লিমেন্টগুলোকে তৈরি করার জন্য যে প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আ এই খাদ্যগুলোর মধ্যে এমন কিছু পরিবর্তন নিয়ে আসে, যেটা প্রাকৃতিক খাবারে এই খাবারগুলো যেভাবে থাকার কথা সেভাবে আর আমরা পাই না। তো তাতে ঝামেলা যেটা হয় যে, কখনো আমরা আ যেই জিনিসটা আমার দেহে যেইভাবে শোষিত হওয়া উচিত, তার থেকে কমে অথবা বেশি মাত্রায় শুষে নেই আমরা এবং সেটাকে তখন ম্যানেজ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। একটা সহজ উদাহরণ দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, আমরা সহজপাচ্য শর্করা এবং জটিল শর্করা এই দুটোর মধ্যে তফাৎটা কি করি? সহজপাচ্য শর্করা খেলে রক্তে চিনির মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। তো এই যে দ্রুত চিনির মাত্রা বেড়ে গেল, এটাকে বলছি আমরা খারাপ। কারণ এটা আমাদের দেহে বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করবে। কিন্তু যদি জটিল শর্করা হয়, শাকসবজি হয়, তাহলে সেটা রক্তে চিনি বাড়াবে কিন্তু ধীরে, 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 ধীরে বাড়াবে। তো আ ফলে সেটাকে তখন আমরা বলছি এটা ক্ষতিকর নয়। তো প্রাকৃতিক খাবার যেমন ধরুন, আমি যদি মাছ বা মাংস খাই, তাহলে এটা আল্লাহ যেমন তৈরি করে দিয়েছেন এবং আল্লাহ যেরকম আমাদের পাকস্থলীর মধ্যে হজমের প্রক্রিয়া দিয়েছেন, দুটোই আল্লাহ নিয়ন্ত্রিত প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আ জিনিসটা আমরা খাবো এবং আমাদের পেটের মধ্যে এটা হজম হয়ে দেহের মধ্যে পুষ্টিটা প্রবেশ করবে। কিন্তু আমি যদি তার পরিবর্তে এই whey প্রোটিনটাকে ব্যবহার করি, যেটাকে বিশেষভাবে দুধের থেকে বার করে নিয়ে এটাকে খাওয়ার উপযোগী করার জন্যে বহু রকম আ পরিবর্তন এর মধ্যে করা হয়েছে, বহু জিনিস যোগ করা হয়েছে ইত্যাদি, ইত্যাদি। তো এটা তারপরে খেলে পরে
দুধ খেলে যেইভাবে এই প্রোটিনটা আমার দেহে ঢুকতো, এখন এই সাপ্লিমেন্ট খেলে ঠিক একইভাবে ঢুকবে এ কথা তো আমরা বলতে পারি না। তো তাতে দেহের মধ্যে গন্ডগোল বাধতে পারে। আর প্রাকৃতিক খাবার খেয়ে যদি আমরা সুস্থ থাকতে পারি, তাহলে এই সাপ্লিমেন্টগুলো কেন খাবো? তাই না? আর প্রাকৃতিক খাবার যদি কারো পক্ষে খাওয়া একেবারে সম্ভব না হয়, যেটাও খুব আম কি বলব যে মানে আমার কাছে খুব অস্বাভাবিক একটা দাবি বলে মনে হয়। আপনি যত ব্যস্তই থাকুন, দিনে ২ বেলা খাওয়ার সময় আপনার হবে না? তো তাহলে তো বোধহয় আপনি ঘুমানোর সময়ও পান না। তো এত ব্যস্ত থাকেন কি নিয়ে? জীবনটা তাহলে আপনার কেমন? যদি ২ বেলা খাবার সময় পান, ২০ মিনিট করে ২ বেলায় ৪০ মিনিট সময় লাগবে আপনার খেতে। মাংস নিন, চর্বিওয়ালা মাংস একটা প্লেটে নেবেন, ছোট, ছোট করে কাটবেন আর মুখে দিয়ে খাবেন। তো এইটুকু সময় যদি দিতে না পারেন, তাহলে অ্যাম আপনার এত ব্যস্ততা দিয়ে লাভ কি হলো আসলে তাহলে? তো যাই হোক, আম স শিশুদেরকে যে সেরেলাক, তারপরে এই যে, সাপ্লিমেন্ট গুলোর কথা বলা হলো যে, হরলিক্স, সেরেলাক ইত্যাদি, ইত্যাদি। আমি কিন্তু এগুলো ব্যবহারের ঘোর বিরোধী। এগুলো থেকে এই শিশুদের অনেক ক্ষতি হয়। আ যদিও এগুলোর মধ্যে ভালো কিছু জিনিস আছে, কিন্তু এইগুলোর ভিত্তিটা সাধারণত হয় খারাপ জিনিস। যেমন সেরেলাকের কথা এবং হরলিক্সের কথা যদি উল্লেখ করি, এই দুটোর মধ্যে কিন্তু গম হচ্ছে ভিত্তি। আটা, আটা হচ্ছে ভিত্তি এবং তারা সেটাকে খুব মিষ্টি করে বলেন, "আমরা আস্ত গমকে পিষে তারপরে আপনাকে দিয়েছি।" তো আস্ত গমকে পিষলে তো সেটা আটাই হয়, তাই না? তো এই রকমের চটকদার ভাষা ব্যবহার করে ওনারা আমাদেরকে দিচ্ছেন। আর আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। গমের মধ্যে যে গ্লুটেন আছে সেটা যে গিয়ে বাচ্চার আমাদের অন্ত্রের ১২ টা বাজাবে, সেই দিকটাতে আমরা খেয়াল করছি না। তো ফলাফলে পয়সা দিয়ে কিনে আমরা বাচ্চার শরীরকে আরো খারাপ করছি। তো সেজন্যে আমি এইগুলির পক্ষপাতী না। আমি প্রাকৃতিক খাবারের পক্ষপাতী। এখন বাচ্চাদের ক্ষেত্রে অনেকে এরকম একটা প্রশ্ন করেন যে, যদি কোনো বাচ্চার মা না থাকে, বাচ্চার জন্মের সময় যদি মা মারা যান, এরকম ঘটনা দুর্ভাগ্যজনকভাবে এখনো আমাদের পৃথিবীতে ঘটে। তো তখন কি করা যাবে? তখন তার সমাধানের জন্যে আমাদের মানুষের মধ্যে যে আ আমাদের আমাদের আচরণকে আরেকটু পরিবর্তন করতে হবে। যদি এমন কোনো মা থাকেন যার আম যিনি মা এবং তিনি মানে বাচ্চা জন্ম দিয়েছেন এবং তিনি এখনো আ পৃথিবীতে আছেন, তার নিজের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তাহলে তার কাছে এই যে বাচ্চাটা যার মা নেই, তাকে এইরকম কোনো একজন মায়ের কাছে রেখে তারপরে তার খাওয়ার ব্যবস্থা করা উচিত। এই মায়ের কাছ থেকে যেন তিনি মায়ের মানে মানুষের বুকের দুধ খেয়ে যেন বাচ্চাটা বড় হয়। তাহলে এই বাচ্চাটা আসলে সুস্থ থাকবে। কারণ গবেষণাতে এটা কিন্তু বেশ শক্ত রকমের একটা ই আ ইন্ডিকেশন যে, যেই বাচ্চারা শিশুকালে মায়ের মানে যে বাচ্চারা শিশুকালে গরুর দুধ খায়, মানে অনেক ক্ষেত্রে খেতে বাধ্য হয়, এদের মধ্যে কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের ঝুঁকি বেশি দেখা যায়। তো ওই বয়সে তো আর আটার লেই কেউ খাওয়ায় না। কিন্তু আ আটার লেই খাওয়ালে পরেও দেখা যায় এই রকমের ঝুঁকি কিন্তু বেশি হয়। গর্ভাবস্থায় যখন মা গর্ভবতী ছিলেন, তখন যদি তারা রুটি বেশি খান, সেইরকম সেই আম মায়ের সন্তান এই সন্তানদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিসের সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গিয়েছে। তো সেখান থেকে সন্দেহ করা হয় যে এই গমের যে গ্লুটেন সেটাও হয়তো আমাদের টাইপ 1 ডায়াবেটিস ঘটানোর জন্যে একটা ভূমিকা রাখতে পারে। তো এই তথ্যগুলো জানলে তখন আমি আসলে দরকার হলে ১০ জন মায়ের কাছে গিয়ে অ্যা উম মানে তাদের পায়ে ধরে আবেদন করব যে, আমার বাচ্চা যদি আমার বাচ্চার মা বেঁচে না থাকে, তাহলে আমার বাচ্চাটাকে তাদের পায়ে ধরে বলব যে, "আমার বাচ্চাটাকে আপনারা একটু বুকের দুধ দিন যাতে করে আমার বাচ্চাটা মানুষের দুধ খেয়ে বড় হয়। তাহলে সেটা হবে তার জন্য সবথেকে পুষ্টিকর খাবার।" তো যাই হোক, সাপ্লিমেন্টের ব্যাপারে আমি আসলে উনার সঙ্গে ঠিক একমত না। এরকম না। ক্রিয়েটিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে রিসার্চ করা সাপ্লিমেন্ট। ক্রিয়েটিনের বেনিফিটস অনেক। আর ক্রিয়েটিন যদি ওয়ান ওয়ার্ড বলি, আমরা ওয়ার্কআউটের সময় যখন আমরা মেইনলি এনার্জি সোর্স কি ইউজ করি যে গ্লুকোজ। তো গ্লুকোজ যখন আপনার ডিপ্লিট হয়ে যায় তখন ক্রিয়েটিন হচ্ছে এটিপি তৈরি করে। এটাকে হ্যাঁ। বলে এডিনোসাইন ট্রাইফসফেট। এই এটিপি হচ্ছে আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয়। ক্রিয়েটিন আন্ডার স্কিন, আন্ডার মাসলস একটু ওয়াটার হোল্ড করে। এটা আমাদের স্ট্রেংথ অনেক বাড়ায়। আর আমাদের কগনিটিভ ফাংশন কিন্তু ক্রিয়েটিন অনেক বেটার করে। In the next 90 But seconds, advertisement. we're going to reveal how we are disrupting the charity industry, turning it into
ভাই অডিয়েন্সের জন্য একটু যদি ভেঙে বলতেন যে এই যে বললেন না যে কগনিটিভ ফাংশনস ইমপ্রুভ করে এটা আসলে কি বোঝাচ্ছেন? কগনিটিভ ফাংশন বলতে হচ্ছে যে আমাদের যে লার্নিং স্কিল এটা অনেক ডেভেলপ করে। মানে ব্রেনের যে মেমোরি শার্পনেস এটা অনেক ইমপ্রুভ করে ক্রিয়েটিভ। কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে দেখা হলো। কগনিটিভ স্কিলটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে বোধ এবং বুদ্ধি আমরা যে শব্দটা ব্যবহার করি, কোনো কিছু আ মানে পৃথিবীর দিকে তাকিয়ে আমরা যে একটা ঘটনার দিকে তাকিয়ে বুঝতে পারা যে এটা কিভাবে কি হচ্ছে। এটা আমাদের মস্তিষ্ক আমরা এটা খানিকটা উম আ যেটাকে বলে যে বুঝতে পারি যে একটা মেশিন দেখলে বুঝতে পারি মেশিনটা কিভাবে কাজ করছে। আ ইত্যাদি, ইত্যাদি যে বোঝার ক্ষমতা যদি কারো আ মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করে তাহলে তাদের বোঝার ক্ষমতা কমে যায়। আর যাদেরকে আমরা বলি স্মার্ট, যাদের বুদ্ধি খুব বেশি, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা সহজে হয়। তো আ উনার 7 এক্সেল থেকে উনি হচ্ছেন 5 এক্সেল এ চলে আসছেন। হুম, হ্যাঁ, ভালো ওয়েট রাইট কমেছে। অনেক হ্যাঁ, ওয়েট ভালো কমেছে। ওয়েট কমেছে। মাত্র 1 মাসে। এখন এটা তো স্বাভাবিক লাগে না আমার কাছে। কি হলো ভাই ঘটনা? বলতেছে যে, "হ্যাঁ, আমি ওই যে একটা ইনজেকশন আছে ওটা দিছি, আমার ডাক্তার দিয়ে দিছে এটা।" এখন উনি কিন্তু খুব কনফিডেন্স এর সাথে বলছে কোনো প্রবলেম নাই। কিন্তু আমার না খুব ভয় লাগছিল জিনিসটা দেখে। আসলে কিভাবে কোনো ইনজেকশনের মাধ্যমে বা এগুলো করে যদি বডি ওয়েটটা কমানো হয় এত ফাস্ট 1 মাসে অ্যারাউন্ড কত 15 কেজি বা এরকম কমে গেছে, তাহলে আসলে কি হতে পারে 15-20 কেজি? আচ্ছা এখন ইনজেকশনটা কি এটাও ম্যাটার করে। হুম, আর ১ম জিনিস হচ্ছে মেডিকেল কন্ডিশন ডেফিনিটলি উনার থাকতে পারে। হুম, কি পারপাসে কি ইনজেকশন ইউজ করা হচ্ছে এটা একটা ইস্যুস। আর এত ওয়েট রিডিউস করা এটা হেলথি না। ১ম জিনিসই বললাম কি যে আমাদের স্কিন বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান। হুম, তো স্কিনের নিচে থেকে ১৫ কেজি হুট করে ওয়েট বের হয়ে গেল। স্কিনটা রিটাচ হবে কিভাবে? তো উনার দেখা যাবে কি লোয়ার অ্যাবডোমিনালে আপনার এক্সট্রা স্কিন জমে গেছে, চেস্টে এক্সট্রা স্কিন জমে গেছে, ব্যাকে অনেক ডেড স্কিন জমে গেছে। স্কিন যখন আপনার মারা যায় ওটা আল্টিমেটলি কোনভাবে হচ্ছে কোনো সলভ করা যায় না। একমাত্র সলিউশন হচ্ছে আপনার সার্জারি করে স্কিন কেটে ফেলে দেয়া লাগে। তো অ্যা না, এই জায়গাগুলোতেও কিছু ভুল আছে। ওজন দ্রুত কমলে সেটা ক্ষতিকর এককালে ভাবা হতো। কিন্তু আ দেখা গেল যে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে অতি দ্রুত ওজন কমানো যায়। তখন ডাক্তাররা খুব করে বলতেন যে, "ওজন এত দ্রুত কমছে, এটা খুব ভয়ংকর।" এরপরে ওই হ্যাঁ, এই GLP-1 যে ড্রাগ সেটা যখন এলো Ozempic, Wegovy এরকম যে নামগুলো, সেই ড্রাগটা যখন বাজারে এলো এবং লোকেরা এই ইনজেকশন আকারে এই ড্রাগ ব্যবহার করল। ব্যবহার করে দেখা গেল ১ মাসের মধ্যে ওজন দুম করে কমে যায়। এই অ্যাম এ বিষয়টা আমার কাছে খুব মজা লেগেছে। অ্যা ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজের যে এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান, তার একটা লেকচার থেকে। তার আগের একটা লেকচারে শুনেছিলাম কিটোজেনিক ডায়েট সম্পর্কে তিনি এরকম একটা কমেন্ট করেছিলেন যে, এত অল্প সময়ের মধ্যে এত ওজন কমিয়ে ফেলছে, এটা তো হেলথি হতে পারে না।" তারপরে কিছুদিন পরে আরেকটা ভিডিওতে দেখলাম, যখন তিনি Ozempic নিয়ে কথা বলছেন যে, এই অ্যাম অ্যা কি যেন? GLP-1 অ্যানালগ বোধহয় বলা হয় এটাকে। তো যখন সেটা ব্যবহার করে মাসে ১৫ কেজি কমে গেল, তিনি বললেন, "কি চমৎকারভাবে ওজন কমে আসে।" তো ঔষধ দিয়ে কমালে পরে সেটা চমৎকার ওজন কমানো। আর যদি সেটা প্রাকৃতিক কৌশল ব্যবহার করে করি, তাহলে ঠিক সেটা আবার অত ভালো নয়। তো যাই হোক যেটা বলছিলাম যে, উনি এই ত্বক ঝুলে যাওয়ার যে সমস্যাটির কথা বললেন, এটা কেউ যদি ভুল পদ্ধতি ব্যবহার করে দ্রুত ওজন কমায়, তাহলে এই সমস্যাটি হয়। কিন্তু যারা কেটোজেনিক নিউট্রিশন ব্যবহার করে এবং সঙ্গে উপোস ব্যবহার করে একটা লম্বা সময় উপোস করতে হয়। যদি এই ২ টাকে কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তার ত্বক ঝুলে পড়ে না। কারণ কি? কারণ যখন আমরা লম্বা সময় উপোস করি তখন আমাদের দেহে অটোফ্যাজির প্রক্রিয়াটা চালু হয়। তো ধরুন ১৮ ঘন্টা যদি কেউ বা ১৬ ঘন্টাও যদি কেউ উপোস করে প্রতিদিন, তাহলে কয়েকদিন পরেই তার দেহের মধ্যে মোটামুটি ১২ ঘন্টার মতন উপোস করার পরেই এই অটোফ্যাজি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। অটোফ্যাজি হচ্ছে ভেতর থেকে দেহ নিজেকেই নিজে খায়। যখন আমরা আমরা বাইরে থেকে খাবার না খাই, তখন দেহ করে কি? নিজেই নিজের ভেতরে যেই জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে খেয়ে ফেলে। ভেঙে সেগুলোকে শক্তিতে রূপান্তর করে ফেলে। তো এই কাজটি যখন শুরু হয় তখন দেহ দেখে যে আমার চামড়া অনেকটা রয়েছে কিন্তু এই চামড়ার দরকার নাই। কারণ বডির ওজন কমে গিয়েছে। তখন দেহ ভিতর থেকেই চামড়াকে খেয়ে ফেলে। তাতে ফলাফল যেটা হয় সেটা হচ্ছে যে কোনো সার্জারির কোনো দরকার পড়ে না এবং চামড়া একেবারে টান সুস্থ চামড়া যেরকম আমাদের ত্বক এরকম টান ত্বক দেখলে মনে হয় অত্যন্ত মানে যৌবনকালে আমাদের যেরকম ত্বক থাকে সেই রকমের ত্বক আ এর গঠন হয় আরকি। তো সুতরাং এই অ্যাম দ্রুত ওজন কমানোটাই যে খারাপ তা নয়। নির্ভর করে আপনি কি কৌশল ব্যবহার করে করছেন। যদি এই যে এরকম ইনজেকশন ব্যবহার করে করেন তাহলে বিপত্তি। কারণ ইনজেকশন ব্যবহার করে করলে সেটাতে ওই যে অটোফ্যাজি প্রক্রিয়া শুরু হওয়ার মতন ঘটনা তো আপনি করেন না। দিনে ৪ বেলা ৫ বেলা খাচ্ছেন, যখন যা মনে চাচ্ছে খাচ্ছেন। আর সঙ্গে আ আ ইনজেকশন নিয়ে ওজনটাকে কমানোর চেষ্টা করছেন। তবে এই ইনজেকশনগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাকে খাবারের প্রতি একটা অনীহা তৈরি করে দেবে।
খাবার দেখলে আপনার বমি আসবে অ্যাম এবং ক্ষুধা কমে যাবে এই রকমের একটা অবস্থায় নিয়ে যায় দেহটাকে। যার কারণে লোকে খায় না। সঙ্গে আবার আ যদি এই পার্টিকুলার রোগীর ক্ষেত্রে আসলে কি ইনজেকশন ব্যবহার করা হইতো তো জানি না। কিন্তু এই GLP-1 যে এনালগ যে ইনজেকশনগুলো এইগুলোই তো সম্প্রতি খুব জনপ্রিয় হয়েছে। সেজন্য আমি এই সম্পর্কিত তথ্য আপনাদের দিচ্ছি। যে এগুলো খেলে বা ব্যবহার করলে ওজন দ্রুত কমে কিন্তু এর কিন্তু আবার অনেকগুলো সাইড ইফেক্ট আছে। আম খুব মারাত্মক রকমের সাইড ইফেক্ট হয় এবং গবেষণা বলছে যে রোগীরা সাধারণত ২ বছরের বেশি এটাকে ব্যবহার করেন না। আর এই ২ বছরের মধ্যেই তাদের অনেকেরই অনেক ক্ষতি হয়। ২ বছর পরে যখন এটাকে ব্যবহার করা তারা বন্ধ করে দেন, তখন তাদের দেখা যায় যে যতটা ওজন কমিয়েছিলেন, অতি অল্প সময়েই তার থেকে বেশি ওজন তারা আবার গেইন করে ফেলেন এবং এই ওজনটা হয় চর্বির ওজন, যেটা অতি ক্ষতিকর। পেশির ওজন কমে গিয়ে যদি চর্বির ওজন বাড়ে, তাহলে সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। তো প্রাকৃতিকভাবে আমরা যদি দেহটাকে ওজন কমিয়ে সুস্থ করে ফেলতে পারি, তাহলে কেন যাবো এই ইনজেকশনের দিকে? এটা আরো বাজে কন্ডিশন। তো স্কিন মারা যায় বলতেছেন না স্কিন মানে ডেড স্কিন হয়ে যায় আরকি। মানে এই যে একটা স্কিনটা যেটা জমে যাচ্ছে, হুম, হুম, হুম। ওই স্কিনগুলো আপনি কি করবে? ওরা থেকে একটা সময় ডেড স্কিন হয়ে যায়। ওকে। এটা ডেড স্কিন চট করে কেন হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। আম কিন্তু আ ডেড স্কিন আসলে বোধহয় হয় না। কারণ তাহলে তো ডেড স্কিন হিসেবে জায়গায়, জায়গায় ঘা হইতো, পচা শুরু হইতো। উম কিন্তু আ অনেকেরই এরকম দেখেছি যারা অতি দ্রুত ওই ভুল পদ্ধতিতে ওজন কমিয়েছেন, তাদের ত্বক ঝুলে পড়ে। ত্বক ঝুলে পড়ে এবং সেটা নিয়ে তখন তারা স্ট্রাগল করেন। তখন তাদের সার্জারির মাধ্যমে কেটে বাদ দিতে হয়। আর কেটে একবার বাদ দিয়ে দিলে তারপরে আবার যদি ওজন বাড়তে শুরু করে তখন দেখা যায় সেটা আরেক যন্ত্রণা। তখন আপনার দেহের যে আকারটা সেটা হয় একটা আ কি বলে যে অ্যা কিম্ভূত কিমাকার যে এরকম টাইপের একটা হয়। তো যাই হোক, অ্যা স্কিন মরে যায় চট করে, না ব্যাপারটা সেরকম নয়। সো ওটা আসলে সার্জারি ছাড়া আর কোনো উপায় না। আর আরেকটা জিনিস আছে ভাই আবার এরকম দেখি যে সার্জারির মাধ্যমে ফ্যাট কমিয়ে ফেলা সেটা ভাই? হ্যাঁ, অনেকে আমার পরিচিতই আপনার দেখা যায় থাইল্যান্ড গিয়ে আপনার স্টমাক সার্জারি করে কেটে চলে আসছে। হুম। হ্যাঁ? তো এইখানে অনেক কমপ্লিকেশনস এর ইস্যুস আছে। আপনি যখন স্টমাক ছোট করে ফেলেন, তখন ডাইজেস্টিভ এনজাইম কমে যায় স্টমাকের। মাইক্রোবায়োমের গাট হেলথ অনেক মানে খারাপ হয়ে যায়। তখন যেকোনো খাবার আপনার স্টমাক প্রসেস করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হুম। ওরা অনেক মেডিকেশনের উপরে থাকে। তো জাস্ট লুক গুড এইজন্য আপনার যে ন্যাচারাল প্রসেস এটাকে আপনি ড্যামেজ করে আপনি আর্টিফিশিয়ালি এটাকে ধরেন শ্রিঙ্ক করে নিয়ে আসছেন। বাট আপনার ডেইলি লাইফে যদি আপনি ক্যালোরি ঠিক না রাখেন, হ্যাঁ? হুম। তাহলে ওই সিচুয়েশন থেকেও আল্টিমেটলি বডি শেপ এটা মেইনটেইন হবে না। রাইট। এটা উনি আসলে ঠিক বোঝেননি হয়তো প্রশ্নটা কি। উনারা জিজ্ঞেস করছিলেন যে চর্বি কেটে বাদ দেওয়ার ব্যাপারটা এটা উপকারী কিনা? কিন্তু উনি বললেন খানিকটা স্টোমাক বা আমাদের পাকস্থলী কেটে ফেলা। তো পাকস্থলী কেটে ফেলার যে সার্জারি যেটাকে বলা হয় ব্যারিয়াট্রিক সার্জারি। তো আ তো ওই সার্জারি করে পাকস্থলীর আকারটাকে ছোট করে ফেলা হয় যাতে মানুষ কম খায়। মানে কম খেতে বাধ্য হয়। যেহেতু তার পাকস্থলীটাই ছোট সুতরাং বেশি খাবার সে খেতেই পারে না। তো ফলে হয় কি, তার ওজন তখন কমে, তাদের ডায়াবেটিসের অনেক উন্নতি হয়। কিন্তু সেটা আসলে দেহটাকে এরকম আ মানে আল্লাহ প্রদত্ত ব্যবস্থাটাকে কেটে যদি আমরা নষ্ট করি, তাহলে উনি যে ক্ষতির কথা বললেন, সেগুলো আসলে হয়। আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড উৎপন্ন হওয়ার যে ব্যাপারটা, আপনি যদি কেটে বাদ দিয়ে দেন, তাহলে অ্যাসিড কম উৎপাদন হবে এবং পাকস্থলীর কোষগুলো আরো অনেক রকমের এনজাইম, এটা সেটা অনেক কিছু উৎপাদন করে। তো আপনি যখন এটাকে কেটে বাদ দিয়ে দেবেন, তখন দেখা যাবে সেই জিনিসগুলো সঠিক মাত্রায় উৎপাদন হবে না। যেটা কিনা পরবর্তীতে আপনাকে ভোগাবে। কিন্তু উনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে চর্বি কেটে বাদ দেওয়া। অনেকে এই সার্জারি করেন যে লাইপোসাকশন সার্জারি বলা হয়। যেখানে পেটের ভেতরের আমাদের মানে ভুঁড়ির থেকে জাস্ট চর্বিগুলোকেই কেটে বের করে ফেলা হয়। তো এটাকে অনেকে মনে করেন যে তাহলে আমি খুব দ্রুত চর্বি থেকে বেরিয়ে গেলাম। কিন্তু এটার একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আছে বা যে একটা বড় সমস্যা যেটা আছে যেটা অনেকেই বোঝেন না ১ম এ সেটি হচ্ছে আমাদের দেহে কিন্তু আ অধিকাংশ ক্ষেত্রে চর্বি কোষের সংখ্যাটা বাঁধা। কিছু লোক আছেন যাদের ক্ষেত্রে চর্বি কোষের সংখ্যা বাঁধা থাকে না, তারা ভিন্ন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে আমাদের দক্ষিণ এশীয় আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে চর্বি কোষের সংখ্যাটা বাঁধা। তো তার মানে আমার দেহে চর্বি কোষ কয়টা আছে এটা আগে থেকেই অ্যা সেট করা আছে। এখন চর্বি যখন আমার দেহে বাড়ে, তখন এই কোষগুলো বড় হয়, মোটা হয়। আবার চর্বি যখন আমি কমাই, ওজন যদি কমে, তাহলে কোষগুলো চেপে যায়। কিন্তু কোষগুলো মারা যায় না বা কোষগুলো দেহ থেকে উধাও হয়ে যায় না। এখন সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে যখন নাকি আপনি একটা চর্বি আ ইটাকে কেটে বাদ দিয়ে দিবেন, বার করে ফেলবেন, তখন কিন্তু চর্বি কোষ আপনি আসলে কোটি, কোটি চর্বি কোষকে কেটে বাদ দিয়ে দিলেন। বার করে ফেললেন দেহ থেকে। তো এই অবস্থাটা শুরুতে দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু এরপরে আপনার
যদি জীবনধারা আপনি পরিবর্তন না করেন, খাদ্যাভ্যাস যদি পরিবর্তন না করেন, তাহলে হবে কি আপনি আবার ওজন আপনার বাড়তে শুরু করবে। তো ওজন বাড়তে শুরু করলে আপনার পেটের যে জায়গাতে চর্বি কেটে ফেলে দিয়েছেন, এইখানে তো আর চর্বি কোষ নাই। সুতরাং এইখানে চর্বি বাড়বে না। কিন্তু উপরে এবং নিচে চর্বি বাড়বে। ফলে আপনার দেহটা তখন দেখতে উপর থেকে মোটা, তারপরে টুই করে চেপে যাবে, তারপরে আবার নিচের দিকে মোটা। এরকম একটা অত্যন্ত অদ্ভুত একটা শেপ ধারণ করে। সাথে চর্বি থেকেও তো আমাদের দেহে অনেকগুলো আম চর্বি কোষ থেকে আমাদের দেহে অনেকগুলো আ আ হরমোন আসলে উৎপাদন হয়। যেমন আম আ লেপটিন নামে যে একটা হরমোনের কথা আমরা জানি চর্বি থেকে তৈরি হয়। চর্বি কোষগুলো এই হরমোনটা উৎপাদন করে। এছাড়াও আরো অনেক আম কিছু চর্বি কোষ থেকে অনেক হরমোন, অনেক আম এটাকে কি বলে? সাইটোকাইনস এই সমস্ত জিনিস তৈরি হয় দেহের চাহিদা মতো। তো যদি আপনি চর্বিটাকে কেটে বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা মহা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তো সেজন্য এই প্রক্রিয়াটা অনুসরণ করা ঠিক না। বরং আমরা যদি সঠিক খাবার খাই, ইনসুলিনটাকে কমিয়ে রাখি, তাহলে চর্বি কোষ নিজেই তার ভেতর থেকে চর্বি বের করে দিয়ে সেটাকে পোড়ানোর ব্যবস্থা করে দেহটাকে পাতলা করে ফেলবে। আপনার দেহ চেপে যাবে। তখন আপনাকে আর মোটা দেখা যাবে না। তো তাহলে ঝামেলা মিটে গেল। আবার ওদিকে প্রাকৃতিক চর্বি কোষগুলো ভিতরে কিন্তু তখনো জীবিতই থাকলো। ভবিষ্যতে যদি কখনো কোনো কারণে আপনার আবার মোটা হওয়ার অবস্থা হয়, তাহলে কোষগুলো নতুন করে চর্বি গ্রহণ করে মোটা হবে। আপনার ওজন তখন আবার বাড়বে তখন এবং তখন সেটা পারবে ইউনিফর্মলি মানে দেখতে আপনাকে আর ওই অদ্ভুত দেখাবে না। এইরকমভাবে আ চর্বিটা বাড়বে। তো সেজন্যে এই চর্বি কেটে বাদ দেওয়ার সার্জারিটা করাটা আসলে একটা বোকামি। মানে স্বল্প মেয়াদে খুব ভালো মনে হলেও দীর্ঘমেয়াদে এটা একটা বোকামি। ভাই মানে একটা জিনিস যেটা স্ট্রাগল করি, আমি নিজেও করি। Please, please, please stop using ChatGPT like Google. Disappear for a month and do this instead. কন্টিনিউয়াসলি করি। সেটা হচ্ছে যে খিদা লাগে বা ক্ষুধা লাগে, রাইট? রাইট। তো এই যে মানে যার কারণে আমার যদিও এখন বলতে হ্যাঁ, আমি 100 কেজি হইছি। বাট 100 কেজি কিন্তু আমার মাঝখানে তো আরো ওজন বাড়ছে। আমারটা হইতেছে এইভাবে হয়ে পড়ে। কেউ যখন জিজ্ঞেস করে যে, "কি ভাই তোমার ওজন কত কমছে?" আমি বলছি, "হ্যাঁ, 10-12 কেজি।" কিন্তু মাঝখানে যে আবার 2 কেজি করে বাড়ে, 3 কেজি করে বাড়ে, আবার ওটা কমে। হুম। দ্যাট পিপল ডোন্ট নো। তার মানে আমি টোটাল মনে হয় মানে অ্যাকচুয়ালি আমি হয়তোবা 20-30 কেজি কমাইছি। মানে কিন্তু বাড়তেছে আর কমতেছে, বাড়তেছে আর কমতেছে। ওভার দ্যা লাস্ট 6 to 1 year, 6 months to 1 year। প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা স্ট্রাগল করি সেটা হচ্ছে আমি খিদাটা কন্ট্রোল করতে আমার জন্য ডিফিকাল্ট হয়। স্পেশালি রাতে খিদা কন্ট্রোল করতে ডিফিকাল্ট হয়, বিকালে খিদা কন্ট্রোল করতে কিভাবে খিদাটাকে আমি কন্ট্রোল করতে পারি? আচ্ছা, আপনার ক্রেভিংস অ্যাকচুয়ালি কন্ট্রোল করার দরকার নেই। আপনি যেটা করবেন, ভেজিটেবল জাতীয় অনেক খাবার আছে যেগুলো খুবই লো ক্যালোরি। হ্যাঁ। ফুডের ভলিউম অনেক হয়। এই টাইপের খাবার খাওয়া ট্রাই করবেন। মিল দিয়ে রিপ্লেস করবেন। কিছু খাবার স্টমাকে থাকলে আপনার মেইনলি আমরা ক্রেভিংস কেন ফিল করি? ক্রেভিংস এর হরমোন হচ্ছে গ্রেলিন। গ্রেলিনের সিক্রেশন যখন স্টমাকে বেড়ে যায়, তখন হচ্ছে আপনি ক্রেভিংস ফিল করেন। তো যখনই আপনি লো ক্যালোরি ডেন্স কোনো খাবার খাবেন, স্টমাকে কিছু খাবার যাচ্ছে, গ্রেলিনের সিক্রেশনটা আপনার কমে যায়। তখন আরেকটা হরমোন আছে ল্যাপটিন। ল্যাপটিনের সিক্রেশন বাড়ে, ওটা হচ্ছে আপনার স্টমাক ফুল আর ফিল দেয়। যে ইটস ওকে, এখন কিছু আই খাবার সি। আছে। অনেকে বলে না যে চিয়া সিডস আছে না, চিয়া সিডস তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটাই আসলে নির্দেশ করে যে কে মোটা হবে আর কে হবে না। এবং তার জবাবে আমাদের মুসা ভাই যে কথা বললেন, এটা আসলে একটা আ ব্যর্থ কৌশল। এটা সঠিক কৌশল না। তো আ সেলিম ভাইয়ের প্রতি আমি বলব আপনি আমার কথাটা একটু মন দিয়ে শোনেন এবং চেষ্টা করে দেখতে পারেন। আমাদের ক্ষুধা পায় যদি আমার দেহে পুষ্টির অভাব পড়ে। ধীরে, ধীরে বলছি যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। আমাদের ক্ষুধা পায় যদি আমাদের দেহে পুষ্টির অভাব পড়ে, তাহলেই আমাদের দেহ ক্ষুধার মাধ্যমে এই পুষ্টিটাকে দেহের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে। তো আপনি যদি পুষ্টিকর খাবার খান, যেমন মাংস, মাছ, ডিম, তাহলে দেখবেন দেহের পুষ্টি চাহিদা দ্রুত মিটে যাবে এবং আপনার ক্ষুধা দ্রুত মিটে যাবে। তারপরে দেহে এই পুষ্টির সরবরাহ ঠিক থাকলে লম্বা সময় আপনার ক্ষুধা পাবে না। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন যেদিন সকালবেলায় নাস্তা খাননি, মাফ করবেন, সেই দিন ক্ষুধা কম লাগে। কেন? এখনই ব্যাখ্যা করে বলছি। তো পুষ্টিকর খাবারের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জবাবে আমাদের মুসা ভাই যেটা বললেন যে, আপনি লো ক্যালোরি জাতীয় শাকসবজি বেশি করে খেয়ে পেটটাকে ভরে রাখার চেষ্টা করবেন। এই কৌশলটা আসলে কাজ করে না। কারণ কেন করে না? কারণ হচ্ছে এই শুরুতেই তিনি বললেন এটা লো ক্যালোরি। কিন্তু সঙ্গে আমি যেটা বলি সেটা হচ্ছে এগুলো হচ্ছে পুষ্টিহীন খাবার। এই ভেজিটেবল আপনি ঠেসে খেয়ে নিলেন। এর অধিকাংশই আমরা হজমই করতে পারি না। কারণ এর মধ্যে ফাইবার থাকে। ফাইবার তো আমাদের মানুষের দেহ ফাইবারকে হজম করতে পারে না। ব্যাকটেরিয়ারা কিছু হজম করতে পারে। কিন্তু সেটা এমন জায়গায় গিয়ে হজমটা হয় যেখান থেকে আমরা খুব বেশি বেনিফিট পাই না। তো এটা খেলে আপনার দেহের কিন্তু পুষ্টির চাহিদাটা মিটবে না। তো পুষ্টির চাহিদা না মিটলে মস্তিষ্ক যখন সেন্স করবে, অনুভব করবে যে পুস এই পুষ্টিকণাটা চাই অথচ নাই, তখন সে বারবার, বারবার ক্ষুধার কথা বলবে।
আরেকটা সমস্যা আছে। সেটা হচ্ছে যাদের ওজন বেশি, আপনি যেমন ওজন বেশি, আপনার ক্ষেত্রে এই কথাটা খাটবে। আপনার দেহে ইনসুলিন হরমোনটার নিঃসরণ হয় বেশি। আপনার দেহটা ইনসুলিন রেজিস্ট্যান্ট। তার মানে অন্য একজন সুস্থ মানুষের যেই পরিমাণ মানে আ একটা নির্দিষ্ট পরিমাণ খাবার একটা সুস্থ মানুষ খেলে যদি তার ক্ষেত্রে ইনসুলিন নিঃসরণ হয় ১ ফোঁটা, আপনি সেই একই খাবার খেলে আপনার ক্ষেত্রে হয়তো ইনসুলিন নিঃসরণ হয় ৪ ফোঁটা, ৫ ফোঁটা। তো এই যে অতিরিক্ত ইনসুলিনটা নিঃসরণ হলো, এটা কি করে? এটা আপনার রক্ত থেকে এই যে অ্যা চিনি জাতীয়, শর্করা জাতীয় খাবার যেটা খেয়েছিলেন, সেটাকে সরিয়ে নেবার কাজ করে। ঠিক আছে? এখন ১ ফোঁটা ইনসুলিন যখন এলো, তখন ১ ফোঁটা ইনসুলিনের সংকেতে আমার পুরো দেহটা এই চিনিটাকে শুষে নিল এবং যখন চিনি আর নেই সঙ্গে, সঙ্গে ইনসুলিনটা কমে গেল অতি দ্রুত। কারণ ছিল মাত্র ১ ফোঁটা। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এসেছে ৪ ফোঁটা বা ৫ ফোঁটা ইনসুলিন। তো ৫ ফোঁটা ইনসুলিন আপনার রক্ত থেকে চিনিটাকে সরিয়েছে। কিন্তু তারপরে ৫ ফোঁটা ইনসুলিনের দেহ থেকে আপনার রক্ত থেকে বেরিয়ে যাবার জন্যে তো সময় ৫ গুণ বেশি লাগবে। তাই না? তো ৫ গুণ সময় বেশি লাগা মানে হচ্ছে আপনার রক্তের মধ্যে ইনসুলিনটা দীর্ঘ সময় ধরে বেড়ে রয়েছে। তো যতক্ষণ ইনসুলিন রক্তের মধ্যে থাকবে, ততক্ষণই ইনসুলিন তো তার কাজ করেই যাবে। চর্বি বানাও আর ঠেলে, ঠেলে চিনিকে কোষের মধ্যে ঢুকাও। এই কাজটা সে করতেই থাকবে। চেষ্টাটা করতেই থাকবে। আপনার কোষের ক্ষেত্রে পেশি কোষগুলো এই ইনসুলিনের মাত্রাটা একটু কমে আসলেই তখন আর ইনসুলিনের কথা শুনবে না। কিন্তু চর্বি তৈরি হওয়ার যে ফ্যাক্টরি সেটা কিন্তু শুনছে। এবং সেজন্য এই চিনিটা তখন চর্বিতে রূপান্তর হয়ে আপনার ওজনটা বাড়ছে। আচ্ছা, এখন এই যে দীর্ঘ সময় ধরে যখন চিনিটা ইনসুলিনটা রক্তে থাকলো, তখন সেটা দেখা গেল আপনার রক্তের চিনির মাত্রাটাকে স্বাভাবিক যে মাত্রা, তার থেকেও ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে। তো যখন আপনার দেহে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে, এই সময়ে চর্বি ভাঙা নিষিদ্ধ। চর্বি ভাঙা একেবারে বন্ধ থাকে। তো চর্বি ভাঙলে আপনার দেহ চর্বি ভাঙিয়ে দেহটাকে চালাতে পারত। কিন্তু যেহেতু আপনার ইনসুলিন বেড়ে রয়েছে ৪ ফোঁটা, তো সে কারণে সে আম এখন চর্বি ভাঙছে না। ইনসুলিনটা খানিকটা কমে ৩ ফোঁটা, ২ ফোঁটা এসেছে। কিন্তু তখনও আপনার চর্বি কিন্তু ভাঙছে না। কারণ এই ইনসুলিনের উপস্থিতিতে চর্বি ভাঙা বন্ধ। তার মানে আপনার দেহ চর্বি থেকে যে শক্তি পেতে পারত সেটা পাচ্ছে না। আবার এই ইনসুলিন ধীরে, ধীরে চিনি থেকে যে রক্ত থেকে চিনিটাকে সরিয়ে দেওয়ার কারণে চিনির মাত্রা কিন্তু স্বাভাবিক যেটা থাকা উচিত, মিনিমাম আমাদের যেটা থাকা উচিত তার থেকেও নামতে শুরু করেছে। তো যখন এ থেকে নামতে শুরু করেছে তখন আমাদের মস্তিষ্ক দেখে মহাবিপদ। কেন? মস্তিষ্কের তো খাবার চাই। হয় চিনি নয়তো কিটোন। এই দুটোর একটা চাই। এখন ইনসুলিন বেড়ে গেলে কিটোন পাওয়া অসম্ভব। কারণ চর্বি ভাঙবে না। কিটোন বন্ধ হয়ে গেল। বাকি থাকলো চিনি। এখন অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে রক্ত থেকে চিনি যাচ্ছে কমে। তো চিনি কমে গেলে মস্তিষ্ক তখন দেখে যে চিনি কমে যাওয়া মানে হচ্ছে মস্তিষ্ক আসলে অ্যা একটু পরে কাজ করতে পারবে না। হাইপোগ্লাইসেমিয়ার কারণে যে আমরা অজ্ঞান হয়ে যাই এরকম টাইপের একটা সমস্যা হবে। যদিও আপনার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়াটা হবে না। কারণ হচ্ছে যখন চিনির মাত্রাটা এরকম নামতে শুরু করবে সঙ্গে, সঙ্গে আপনার মস্তিষ্ক ১ম এই কর্টিসল হরমোন নিঃসরণের ব্যবস্থা করে লিভারকে বলবে প্রচুর চিনি আবার বানিয়ে দাও। সেই চিনি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবে। চিনির মাত্রাটাকে অ্যাডজাস্ট করে আপনাকে বাঁচাবে। তো হাইপোগ্লাইসেমিয়া আপনার হবে না। কিন্তু এই যে যখন মস্তিষ্ক অনুভব করল যে রক্তে চিনি কমে যাচ্ছে, তখন সে মনে করে তাহলে আবার বাইরে থেকে চিনি আনি। তখন মস্তিষ্কের সংকেতে পেটের মধ্যে গ্রেলিং যে হরমোনটার কথা ভাই বললেন, সেই হরমোনটার নিঃসরণ বাড়িয়ে দেয়। তো গ্রেলিং হরমোন দেহের মধ্যে বেড়ে গেলে সঙ্গে, সঙ্গে পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধার অনুভূতি হয়। তো সেজন্যই দেখবেন যে সকাল বেলায় যদি আপনি নাস্তা না খান, তাহলে লম্বা সময় ক্ষুধা পায় না। কিন্তু সকাল বেলায় নাস্তাটা খেয়েছেন তো 11:30 র দিকে 10:30 র দিকে 11:00 র দিকে প্রচণ্ড ক্ষুধা পায়। এমন ক্ষুধা যে মনে হয় দুনিয়াটা খেয়ে ফেলব। মাফ করবেন। সেটা কেন হয়? আপনি নিজেই চিন্তা করে দেখুন। সকাল বেলায় যদি আপনি না খান তাহলে আপনার ইনসুলিন হরমোনটা বাড়ছে না। কারণ রক্তে এক্সট্রা চিনি ছিল না। ইনসুলিনটা এই সারারাতের ঘুমিয়ে থাকার পরে ঘুম থেকে উঠলেন, তারপরে ইনসুলিনের যে বেসলাইনে থাকার কথা সেভাবে আছে। বেড়ে নেই। তার মানে এখন আপনার দেহ চলছে চর্বি দিয়ে। চর্বি ভাঙার মাধ্যমে দেহটা চলছে। তো আপনি যদি নাস্তা না করেন, তাহলে ইনসুলিনও বাড়ছে না, চর্বি ভাঙাও বন্ধ হচ্ছে না। দেহ দেখছে দেহের মধ্যে অনেক চর্বি আপনার জমা আছে। আপনার ক্ষেত্রে তো আপনাকে ২ মাস না খাইয়ে রাখলেও আপনার কোনো অসুবিধা হবে না। তো আপনার দেহ দেখছে যে ২-৩ মাসও যদি আমি না খেয়ে থাকি, তাহলেও আমার শক্তির অভাব নেই।
মস্তিষ্ক দেখছে সেটা। তো তখন সে নিশ্চিন্ত। সে আর ওই ক্ষুধার যে অনুভূতি তৈরি করছে না। তো যার কারণে আমাদের ক্ষুধা পাচ্ছে না। আর উল্টোটা যদি করি, সকালবেলায় যদি একটা বিস্কিটও খান আপনি, সামান্য বিস্কিট খেয়েছেন, তাতেও হবে কি যে এই, এই বিস্কিটটা আপনার ক্ষেত্রে যেহেতু আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট, এই বিস্কিটটা খেয়ে রক্তের মধ্যে মিশে গেলে যে চিনিটা বাড়বে, সেই চিনিটাকে কমানোর জন্যে মাত্রাতিরিক্ত ইনসুলিন এসে যাবে। আর মাত্রাতিরিক্ত ইনসুলিন এসে ১ম এ চিনিটাকে সরানোর কাজ করবে, কিন্তু তারপরে বেশি চিনি সরানোর কাজ করবে। ফলে আপনি কিছুক্ষণের মধ্যেই দেখবেন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এবং তখন না খেয়ে পারা যায় না। আর সেজন্যেই যারা এই ক্যালোরি নিয়ন্ত্রণ করে ওজন কমানোর চেষ্টা করে তারা ফেইল করে। কারণ তাদের একটু পরপর ক্ষুধা পায়। তো ক্ষুধা পেলে কতদিন আপনি এই ক্ষুধা সহ্য করে নিজেকে সামলাবেন? বেশিদিন লোকে পারে না। শুরুতে মোটিভেশন বেশি থাকে তখন কয়েকদিন পারে, কিন্তু তারপরে পারে না। তখন দেখা যায় লোকে খেয়ে ফেলে। তো খেয়ে ফেললে তখন অ্যা আপনার ওই ইনসুলিন আবার বাড়ল এবং তখন আপনি একটা চক্রের মধ্যে পড়ে গেলেন। খাচ্ছেন, চিনি বাড়ছে, ইনসুলিন বাড়ছে। ইনসুলিন আবার চিনিটাকে বেশি কমিয়ে আপনার ক্ষুধা আবার বাড়িয়ে দিচ্ছে। আপনি আবার খাচ্ছেন, আবার চিনি বাড়ছে, ইনসুলিন বাড়ছে। এই চক্করের মধ্যে পড়ে আপনার ওজন বাড়তেই থাকে। আপনি ওজন কমাতে পারেন না। সমস্যাটা হচ্ছে এটা। তো আপনি যদি সকালবেলায় নাস্তা না করেন, তাহলে আপনার ওজন জাদুর মতন কমবে। যদি সকালবেলায় নাস্তা না করে ভালো লাগে না, আপনি ডিম খান। ১ বাটি মাংস খেয়ে নেন। একটা আস্ত এম এম ইলিশ মাছ ভেজে খেয়ে ফেলেন। তাহলেও দেখবেন আপনার আর পরে ক্ষুধা পাচ্ছে না এবং ১ টা, ২ টা, ৩ টা, কারো ক্ষেত্রে ৪ টা ক্ষুধা পাবে না। কারণ আপনার দেহ প্রোটিন খেলে যেহেতু তার মধ্যে চিনি নাই, সুতরাং ইনসুলিন হরমোনটা ওইভাবে বাড়ে না। প্রোটিন খেলে ইনসুলিন একটু বাড়ে, কিন্তু ওই শর্করা খেলে যেরকম বাড়ে সেরকম বাড়ে না। তো ফলে দেখা যায় যে অ্যাম অ্যা আমাদের ওই ক্ষুধা লাগার সমস্যাটা আর আসে না। তো আপনার ক্ষেত্রে সবথেকে কার্যকর পথ আসলে হচ্ছে সকালে নাস্তা না খাওয়া। কারণ প্রোটিন খেলেও যেহেতু ইনসুলিনটা বাড়ে এবং আপনার দেহটা ইনসুলিন রেজিস্ট্যান্ট, তার মানে ইনসুলিন বাড়লে যার সুস্থ মানুষের তুলনায় কয়েক গুণ বাড়বে। তার মানে এটা পরবর্তীতে আপনার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তো সেজন্যে সকালে আপনি যদি না খান, সবথেকে ভালো। খেলে নাকি খিদাটা একটু না, ইন্ডিভিজুয়ালি কোনো খাবারই আপনার ওয়েট লুজ করে না। ওয়েট লুজ না করে কফি হচ্ছে খিদাটা না, কোনো না খাবারই আপনার ওয়েট লুজ করে না। ওয়েট লুজ হয় আপনি সারাদিনের যে টোটাল হ্যাঁ, হ্যাঁ। খাবার, ওইটা দিয়ে যদি ক্যালোরি ডেফিসিট হয়। এর এটা একদমই ভুল কথা। বরং অ্যা এম ওই চর্বি আমি যদি শুধু চর্বি খাই, চর্বি আমার যে ক্যালোরি রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি খাওয়ার পরেও দেখা যাবে আমার ওজন ঠিক থাকছে, কমছে। তো উনার এই কথাটা ভুল কথা ভিতরে যে আসলে। খাবারই থাকুক, যদি ওই খাবারগুলা ধরেন আপনার ২০০০ ক্যালোরি আজকের দিনের টার্গেট, এটা দিয়ে আপনার ওয়েট লুজ হবে। এখন এটার পরে অ্যাভোকাডো হেলদি, ওটস হেলদি, হেলদি খাবার দিয়ে যদি আপনি ক্যালোরি সারপ্লাসে চলে যান, তাও তো লাভ নাই। ওয়েট বাড়বে। ওয়েট বাড়বে। এখন খাবার হেলদি ওইটা ম্যাটার করতেছে না। ম্যাটার রাইট। করতেছে আপনার টোটাল ক্যালোরিটা রেস্ট্রিক্টেড কিনা বা রেস্ট্রিক্টেড। ক্যালোরি ডেফিসিট কিনা। বাট ওই যে না, যদি আপনার খাবারটা এমন হয় যেটা খেলে পরে রক্তে ইনসুলিন হরমোনের নিঃসরণ হবে, আপনার দেহে ইনসুলিন হরমোন বেরিয়ে আসবে। যদি সেরকম হয়, যেমন ওটসের কথা বললেন, তাহলে আপনার ক্ষেত্রে ওজন বাড়ার সমস্যা থাকবে। কিন্তু আপনি মাংস খান, চর্বি খান, ক্যালোরি মাত্রা যে আ মানে দৈনিক আপনার যে ২০০০ ক্যালোরির কথা উনি বললেন, তার জায়গায় ২৫০০ ক্যালোরি খেয়ে ফেললেও আপনার এই সমস্যা হবে না। ইনসুলিন যখন কম থাকে তখন আমাদের দেহের শক্তি পোড়ানোর গতি বেশি থাকে। মেটাবলিক রেট বেড়ে যায়। প্রায় ৩০০ ক্যালোরি এটা স্টাডি থেকে পাওয়া গিয়েছে যে যদি ইনসুলিনটাকে কমিয়ে রাখা যায়, তাহলে দিনে গড়ে প্রায় ৩০০ ক্যালোরি অতিরিক্ত পোড়ানো সম্ভব হয়। তো লোকে ১ ঘন্টা ধরে যদি ধরুন ওই পাহাড়ি পথে পাহাড়ে চড়ার সময় বাইসাইকেল চালিয়ে ১ ঘন্টা ধরে চালায়, তাহলে হয়তো তার ৩০০ ক্যালোরি পুড়তে পারে। মানে সবসময় সেটাও সম্ভব হয় না, আরো কম পুড়ে। তো এতটা ক্যালোরি, এত পরিশ্রমের ক্যালোরি আপনি কিছুই না করে পোড়াতে পারবেন যদি ইনসুলিনটা লো থাকে। আর ইনসুলিন লো থাকবে কি করে? যদি আপনি শর্করা জাতীয় খাবারগুলোকে না খান। মাছ, মাংস, ডিম খেতে পারবেন। কিন্তু ভাত, রুটি, আলু, ওটস এগুলো খেতে পারবেন না। যার হচ্ছে কফি হচ্ছে খিদাটাকে মানে মানে আমার খুব খিদা লাগছে, ওই খিদার যে বার্নটা হ্যাঁ, ওটা একটু কমায় দেয় বা রাইট, চিয়া সিড রাইট। হ্যাঁ, ওভারঅল তো ডেইলি অ্যাক্টিভিটি নেট অ্যাক্টিভিটি কি হচ্ছে সেটা ম্যাটার কফির ডেফিনিটলি বেনিফিটস আছে। কফি খেলে হচ্ছে ইনস্ট্যান্ট আপনার ফোকাসটা অনেক বেড়ে যায়। আর আমরা যে ক্রেভিংসটা ফিল করি, এটা ক্রেভিংসটা অনেক কমে যায়। বাট কফির যে সাইড ইফেক্ট হ্যাঁ, হলো, কফি আপনার ডিহাইড্রেশন ক্রিয়েট করে। আপনার খাবার খাওয়ার কোনো ফোকাস থাকে না। আলটিমেটলি হয় কি আমরা পানিও খাই না। তো যারা লম্বা সময় দেখা যায় ২-৩ কাপ আপনার কফি খেয়ে যাচ্ছে, পানি খাওয়া হয় না ওদের, খুবই কম পানি খাওয়া হয়। আলটিমেটলি যে কি একটা সার্টেন টাইম পর ওদের কনস্টিপেশন ইস্যুস হয়। ওকে। তো যারা আইবিএস এর পেশেন্ট বা হচ্ছে কনস্টিপেশন ইস্যুস নিয়ে ঘুরে, তাদের আপনার কফি খাওয়ার প্রতি অ্যালার্ট হওয়া দরকার। এট লিস্ট ওকে। আমি যেটা বলব যে কফি খাওয়ার আগে ১ গ্লাস অথবা ২ গ্লাস পানি খেয়ে নাও। ওকে। তাহলে যেটা হয় কি ডিহাইড্রেশন ইস্যুসটা হয় না। রাইট, রাইট। আপনি একটা আমাকে সবসময় বলতেন তো কফি বেশি খাওয়া ঠিক না। দিনে ২ কাপ পর্যন্ত কফি, সকালে ১ কাপ এবং অ্যা
৩টা, ৩:৩০, ৪টার মধ্যে আরেক কাপ খেয়ে নিলে সবথেকে ভালো। কারণ অনেকেরই ওই ক্যাফেইন থেকে দেহের মধ্যে থাকে লম্বা সময়। তো ক্যাফেইন দেহের মধ্যে থাকলে আপনার ঘুম তো ঠিক মতন আসে না। কারণ দেহটাকে সেটা একটু সজাগ করে রাখার চেষ্টা করে। তো তাতে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে। তো কফি খেলে ধরুন দিনে যদি ১ কাপ খান সবথেকে ভালো। আম কিন্তু আ যদি ২ কাপ খান তাহলেও না হয় ঠিক আছে। কিন্তু এর থেকে বেশি খেলে তখন সেটা আসলে অসুবিধা হতে পারে বিভিন্ন কারণে। জিমে যে হাইড্রেশন মেইনটেইন করতে, হাইড্রেশন ভাই পানি খেতে হবে। I like to work fast, switching between all of those outputs slowing me down. Quick wake up, all my work is ঠিকমতো। I remember আপনি মনে হয় ৩-৪ লিটার বা এরকম কিছু একটা বলতেন। আমি বললাম যে, "ভাই এরকম যদি এত বেশি পানি খেতে তাহলে বাথরুমে যাওয়া লাগবে।" True. সো আমার প্রশ্নটা হচ্ছে যে কি কেন এত পানি খেতে হয়? আচ্ছা। এবং এই যে একটা ব্যাপারটা একটু annoying যে তখন তো বারবার frequently বাথরুমে যাওয়া লাগবে। which is annoying যে ধুর বারবার যাওয়া লাগবে। you know what I mean? সো True. ২ টা প্রশ্ন আরকি। একটা হ্যাঁ। হচ্ছে জানার জন্য, একটা হচ্ছে আচ্ছা। বিরক্তি এই পানি খাওয়ার এই বিষয়টা সম্পর্কে আমাদের মধ্যে ভীষণ রকমের অ্যা ভুল ভুল বোঝা আছে আসলে। পানি আমাদের জন্য প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পানি আমার প্রয়োজন কিনা? হ্যাঁ? যদি আমার দেহে পানির প্রয়োজন পড়ে, আমার পিপাসা পাবে। যদি পিপাসা না পায় তাহলে আমার আসলে পানির প্রয়োজন নেই। তো অ্যা এই কারণে যদি আমরা এই যে পিপাসা পেল না, তারপরেও আমরা পানি খাচ্ছি তাহলে উনি ঠিকই বলেছেন যে আপনাকে বারবার বাথরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে, আপনার বারবার প্রস্রাব করতে হবে। এটার আবার একটা অন্য ক্ষতিকর দিক আছে। পানি যদি আপনি খান, আপনি তো পরিষ্কার পানি খাচ্ছেন, পানির মধ্যে লবণ নাই। আর প্রস্রাব করার সময় কিন্তু পানি দেহ থেকে অনেক রকমের লবণ এই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তো তার মানে আপনার দেহে লবণ দিচ্ছেন কম, বেরিয়ে যাচ্ছে বেশি। তো এই কারণে কিন্তু দেহের মধ্যে লবণের মাত্রা কমে গিয়ে বিপত্তি হতে পারে। আর সেজন্যেই যদি কেউ অ্যাম বি খুব বেশি মাত্রায় পানি খেয়ে ফেলে, তাহলে কিন্তু মানুষের মৃত্যুও হতে পারে এই লবণ ঘাটতির কারণে। তো সেজন্য যারা পানির খাচ্ছেন বা পানি খাওয়ার বিষয়টাকে গুরুত্ব দেন, তাদের কিন্তু সবসময় পানির মধ্যে লবণ মিশিয়ে খাওয়া উচিত। সবসময়ই পানির মধ্যে একটু লবণ মিশিয়ে খাওয়া, যাতে করে প্রস্রাবের সঙ্গে যে লবণটা বেরিয়ে যাচ্ছে, তার কিছু যেন আমরা আবার আ খেয়ে পূরণ করে ফেলতে পারি। যাতে করে দেহের মধ্যে লবণের ঘাটতিটা না পড়ে। আর এক্ষেত্রে আরো একটা জিনিস ভূমিকা রাখে যে শর্করা জাতীয় খাবার খেলে আমাদের ইনসুলিন হরমোনটা বাড়ে। এটা তো এ পর্যন্ত কয়েকবার বললাম আপনাদের। তো ইনসুলিন হরমোনটা বেড়ে গেলে এটা আমাদের কিডনির মধ্যে দিয়ে সোডিয়াম লবণ বেরোনোর পথে বাধা সৃষ্টি করে। তো তখন দেহের মধ্যে সোডিয়াম লবণ আটকে যায়। তো আটকে গেলে সোডিয়াম লবণ যেহেতু পানি ধরে রাখে, সে কারণে আমাদের দেহের মধ্যে রক্তের পরিমাণ বেড়ে যায়। ইন্টারস্টিশিয়াল টিস্যু যে বা দেহের বিভিন্ন যে ছোট যেখানেই পানি আছে, যেখানেই লবণ আছে, সেখানেই সে পানি ধরে রাখার চেষ্টা করে। ফলে দেহের মধ্যে অতিরিক্ত পানি আটকে যায়। তো যদি আমরা শর্করা মুক্ত খাবার খাই, শর্করাটাকে কমিয়ে ফেলি বা বাদ দেই, তাহলে ইনসুলিন হরমোনটা আর বাড়ে না। না বাড়লে কিডনির যে এই সোডিয়াম নিষ্কাশনের যে দরজা, সেগুলো খুলে যায়। তো তখন সোডিয়াম লবণ সেখান দিয়ে খুব হরহর করে বেরিয়ে যায়। তো বেরিয়ে গেলে তখন হয় কি, এই অতিরিক্ত পানি যেটা আমার দেহে আটকে ছিল সেটাও সেই সঙ্গে বেরিয়ে যায়। তো সেজন্য যারা কেটোজেনিক বা লো কার্বোহাইড্রেট ডায়েট করা শুরু করেন, তাদের কিন্তু ১ম ১-১.৫ সপ্তাহের মধ্যে অনেক ওজন কমে যায়। যেটা তাদের চর্বি না, সেটা হচ্ছে তাদের দেহে অতিরিক্ত জমে থাকা পানি। লবণের সঙ্গে পানি আটকে ছিল। যাদের দেহে যারা এরকম শর্করা জাতীয় খাবার খান, তাদের পক্ষে আবার লবণ খাওয়াটা ক্ষতিকর। কারণ বুঝতেই পারছেন যে তাদের দেহে যেহেতু লবণ এমনিতেই আটকে আছে, আপনি আরো লবণ দিলে তো আরো আটকে যাবে এবং আরো পানি চাইবে, আরো প্রেশার বাড়বে। কিন্তু যদি কেউ এই খাদ্যাভ্যাস পরিবর্তন করে লো কার্ব খাদ্যাভ্যাসে চলে আসেন, তার কিন্তু তখন আবার লবণ খেতে হবে। তিনি যদি লবণ বেশি করে না খান, তাহলে বিপদে পড়বেন। যারা এই কার্বোহাইড্রেট ভিত্তিক খাদ্যাভ্যাস থেকে এই সীমিত শর্করা বা কিটোজেনিক খাদ্যাভ্যাসে যখন সুইচ করেন, তাদের অনেকেই এই কারণেই ভোগেন যে তারা লবণ খাওয়ার ব্যাপারটাকে গুরুত্ব দেন না। তো যার কারণে দেহ থেকে লবণ বেশি বেরিয়ে গেলে তখন মাথা ঘোরে, দুর্বল লাগে, কেমন যেন করে রে, আহু-তাহু লাগে ইত্যাদি সমস্যাগুলো হয়। তো যদি কেউ এই কিটোজেনিক ডায়েট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস অনুসরণ করার চেষ্টা করেন, তাকে কিন্তু পানির সঙ্গে লবণ খেতে হবে এবং পানি তখন আপনি খাবেন যখন আপনার পিপাসা পাবে। আমার ব্যক্তিগত আমার নিজের জীবন দিয়ে যদি উদাহরণ দেই আপনাদেরকে, আমি বিকেলে খাই। বিকেল আসরের নামাজের পরে গিয়ে খাওয়া শুরু করি। যদি রোজা না রাখি। তো অ্যা এবং তখন দেখা যায় আমার এরপরের থেকে পানি খাওয়ার পরিমাণ বাড়ে, আমার পিপাসা বেশি পায়। তো এবং সেটা আমি বুঝি কেন? যে আমি খাওয়ার পরে আমার ইনসুলিন হরমোন বাড়ছে। ইনসুলিন হরমোন দেহের মধ্যে পানি আটকে দিচ্ছে, লবণ আটকে দিচ্ছে। তাতে পানির এখানে আটকে যাচ্ছে। তখন লবণের কারণে আরো বেশি পানি আমার দেহ চাইছে। তো তখন আমি পানি পান করতে থাকি।
এরপরে অ্যাম রাতে যখন ঘুমিয়ে পড়লাম, এই পানি আমার দেহে মোটামুটি সেটেল হয়ে যায়। তারপরে সকালবেলায় উঠে অ্যা আমি ওই লবণ খাওয়ার উদ্দেশ্যে সকালবেলা উঠে লবণ খাওয়ার জন্যেই আমি ১ কাপ চা খাই অথবা ১ কাপ কফি খাই, যার মধ্যে লবণ দিয়ে খাই। তো এটা খেলে যদি বাড়ি থাকি, বাইরের বাইরে না যাই, তাহলে বাকি দিনে আমার আর পানি খেতে হয় না ১ গ্লাসও। এই আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমাকে আর পানি মানে পিপাসাই লাগে না। তো আমি এই সময় পানি খাইও না। তো এরপরে আবার খাওয়া শুরু করলাম, তখন পানির পিপাসা হয়, আমি আবার পানি খাই। তো অ্যাম ওই যে দৈনিক আপনাকে একেবারে ধরে ২.৫ লিটার ৩ লিটার পানি খেতেই হবে। এই কথাগুলো আম অনেকে বলেন, কিন্তু আ আ ফিজিওলজিক্যালি মানে শরীরবৃত্তীয়ভাবে এগুলোর আসলে খুব নির্ভরযোগ্য আ ভিত্তি নেই। পানি আ আমার দেহ বা আমার ওই যে পিপাসার অনুভূতিটাই আসলে সবথেকে ভালো গাইড যে আমি কখন পানি খাবো, কখন খাবো না। বাচ্চার জন্য প্রথম যে জিনিসটা হলো আমাদের বডির 60-70% ওয়াটার। তো আপনার বডির যেহেতু লার্জেস্ট পোরশনটা হচ্ছে ওয়াটার, ওটা তো আপনার মেইনটেইন করা লাগবে। আপনার থ্রো সোয়েটিং আপনার পানি বের হয়ে যাচ্ছে, ইউরিনের সাথে পানি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাইজেশনে আপনার পানি ইউজ হচ্ছে, বডিতে ব্লাডে আপনার পানি থাকতেছে। তো এই যে পানিটা বডি থেকে যেগুলো ফ্লাশ হয়ে যাচ্ছে, ওটা হুম, আপনার রিফিল করা লাগবে। রাইট? হুম, সবসময় এটা করা লাগে না। আমাদের দেহে যে শক্তি উৎপাদনের প্রক্রিয়া, কোষের ভিতরে যখন ATP উৎপাদন হয়, সেখানে অক্সিজেন ব্যবহার করে খাবারটাকে, গ্লুকোজটাকে যখন ভেঙে শক্তি উৎপাদন করা হয়, তার সঙ্গে কিন্তু প্রতিটা কোষের ভিতরে পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। তো এই যে পানিটা উৎপাদন হলো, তৈরি হলো, এই পানিটা কিন্তু তখন আমার দেহে হাইড্রেশন এর কাজ করে। এই পানিটা চট করে যে বাতাসে মিলিয়ে যায় তা তো না। প্রতিটা কোষের মধ্যে এই আ পানি উৎপাদনটা চলছে, সারাদিন ধরে চলছে। প্রতি মুহূর্তে চলছে। তো সেজন্যে এই গ্লুকোজ খেয়েছি অথবা ফ্যাট খেয়েছি, এই ফ্যাটটাকে ভেঙে, গ্লুকোজটাকে ভেঙে আমার পানি তৈরি হয়ে যাচ্ছে। ফলে দেহে পানির যে চাহিদা, সেটার একটা বিশাল অংশ কিন্তু এইভাবেই পূর্ণ হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনাকে বাড়ি থেকে পানি খেয়ে সবসময় করতে হবে, আ বা পানি না খেলে আপনার সর্বনাশ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর সেজন্যই মানুষ দেখা যায় যে যারা ওই harsh পরিবেশে আছেন, অনেকে একটা লম্বা সময় যদি পানি নাও খান, তারপরেও তাদের দেহ টিকে থাকে এই কারণে যে কোষের ভিতর থেকেই পানি তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইডটা আমরা প্রশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি দেহ থেকে। কিন্তু পানিটা তো দেহে থেকে যাচ্ছে। পানি অবশ্য এই আমাদের প্রশ্বাসের সঙ্গে পানিও সামান্য বেরিয়ে আসে। কিন্তু অধিকাংশই বেরোয় না। তা আমাদের দেহের যে পানির চাহিদা সেটা মেটাতে এটা কিন্তু বেশ সাহায্য করে। তো পানি এজন্য হচ্ছে আমাদের খুব ইম্পোর্টেন্ট। আর যারা ওয়ার্কআউট করে ওদের তো হাইড্রেট থাকাই লাগবে। আর হুম। যখন আপনি পানি খাবেন আপনার কি হয় যে ব্লাডের যে নিউট্রিশনটা থাকে ওটা এনাফ সাপ্লাই পায়। হ্যাঁ? আর আমরা ওয়ার্কআউটের পরে যে রিকভারিটা ওটা যেহেতু ব্লাড ফ্লো বাড়ে, আপনার নিউট্রিশন সাপ্লাইটা বাড়ে, রিকভারি বেটার হয়। হুম। আর হাইড্রেট থাকলে আরো একটা বেটার বেনিফিটস হচ্ছে যে আপনার কর্টিসল লেভেল অনেক ডাউন ও থাকে। রিয়েলি? রিয়েলি। আপনি ও! যদি ডিহাইড্রেট যদি বেশি হয়ে যান তাহলে দেখবেন ট্রেস লেভেল অনেক স্পাইক থাকে। মানে যত বেশি আপনি ডিহাইড্রেট হবেন কর্টিসল লেভেল এত তাহলে স্পাইক হয়। খাবারের সাথে বা এই যে কতটা মানে কানেক্টেড না মানে ট্রু, খাবার, ফিটনেস, পানি একটার সাথে একটা রিলেটেড। ট্রু। আমার মনে হয় দিন শেষে কেন মেজাজটা খুব খারাপ লাগতেছে। আসলে হ্যাঁ। মেজাজটা যে কেন খারাপ লাগতেছে বা স্ট্রেস কেন চেইন কানেক্টেড এগুলো। আপনি দেখবেন যে সকালে ঘুম থেকে উঠেই আপনি কারো সাথে রাগ করতে পারবেন না। এই মুডটা আসে না। এটার কারণ কি? যে সকালে আমাদের যত ফিল গুড হরমোন আছে এগুলা রিসেপ্টর গুলো ফুল থাকে। হ্যাঁ? টেস্টোস্টেরন অন পয়েন্ট থাকে, আপনার সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন এগুলা রিসেপ্টর ফুল অন থাকে। যে কারণে সকালে উঠে কি আমরা খুব রিফ্রেশ ফিল করি। হুম। খুব একটা পজিটিভ ভাই মাইন্ডসেট নিয়ে দিন স্টার্ট করি। সকাল উঠে বলতে কয়টার সময় উঠলে আপনি বলতে চাচ্ছেন? কজ আমি আপনার এই কথা শোনার পর অনেকে বলবে, "কি বলে? আমার তো ১১ টার সময় যখন ডাক দেন মেজাজটা সেই খারাপ লাগে।" এটা বলবে। কিন্তু আপনি আসলে কোন টাইমটার কথা বলছেন? কোন আদর্শ মোমেন্ট গুলার কথা বলতেছেন? আমাদের স্লিপিং এর জন্য বেস্ট উইন্ডো হলো আপনার রাত ৯টা থেকে রাত ৩টা। এখন কেউ যদি ১০টা ১১টা ঘুমায় ওয়ার্ক পারপাসে ইটস ওকে, কারণ এই টাইমটাতে টেস্টোস্টেরন অপটিমাম লেভেলে বডিতে রিলিজ হয়। এটার রিজন হলো এটা। আর এখন লাইফস্টাইল একেকজন একেক রকম। হ্যাঁ? যারা ওভারসিজে কাজ করে এরা দেখা যায় রাত জাগতেছে, সারা রাত জেগে কাজ করে। হ্যাঁ, আবার সকালে ঘুমাচ্ছে। ওরা হুম। হচ্ছে একটা ফুলি সাউন্ড প্রুফ রুমে ধরেন একটু ডিপ স্লিপ দেওয়ার ট্রাই করবে দিনের বেলা। বাট ওই ঘুমটা কখনোই রাতের ঘুমের মতো হবে না। হুম, এটা ঠিক বাট কথা। মোটামুটি বডি রিকভার করবে। বাট বেস্ট টাইম হচ্ছে যে আপনি রাত ৯টা থেকে ১০টার ভিতরে রাত ৩টা ৪টা পর্যন্ত যদি ডিপ স্লিপ দিতে পারেন, বেস্ট টাইম আপনার হরমোন এবং বডি রিকভারির জন্য। হুম। আর আপনার ওয়েক আপ টাইম ফজরের পর থেকে হতে পারে। তাহলে দেখবেন যেদিন আপনি আর্লি মর্নিং আপনি উঠবেন ওদিন আপনার দিনই শেষ হবে না। ভাই আমি একটু এটা বুঝতে চেষ্টা করি। কারণ আপনি যেই পেশাতে আছেন, হুম। আপনি যেই হেভি ওয়েট ট্রেনিং করেন প্লাস শেখান। সো আপনার জন্য যেটা হচ্ছে ৬-৭ ঘন্টা। হ্যাঁ। এখন এমন মানুষ আছে ভাই এর ওরকম কোনো কাজই নাই। ওরকম ফিজিক্যাল এক্সারসাইজ নাই। সে আপনার কথা শুনে কয়, ৯ ঘন্টা আজকে থেকে ঘুমাবো। ভাই This is your brain when you're struggling to focus. And this is your brain when you're in the zone. মানে what I'm trying to understand ভাই আমরা তো দেখছি যে ইভেন সাহাবীরা বা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এত বড় সময় ঘুমায় নাই। তাদের বডি ফিটনেস পারফেক্ট ছিল এবং তারা কম খাবার দাবার খাইতেন। আবার যুদ্ধের সময় তারা যেভাবে ফাইট করছেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ। হুম। তারা তো ৭-৮ ঘন্টা না, ইভেন ৪ ঘন্টা ৫ ঘন্টা, তাই না? রাইট। সারা রাতটা তারা কাটায় দিতেন হচ্ছে আল্লাহর ইবাদত করতে করতে। এবং এমন না যে ফজরের পর পড়ে তারপর তারা ঘুমতেছেন। আমাদের এখন খুব কমন একটা প্র্যাকটিস ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো প্রচুর আমরা দেখি, সেটা হচ্ছে কি রাইট। রাত জেগে ফজর পড়ে ঘুমাইছি যেন ফজরটা মিস না হয়। ট্রু। আসলে তো আল্লাহ আমাদের এভাবে বানায় নাই। তাহলে হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং? তাহলে তারা কিভাবে পারছে? তারা তো অল্প সময় আচ্ছা, ঘুমাইতো। হ্যাঁ। তাদের ক্ষেত্রে যে জিনিসটা মানে আমার মাথায় আসে সেটা হলো যে ওই সময় ধরেন নিউট্রিশন অনেক পিওর ছিল। খাবার-দাবার এগুলো এখনকার মতো এত ভেজাল, এত জাঙ্ক ফুড, এত রাইট। প্রসেস ফুড ছিল না। তারপরে এয়ার অনেক বেশি
পিউরিফাইড ছিল, অক্সিজেন অনেক ভালো ছিল। আর থার্ড জিনিস যে জিনিসটা আমি আপনার ফিল করি এটা হচ্ছে যেমন কিছু হাদিস আমরা ঘাটাঘাটি করলে পাই কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এশার নামাজের পরে আপনার কথা বলা পছন্দ করতেন না, মানে ঘুমের সময় ইয়ে করতেন। তো রাইট নাও যদি আমরা এশার ওয়াক্ত আমরা ফোকাস করি তাহলে কি 8টা 8:30টার ভিতরে জামাত শেষ। হ্যাঁ। আপনি যদি 8:30 9টার ভিতরে শুন তাহলে সেই তো হলো, আপনি তাহাজ্জুদ পড়ার জন্য আপনি সময় পাচ্ছেন কয়টা? রাত 2টা 2:30 3টা 2টা দিকে 2:30 গেলেন। আপনি যদি প্রায় এখন 5-6 ঘন্টা। হ্যাঁ 2টা 2:30 যদি সজাগ হন 2 থেকে 3 ঘন্টা আপনি তাহাজ্জুদ পড়ার টাইম পাচ্ছেন তো ভাই। আর এর মধ্যে আপনার 5 to 6 আওয়ার্স স্লিপ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। তো ওইটা ওদের সময় ছিল। এক্সাক্ট টাইম ডিউরেশন তো পাওয়া যায় না, বাট আইডিয়া করা যায় ওইটাও 5 to 6 7 আওয়ার্স এর উইন্ডোই ছিল। হুম। হ্যাঁ? মানে এরকম কিন্তু আসলে কখন ঘুমাচ্ছি দ্যাটস ইম্পোর্টেন্ট। এবং নট অনলি দ্যাট, আপনি যে ন্যাপের কথা বলছিলেন ভাই, হুম। সেটা যদি একটু লাইফ থেকে দেখি যে কি সুন্দর ইশার পরে তিনি আর কথা বলতে পছন্দ করতেন না। আর ইশার পরে আমাদের শুরু হয় বিজনেস ডিসকাশন। রাতে একটা ফোন দিও, এই করো সেই করো, রাতে আবার মুভি নাইট হবে, এই হবে সেই হবে। ইদানিং তো হচ্ছে ইভেন আমরা দেখতেছি গুলশানের দিকে নাকি ব্যাংককের মতো এখন নাইট লাইফ শুরু হয়ে গেছে। ওখানে ফুড থেকে শুরু করে রাস্তার পাশে সেই রকম লাইফ শুরু হচ্ছে। যাই হোক, সব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এখন ওইটা শেষে যখন তাহাজ্জুদ পড়তেছেন, স্বাভাবিক ওই যে আবারও হ্যাঁ। সোর হয়ে যাচ্ছে, তাই না? রাইট, রাইট। যেই ফজরের আজানটা দিচ্ছে ওরকম সময়ে, বা সরি ফজরের সময়টা হয়ে যাচ্ছে, ওই সময় সুন্নাহটা পড়ে, সুন্নাহটা খুব দ্রুত পড়ে তারপর একটা ন্যাপ নিতেন। রাইট। তারপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে অথবা আযান দিচ্ছেন অথবা ডাক দিয়ে বলতেছেন যে এখন জামাতের সময়। তার মানে তিনি একটা ন্যাপ দিয়ে নিচ্ছেন সুন্নতের পরে ফরজ পর্যন্ত। রাইট। তারপর আবার দুপুরের বেলা আরেকটা ন্যাপ দিচ্ছেন। তার মানে রাইট। এইরকম আমাদের এখানে দারুণ দেখেন স্ট্রং কত হয় শরীর। কত কিছু মানে ওই যে আপনি বললেন যে আমাদের তো আম এম মানে যারা আমরা লো কার্ব কিটোজেনিক নিউট্রিশন অনুসরণ করি, আমরা কিন্তু দেখতে পাই এই যে সাধারণভাবে আমাদের যেটা বলা হয় যে ৮ ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে নয়তো শরীর খারাপ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে অনেকেই দাবি করছেন যারা এই কিটোজেনিক ডায়েট অনুসরণ করেন, তারা দাবি করেন যে ৮ ঘন্টা আসলে লাগে না। আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, আমারও ঘুমের যে ব্যাপারটা খুব হাইজিনিক তা না। ওই যে রাত ১০ টার মধ্যে শুয়ে পড়বো, তারপরে ফজরের সময় উঠবো, আমি সেভাবে সবসময় পারি না। এবং দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা ঘটে, যেটা আমি খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যখন আমি ঘুমোতে গেলাম, সেটা কোনোদিন 12:30 কোনোদিন ১টা, ২টোও বাজে। ঘুমোতে গেলে যখন ঘুমিয়ে পড়লাম, তারপরে আমার ঘুমটা হয় একেবারে যেটাকে বলে গভীর ঘুম। আমি মানে তখন আমাকে হাতি দিয়ে টানলেও আমার ঘুম ভাঙে না। এই রকমের গভীর ঘুম, এবং আমি এই গভীর ঘুম ৪-৫ ঘন্টা একদম গভীর ঘুমে থাকি। এরপরে আমার ঘুমটা হয়ে যায়, ভেঙে যায়, পাতলা হয়ে যায়। তো এই যে ঘুমটা আমি ঘুমোলাম, এরপরে যদি জেগে উঠি, তখন আমি অনুভব করি আমি সাংঘাতিক রিফ্রেশড। আমার ঘুমের আর ঘাটতি নাই। এই অনুভূতিটা আমার হয়। আমার অ্যা মনে হয় যে এক্ষুনি তাহলে উঠে কাজকর্ম শুরু করতে পারব। ওই উঠে যে চোখ খুলতে পারছি না রে, কেমন যেন লাগছে, আরেকটু শুয়ে থাকতে পারলে ভালো হতো। এরকমের অনুভূতিগুলো আমার হয় না। তো এবং এইরকম একই রকমের কথা যেমন আমি ডেভ অ্যাসপ্রে অ্যাম অ্যা উনার মুখে শুনেছি। উনি বলেন, "আমি ৫ ঘন্টা ঘুমাই এবং ওই একই রকম যে যখন ঘুমিয়ে পড়ি তখন এমন ঘুম ঘুমাই যে আশেপাশে কি হচ্ছে কোনো কিছু আমাকে বদার করে না।" এবং তারপরে যখন জেগে উঠি ৫ ঘন্টা কিন্তু আমি একদম রিফ্রেশড। তো এই যে ৭ ঘন্টা ৮ ঘন্টা আমাদের ঘুমাতেই হবে, এটা বিভিন্ন গবেষণা থেকে সেরকম দাবি উঠে এসেছে। কিন্তু সকলের ক্ষেত্রে বোধহয় এই কথাটা একইভাবে প্রযোজ্য না। তো এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং উনার সাহাবাদের সময়ে খাওয়ারটা তো ভালো ছিল। এটা একটা কথা, এবং তারপরে উনারা কিন্তু আমাদের মতন ৩ বেলাও আসলে খেতেন না। উনাদের মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা তো রাখতেনই। এছাড়াও দেখা যেত দিনে ২ বেলা যদি খাবার পেতেন, সেটাই ছিল তাদের জন্য বেশি। তো তার মানে অ্যা অধিকাংশ আবার অনেকদিন ২ বেলাও খাবার পেতেন না, ১ বেলা খেতেন। তো ফলে উনাদের দেহটা আসলে এই কিটোজেনিক যে অভ্য অ অব অবস্থা, যেখানে শর্করা জাতীয় খাবার নাই, মানে কোনো খাবারই নাই, সুতরাং শর্করা তো নাই অবশ্যই। তো এইরকম থাকার কারণে তাদের দেহে আসলে কিটোজেনেসিসটা চলত। আমি এখন হিসেব করে যেটা আমার হিসেবে আমি মেলাতে পারি, সেটা হচ্ছে তাদের দেহে কিটোজেনেসিস চলত। তো কিটোজেনেসিস চলার কারণে তাদের দেহটা ছিল এমন একটা অবস্থায় যেখানে ৫ ঘন্টা ঘুমোলেই তার আর ঘুমের দরকার পড়ত না। তো যার কারণে তারা ভোরবেলায় উঠে নামাজ এই ফজরের নামাজটা পড়ে তারপরে কাজে বেরিয়ে পড়তেন, এবং প্রতিটা মানুষ ছিলেন অত্যন্ত আ কি যে বলে যে সতেজ মানুষ আরকি। তো আ স আর আমরা যদি সেই কৌশলটাই অনুসরণ করি, যেটার কথাই আমরা বলছি আসলে। এই যে দৈনিক এই একটু পরপর খাওয়ার এই অভ্যাস যদি পরিত্যাগ করি, শর্করা খাওয়ার অভ্যাস যদি পরিত্যাগ করি, তাহলে আমরা কিন্তু সেই সুবিধাগুলো পাই। যদি কেউ দিনে ২ বেলা খাওয়ায় সীমাবদ্ধ থাকি, তাহলে দেখা যাবে তার শরীরে কোনো অসুস্থতা না থাকলে, যেমন সেলিম ভাই, নাফিস সেলিম ভাই, তার তো শরীরটা এখন খারাপ। তার ক্ষেত্রে এ কথা বলা যাবে না। কিন্তু যে সুস্থ মানুষ, সে যদি দিনে ২ বেলা খায়, তাহলে কিন্তু সে শর্করা জাতীয় খাবার খেয়েও তার দেহের মধ্যে কিটোজেনেসিস হবে ২ বেলা খেলে। তো তাতে তার দেহটা ওই অল্প ঘুমেই তার দেহ রিফ্রেশড হয়ে যাবে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আরকি। যে উনারা
কিভাবে এটা করতে পারতেন? তো অ্যা রাত ৮ঃ০০ র সময়, ৮ঃ৩০ র সময়, ৯ঃ০০ র সময় যদি ঘুমিয়ে পড়তেন, চারিদিকে তো এত আলো ছিল না। উনাদের জন্য ঘুমিয়ে পড়াটা ছিল খুব সহজ। আমি এখনো আমাদের গ্রামের বাড়িতে যদি যাই, যেখানে চারপাশে অন্ধকার, অ্যা সেখানে রাত ৯ঃ০০ বাজলেই মনে হয়, ওরে বাবা! অনেক রাত হয়ে গিয়েছে। ঘুম পায়। আর ঢাকায় যখন বসে থাকি, তখন রাত ১২ঃ০০ হলেও মনে হয়, ১২ঃ০০ মোটে? এটা একটা সমস্যা। তো ওনাদের সময় যেহেতু চারপাশে এরকম আ আলো ছিল না, যার কারণে ওনাদের ঘুমের আ যে আসতো দ্রুত, এবং যেহেতু উনারা দিনে উনাদের লাইফস্টাইলটার কারণেই খানিকটা কিটোজেনিক লাইফস্টাইলই তাদের ছিল। সেই কারণে তাদের দেহে কিটোন থাকতো, কিটোন দ্বারা তারা পরিচালিত ছিলেন, এবং সেজন্য অল্প ঘুমেই তাদের কাজ হয়ে যেত। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। মানে একদিক থেকে মনে হয় যে সিভিলাইজেশন আমরা অনেক আগে যাইতেছি, আবার মনে হয় যে কোথায় জানি পিছিয়ে যাইতেছি। মানে ধরেন আপনি যদি ইমাজিন করেন, ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে পলিউটেড, রাইট? সব দিক থেকে পলিউটেড। নয়েজ পলিউশন দেখেন জঘন্য, এয়ার পলিউশন জঘন্য, রাইট? আমরা তো দেখতে পারতেছি না ডাস্ট কি অবস্থা। মানে সব দিক থেকে ভাই, খাবার দিয়েও আমরা মরতেছি, সব দিক থেকে আমরা ইয়া করতেছি। অন টপ অফ দ্যাট, থিংক অ্যাবাউট ইট, আমরা ফোনের স্ক্রিন অ্যাডিক্টেড, ইনক্লুডিং মাইসেলফ, আমি আমার নিজেরই বলি। আমরা জাঙ্ক ফুড অ্যাডিক্টেড। মানে আসলে কি আমরা প্রোগ্রেস করতেছি? ভাই আমাদের তো ওই জন্য মনে করেন যে সময় বরকত নাই, কাজে বরকত নাই, কিছুই নাই। এই ওয়ার্ডটা ভাই একদমই ট্রু। প্রথম যে জিনিসটা হচ্ছে ভাইয়ার সাজ্জাদ ভাইয়ের কথাটা আমি বলি। সেটা হচ্ছে এই যে রাত জাগা ব্যাপারটা হচ্ছে কি, যেমন রাতে যদি আমরা আলো জ্বালিয়ে রাখি, এটা কিন্তু লাইট পলিউশন, নয়েজ পলিউশনের মতো। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম হচ্ছে, আমরা নেচারের এগেইনস্টে যাচ্ছি। আমরা যে হিউম্যান বডি যেটা আমাদের অনেক রেস্ট্রিক্টেড। ধরেন আপনি চোখে কি 25 সেন্টিমিটারের বেশি এর ভিতরে আসলে ক্লোজার আমরা খোলা লাগবে। হার্ট দেখি না। হ্যাঁ। আর কানে শুনতে গেলে আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এর নিচেও শুনি না, এর উপরেও উপরেও শোনা। আমরা শুনি না। যখন আমরা চোখে দেখি, তখন অনলি 3টা কালার দেখি। হ্যাঁ? তো গ্রিন, RGB যে, হ্যাঁ, হ্যাঁ, RGB তো অনলি 3টা কালার আমরা চোখে দেখি। আমাদের কত রেস্ট্রিকশন, আমরা রাতে দেখি না। তো আমরা কিন্তু নেচারের সাথে ফুলি একটা কম্প্যাক্ট একটা সিচুয়েশন আছি, যেখানে বডি টেম্পারেচার আপনার 1 ডিগ্রি বেড়ে গেলে জ্বর আসতেছে। হ্যাঁ। রাইট? তো এরকম একটা রেস্ট্রিক্টেড উইন্ডোর মধ্যে আমরা নেচারকে এভয়েড করে আমাদের মতো যদি লাইফ লিড করতে যাই, খুব আর্লি আমাদেরকে তখন স্ট্রাগল করা লাগবে। সেম জিনিসটা আসতেছে কোথায়? যেমন খাবারের ক্ষেত্রে। খাবার এখন একেবারেই হেলদি না। যদি আপনি খেয়াল করেন যে ভেজিটেবল এন্ড ফ্রুটস, এগুলো সবই হচ্ছে কি ফার্মিং। আগে হতো কি, বন্যা হতো, পলি পড়তো, ন্যাচারালি ওইখানে গ্রো করতো। কিছু খাবার আপনার ব্যাকটেরিয়া, জার্মস এগুলো ধরে পচায় ফেলতো, আর কিছু খাবার হচ্ছে ফ্রেশ পেতাম, ওগুলো আমরা খেতাম। নিউট্রিশন ছিল ফুল। তো এখনকার যত স্টাডিজ আছে, দেখা যায় যে খাবারের ভলিউম ঠিক আছে, ক্যালোরি ঠিক আছে, কিন্তু নিউট্রিশন ভ্যালু আগে থেকে এখন 50% কম। তো ঠিক সেটা কথা। কিন্তু ফ্রুটস এন্ড ভেজিটেবল, আপনি যদি প্রোটিন সোর্স খেয়াল করেন, চিকেন, বিফ, মাটন, হোয়াটএভার যেটাই হোক, হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনার হাইলি অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন এগুলো ইউজ করা হচ্ছে। যেগুলো হ্যাঁ, আমাদের সর্বনাশ সেলকে করে গ্রোথ লাগে, ফেলতেছে। ওগুলো এভয়েড করে হায়ার ডোজেস ইউজ করা হচ্ছে, যাতে আর্লি এরা গ্রো করে। তো এগুলো আবার আমরা খাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের মানুষের, আমি লাস্ট একটা নিউজে দেখেছিলাম যে 36 অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ক্রিয়েট হয়ে আছে। তো আলটিমেটলি এটা হচ্ছে কি কারণে? থ্রো ফুড। ভাবা যায় ৫০-৫০ এইরকম টোটাল পারলে বেসিক ক্যানভাস গ্রাউন্ডে। আপনি জীবনে কোনোদিন অ্যান্টিবায়োটিকের একটা ডোজও নেন না, বাট আপনার বডিতে রেসিস্ট্যান্ট হয়ে আছে এই যে খাবার থেকে যেটা ওই যে ঢুকছে ছোট, ছোট চিকেন গুলোকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। রাইট। তারপর শাকসবজি ওই সবকিছুর মধ্যে হ্যাঁ, হরমোন দিয়ে ভরে ফেলছে। ইভেন আরেকটা হেলথিয়ার ফুডের সোর্স ছিল আমাদের, যেগুলো হচ্ছে আপনার সি ফুড। ওইখানে এখন গেলে দেখা যায় যে মেটাল লেভেল অনেক হাই, হ্যাঁ? মার্কারি লেভেল, ক্রোমিয়াম লেভেল, এগুলো অনেক টক্সিক লেভেল, মানে হাই লেভেল। তো ফুড থেকে ক্লিন নিউট্রিশন নেওয়াটা এখন আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। ওই জায়গাতে আপনার সবচেয়ে বেটার কাজ করে হচ্ছে সাপ্লিমেন্টেশন। ওইটা যদি আমরা খেয়াল করি, তাহলে সাপ্লিমেন্টস হচ্ছে আপনার সুপার ফুড। কিভাবে? ধরেন আপনি একটা অরেঞ্জ খাবেন ভিটামিন সি এর জন্য। এখন আপনি একটা রেস্ট্রিক্টেড ক্যালোরিতে আছেন, যে 2000 ক্যালোরি আমরা ক্রস করা যাবে না। এখন একটা অরেঞ্জ খেলে আপনার 100 থেকে 150 ক্যালোরি ঢুকে যাচ্ছে বডিতে। আর যখন আপনি শুধু ভিটামিন সি একটা সাপ্লিমেন্টস নিচ্ছেন, তখন কি উইদাউট এনি ক্যালোরিজ আপনি ক্লিন শুধু ওকে, ভিটামিন দ্যাটস সিটা ওয়াই নিতে ভিটামিন, পারতেছেন, রাইট? তো এখানে হচ্ছে আপনার জন্য মানে সাপ্লিমেন্টেশনটা সুপার ফুড। যে আপনি যেমন হোল ফুড আপনার সাপ্লিমেন্টেশন আছে, যেগুলো ফুড থেকে এক্সট্রাক্ট করা। হ্যাঁ। ওগুলা কি? ধরেন আপনি ভিটামিন এ নিবেন, বি, সি যেটাই নেন, এটা ফুড থেকে হচ্ছে এক্সট্রাক্ট করে ল্যাবে এটাকে আপনার আলাদা করে নিউট্রিশনটা আপনার সেপারেট করে সাপ্লিমেন্টেশন করা হয়। জি। ওই ক্ষেত্রে হচ্ছে কি যে ফ্রুটস ভেজিটেবলের মধ্যে যে টক্সিনস থাকে, মানে কীটনাশক যেগুলো ব্যবহার করে আমরা এগুলোকে গ্রো করি, ওগুলো তো ল্যাবে ফেলে দিচ্ছে। তার মানে কি আমরা যেটা নিচ্ছি একদম ক্লিন পিওর ফর্ম। তো ওইখানে কি ওই দিক থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে সাপ্লিমেন্টস হচ্ছে আপনার ফুড থেকে সুপার ফুড। কারণ কি আমরা টক্সিসিটিটা বাইপাস করে শুধু ক্লিন নিউট্রিশন নিতে পারি। আবার চাইলে ক্যালোরি ফ্রিও নিউট্রিশন নিতে পারি, রাইট? ভাই এখন ঘটনা তো তারপরেও আমি আসলে সাপ্লিমেন্টের পক্ষে না। কারণ এরকম ঘটনা এর আগেও দেখা গিয়েছে। যেমন ধরুন, ভিটামিন সি এর কথা উনি বললেন। কিন্তু ভিটামিন সি যেই খাবারের মধ্যে থেকে পাই আমরা, সেই খাবারের মধ্যে আরও কিছু জিনিস থাকে, যেগুলো এই ভিটামিন সিটাকে ব্যবহার করার পথে আমাদের সহায়তা করে। তো যদি আমরা ওই আস্ত খাবারটা না খাই, তাহলে দেখা গেল যে এই জিনিসগুলো পেলাম না। তো যেমন একটা সহজ উদাহরণ, যেমন ধরুন আয়রন এর উদাহরণটা দেই। আয়রন যদি আমাদের দেহে সহজে শোষণ করতে হয়, তাহলে তার সঙ্গে ভিটামিন সি থাকলে সুবিধা হয়। তো এখন আপনি আয়রন সমৃদ্ধ খাবার খেলেন, কিন্তু ভিটামিন সিটার সঙ্গে খেলেন না। তাহলে কিন্তু উপকারটা একইভাবে পাবেন না। আবার আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো, সেগুলোতে সাধারণত প্রাকৃতিকভাবেই উদ্ভিজ্জ উৎসের কথা যদি বলি, দেখা যায় যে এর মধ্যে ভিটামিন সি সঙ্গে থাকে। যেটা আপনাকে এই আয়রনটা শুষে নিতে কিছু সহায়তা করে। যদিও আয়রনের এই উদাহরণটার ক্ষেত্রে সবথেকে ভালো উৎস আসলে হচ্ছে প্রাণিজ খাবার। কিন্তু এটা খুবই দুঃখের ব্যাপার যে আমরা ক্রমান্বয়ে শুধু ওই কিভাবে দ্রুত আম এ এই প্রাণীগুলোকে বড় করার জন্য হরমোন দেবো, এটা দেবো, সেটা দেবো, এই করে আমাদের খাদ্যের ১২টা বাজিয়ে ফেলছি। আমাদের এখান থেকে পিছিয়ে আসা উচিত। আমাদের এখান থেকে সরে আসা উচিত। প্রাকৃতিকভাবে কিভাবে
বেশি এগুলোকে প্রাকৃতিকভাবে কিভাবে বড় করা যায়, সেই দিকটাতে মনোযোগ দেওয়া উচিত এবং যদি আমরা রিজেনারেটিভ এগ্রিকালচারাল যে প্র্যাকটিস যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন শুরু হয়েছে, সেটা যদি করতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তবে আমাদের দেশে সেটা একটু জটিল এই কারণে যে প্রতি বছর বন্যা মানে আমাদের দেশ তো প্রতি বছরই আসলে বর্ষা মৌসুমে দেশের বিশাল অংশ পানির তলায় ডুবে যায়। তো তখন পলি পড়ে। পলি পড়লে সেখান থেকে মাটির উর্বরতা বাড়ে এবং সেখানে ফসল ভালো হয়। তো তখন এই ফসল আমরা উৎপাদনের লোভে এই মাটিটাকে যে ফেলে রাখবো, এটার মধ্যে যে গরু আম আ বা গরু মানে পশু পালনের চেষ্টা করব, সেই দিকটাতে আমরা যেতে চাই না। তো তাতে আমরা খাবার পাচ্ছি, কীটনাশকযুক্ত খাবার পাচ্ছি কিন্তু স স মানে স সমস্তটা মিলিয়ে যদি বিচার করি তাহলে আসলে উপকার হচ্ছে না। তো এটা থেকে কিভাবে যে বেরিয়ে আসবো তাও আসলে সহজ কোনো সমাধান নেই। কারণ অ্যাম এ কৃষক, অশিক্ষিত মানুষ। সে কীটনাশক দিলে যে কি ক্ষতি হচ্ছে সে নিয়ে সে ভাবেও না। তার উম যে ফোকাস, তার যে ভাবনা সেটা হচ্ছে একটাই। বেশি হলে বিক্রি বেশি করব, বেশি পয়সা পাবো। সেজন্যই উনি বেশি কীটনাশক দিচ্ছেন। তো যেটা কি বলবো? এখন আমরা একটা মহা গ্যাড়াকলের মধ্যে পড়েছি। যে ফাইবারটা তো এটার মধ্যে থাকতেছে না আবার। না ফাইবারের সাপ্লিমেন্টেশন আছে। আপনার যদি ওটা দরকার আলাদা হয় না? ফাইবার soluble মানে insoluble ফাইবার আমাদের সংগ্রহ করা যায়। আমাদের ঘটনা হচ্ছে কি ভাই মানে নিজেদের ওই নেচারটাকে নষ্ট করে দিয়ে এমন একটা জায়গায় চলে গেছি এখন বাধ্য হইতেছি যে এক্স্যাক্টলি, বাইরে থেকে মানে মানে হ্যাঁ, আপনি ক্লিন নিউট্রিশন ফুড থেকে যখন পাচ্ছেন না তখনই তো আপনার সাপ্লিমেন্টেশনে যাওয়া মানে লাগতেছে। একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, ধরেন যে ফাস্ট ফুডের যে হ্যাঁ। ব্যাপারটা, এটা ধরেন লাস্ট 50 ইয়ার্সে লেটস সে অনেক এটা পপুলারাইজড হয়েছে, তাই না? তো ফার্স্টে ফাস্ট ফুডটা পপুলারাইজ হলো। এখন এই হেলথ এই জিনিসগুলো আছে, আমরা তো শরীরটাকে নষ্ট করে ফেলছি। এখন নষ্ট হয়ে গেছে, এখন এটা কিওর করে? এখন আবার মানে কি একটা মানে কি অবস্থা, আসলে বুঝছিস? মানে বুঝছি কি না লুপ কষ্ট দেয় পরে কষ্ট পরে দেয় যে লুপ ক্যাপিটালিজম ভাই। মনে করেন কোনো একটা লোক সে হচ্ছে শহরে এসে অবশ্যই প্রত্যেকের টাকা কামাতে হবে আনডাউটেডলি রাইট। লার্নিং আর আর্নিং করতে হবে এবার কোনো কথা নাই লার্নিং আর মানে আর্নিং এর জন্য এমন কিছু পেশা নিতেছি এমন ভাবে এমন এনভায়রনমেন্টে থাকতেছি আমরা সবাই মিলে ঢাকার ভিতরে শেষ পর্যন্ত অনেক টাকা কামানোর পর এরপর বলতেছি কি ওই যে আমি গ্রামে যে দক্ষিণ দিকে একটা বাতাস আসতো এই বাতাসের জন্য অনেক টাকা খরচ করে শহরের মধ্যে দক্ষিণ মুখে একটা ফ্ল্যাট কিনবো রাইট। গ্রামে কিন্তু পাইতেছিলাম রাইট। আবার হইতেছে হলো যে এখন আমার যে ফুডটা আছে যেটা ওই যে আমি হয়তো একসময় ন্যাচারালি পাইতাম সেটা যেটা এখন আর নাই সেটা আমি নিব বাট অসুস্থতা হয়েছে এখন আমার মনে হয় পুরো একটা বিশাল আসলে রেভলিউশন দরকার সবার মধ্যে থেকে আমরা যারা আসলে এই নলেজগুলো পাচ্ছি তারা এমন এমন মানুষের কাছে এটা ছড়াই যারা কিনা আবার আসলে ফার্মিংটাকে আবার নিয়ে আসতে পারে হ্যাঁ। পুরো যেন ফ্যামিলির জন্য হ্যাঁ টু বি অনেস্ট উইথ এবং আমার মনে হয় ভবিষ্যতে এটা হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, আমি যদিও এখন ঢাকায় থাকি, আমার জন্ম তো ছিল গ্রামে এবং আমাদের গ্রামটা যদিও শহরায়ন হচ্ছে, সেখানেও চারপাশে এই পলিউশন এটা সেটা বাড়তে শুরু করেছে। কিন্তু এখনো ঢাকার তুলনায় অনেকটা পরিষ্কার-পরিচ্ছন্ন আছে। তো আমি কিন্তু আসলে খুব আম স্ট্রংলি অনুভব করি, খুব শক্তিশালীভাবেই আমার মধ্যে এই অনুভূতি হয় যে আমি দেশে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে থাকবো। আর এককালে সেটা সম্ভব ছিল না। কারেন্ট ছিল না যে আমি এই যে ভিডিও বানাচ্ছি বা ইন্টারনেটের কানেকশন এই সমস্ত কঠিন ছিল। কিন্তু এখন এই সুবিধাগুলো আসলে সহজে এভেইলেবল হচ্ছে। আর তাতে গিয়ে দেখা যাবে যে আমার মতন কিছু মানুষ হয়তো শহরে না থেকে আমরা সুযোগ পেলে আমাদের এই গ্রামের দিকে চলে যাব, দূরে চলে যাব। এই জঞ্জাল ভরা শহরে থাকার পরিবর্তে আমরা পরিষ্কার জায়গায় থাকার চেষ্টা করব। যেটা আমি ইউকেতে থাকার সময় আমার যে অভিজ্ঞতা সেটা থেকে দেখেছি যেমন সেখানে কিন্তু যারা ভালো উপার্জন করে তারা শহর ছেড়ে গ্রামের দিকে চলে যায়। যারা ধনী তারা গ্রামের দিকে চলে যায়। তারা শহরের বাইরে গিয়ে থাকে। শহরের বাইরে যারা থাকে তারা গর্ব নিয়ে বলে যে আমি অমুক গ্রামে থাকি। খুব গর্ব করে বলে। তো তার কারণ হচ্ছে যে তাদের লাইফটা আসলে শহরে লাইফটা যতটা জটিল, যতটা পলিউশনে মোড়া তাদের লাইফটা সেই তুলনায় ভালো। সেই তুলনায় তাদের অবস্থাটা ভালো। তারা এটা করতে পারছেন কেন? কারণ ওই যে সুবিধা যেগুলো আমাদের দরকার দৈনন্দিন জীবনে, সেগুলো আ ইউকের সোসাইটিতে সেটা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত পাওয়া সম্ভব। আপনার ইন্টারনেট সার্ভিস একদম হাই স্পিড ইন্টারনেট বাড়ি পর্যন্ত এই গ্রামের বাড়িতেও আপনি পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি 24 আওয়ার্স কোথাও কোনো ডিসরাপশন হবে না, বাড়িতেও পেয়ে যাবেন। ইত্যাদি, ইত্যাদি সুবিধাগুলো থাকার কারণে দেখা যায় আমরা গ্রামে থাকছি। তো এবং অ্যা ওই লোকগুলো আসলে গ্রামে থাকছে এবং তারা গ্রামে থাকাটাকে লোকে আরো অ্যা গর্বের বিষয় বলে মনে করছে আরকি। আমরা যতই এরকম পডকাস্ট করতেছি, যেমন দিলওয়ার জাহান ভাই বলে এক্স্যাক্টলি একজন আছেন মানিকগঞ্জে মানিকগঞ্জের, আমি জানি না হয়তোবা এটা আগে অলরেডি পাবলিশ হয়ে গেছে এপিসোডটা, আপনারা চেক আউট করতে পারেন। ওখানে আমরা মানে সিরিয়াসলি উনি কথা বলেন যে মাটির নিউট্রিশনের অভাব এখন। আপনি বললেন না যে 50% কম তো নিউট্রিশন কেন হচ্ছে? কারণ মাটির তো নিউট্রিশন দরকার। আমি ওইটাই আমরা বললাম বিষ যে টিষ দিয়ে আমরা ভরাই দিতেছি ভাই। আগের কেমনে? মতো বন্যা হচ্ছে না, পলি পড়তেছে না, ন্যাচারালি সয়েল কোয়ালিটিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আর ওইখানে আগে কি গোবর দেওয়া হতো, ইয়া দেওয়া হতো। রাইট। এখানে সবই হচ্ছে সার এবং কেমিক্যাল টক্সিনস, কীটনাশক এগুলো দিয়ে ভরে ভাই, গেছে। আপনি সো এটা যে জানেন নাফিস যেটা বললো আপনাকে না বললি না ভাই হুম। যে বাংলাদেশে প্রতি 100 জন পুরুষ ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত পুরুষের মধ্যে 64 জনই হচ্ছে কৃষক 64 না আরো বেশি, ও 64 জন। মানে হিউজ। বাংলাদেশের এক্স্যাক্টলি Huge, বাংলাদেশের huge. প্রতি 100
ক্যান্সারে আক্রান্ত পুরুষের মধ্যে 64 জনই কৃষক, বিকজ তারা হুম। ফার্স্ট হ্যান্ড ওই সকল কেমিক্যাল দ্বারা এক্সপোজড। কি অবস্থা ভাই? সেই কেমিক্যালটা একসময় ঘুরে, ঘুরে, ঘুরে বাকিদের ভেতর ঢুকতেছে। আমার মনে হয় 64 পরে বাকি এই কয়জন আমরা এগুলা খেয়ে তারপরে আছি। সো এখন ঘটনা হলো কি, এটা তো আসলে ডিপ্রেসিং, এন্ড দেন আমরা হচ্ছে এই ক্যান্সারের কথাটা যখন বললেন চট করে বলে রাখি, ক্যান্সার সম্পর্কে আমাদেরকে এতদিন যা বোঝানো হয়েছে সেটা কিন্তু সম্প্রতি সেই তথ্য যে জিনগত কারণে ক্যান্সার হয়, এই তথ্যটা কিন্তু সম্প্রতি ভুল প্রমাণিত হয়েছে। ভুল প্রমাণ হওয়ার পরে এই অনকোলজিস্ট যারা রয়েছেন, ক্যান্সার নিয়ে যারা কাজ করেন, তারা এমন একটা ভাব করছেন যে তারা শুনতে পাননি। কিন্তু আ যদি আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু শর্করামুক্ত আ লো কার্বোহাইড্রেট ডায়েট বা কেটোজেনিক ডায়েট আসলে একটা চমৎকার সমাধান। আম আ অর্থাৎ আপনি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে যান তাহলে আপনার আ চিকিৎসা যা করাবেন, করাবেন। কিন্তু সঙ্গে খাদ্য থেকে শর্করা বাদ দিতেই হবে। কেন? কারণ ক্যান্সার আক্রান্ত কোষ সেটা যেই অঙ্গের ক্যান্সারই হোক, ব্রেইনেরই হোক, লিভারেরই হোক, প্যানক্রিয়াসেরই হোক আর প্রোস্টেটেরই হোক বা ব্রেস্টের হোক, যেখানেরই হোক, ক্যান্সার কোষগুলো প্রধানত গ্লুকোজ খেয়ে বাঁচে। সুতরাং আমরা যদি গ্লুকোজ না খাই তাহলে এই জিনিসগুলোর খাবারের অভাব পড়ে। খাবারের অভাবে এরা দ্রুত বাড়তে পারে না। তো আরো কিছু কৌশল আছে কিন্তু এই কথাটা খেয়াল রাখা দরকার। সবার এটা জানা দরকার। যে বললেন যে এগুলা রাইট মানুষের কাছে যাওয়া উচিত, এন্ড দেন আমরা ইট টেকস এ লং টাইম। আমার কাছে একটা, আমি যেটা বুঝছি মানে অনেকগুলো এপিসোড, অনেকগুলো ডিসকাশনের পরে আমরা এই যে স্ক্রিন অ্যাডিকশন থেকে শুরু করে দেয়ার লট অফ অ্যাডিকশন ভাই। স্ক্রিন অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন, জাঙ্ক অ্যাডিকশন, ফুড অ্যাডিকশন, স্মোক অ্যাডিকশন, হ্যান্ড অ্যাডিকশন, ভরা ভাই, রাইট? রাইট। একটা বলে যে TLDR বলে, টু লং ডোন্ট রিড। এটা বলে কি যে বড় কোনো আর্টিকেল হলে ছোট্ট করে যদি একটা লেখা থাকে যে ভাই ছোট্ট করে আমরা সামরি বল। সামরিটা এটাই ভাই, যেটা আমরা শুরু করছিলাম যে কি প্রচুর আমি পরিমাণে রিং ভেজা কাপড়, শুকনা কাপড়, রোদে শুকাতে দিতে পারবেন। টোটাল উপর নিচ মিলিয়ে কি ভাই এখন কিছু করার নাই, এখন ফিট হইতে হবে আপনাদের। True. ফিট হন তাহলে আপনি মিনিমাইজ করতে পারবেন at least, কারণ আমি যদি রেভলিউশন এটা চেঞ্জ করি, ইট উইল টেক টাইম। আমার এখন হাতে কি আছে? আমার হাতে আছে, at least আমি স্লিপটা ঠিকমতো রাখতেছি। আমি হইতেছে কি বলে হাইড্রেশন, এন্ড দেন নিউট্রিশন, এন্ড দেন ফিটনেস, এটা তো আমার হাতে আছে। আমার এটা তো সাধ্যের আমার মধ্যে যতটুকু ভালো আজকে ফুড আমি আছে। রেগুলেশন করার জন্য আমার যেটা মনে হয় যে প্রতি ফ্যামিলি থেকে একজন যদি অ্যালার্ট হয় আর ওই অ্যালার্ট পারসন যদি নিজের ফ্যামিলিকে আপনার নার্চার করে তাহলে ফ্যামিলি বাই ফ্যামিলি আপনার সবার ভাই, নার্চারিং হচ্ছে ভাই, রেগুলেশন রেভলিউশন কি? আমি হোয়াইট রাইস টু ব্রাউন রাইস করতে আমার রেভলিউশনের কি বলবো? আমার যে জান বাইরে যেতেছে হোয়াইট রাইস টু ব্রাউন রাইস করতে। এখানে আসলে So that easy, ইন্ডাস্ট্রিগুলো আমি তো বলতে খুব ভালো, ভাই রেভলিউশন করব এগুলো। ভাই আমি নিজের আমার বাসায় আমি হোয়াইট রাইস থেকে বলতে ব্রাউন রাইসে প্লিজ মুভ করি আমরা। উই স্ট্রাগল। আমরা রাত 9, আমি চ্যালেঞ্জ বলতে পারবো এনি ওয়ান ওয়াচিং যে ভাই আমরা নিজে থেকে স্টার্ট করি। আপনি আপনার বাসায় হইতেছে রাত 9টার সময় ঘুমানোর ট্রাই করেন। এক ওয়ান এট টাইম উই ক্যান স্টার্ট। যদি আমরা সবাই মিলে এটা ভাই তো করছেন আপনি তো এটা ইয়াটা করছেন, ঠিক না? ভাই তুমি নাফিসের যে কথা বললো যে হোয়াইট রাইস আর ব্রাউন রাইস, এখন ঘটনা হয়ে গেছে কি, আমি আমার আব্বুর সাথে মানে আমি বাসায় যখন প্রায় এই কি বলে ব্রাউন রাইস এগুলো ট্রাই করলাম, তো আমার আব্বু কিন্তু আমাকে বলতেছিল যে আমরাও তো খাইছি ব্রাউন রাইস, আমরা তো খাইছি ব্রাউন রাইস, কিন্তু আমার ব্রাউন রাইস তোমার ব্রাউন রাইস এক না। রাইট। আমাদের ব্রাউন রাইস খেতে মজা পেতাম আমরা। ওই লাল চাউলের ভাত যেটা লাল চাউলের ভাত ওইটা ছিল প্রপার আসলেই লাল। এখন যেটা Right. হতেছে ভাই, এখন হচ্ছে ওই যে মিলে পাঠাবো না, সার্টেন কিছু চালকে আমি আলাদা করছি, করার পর আগের মতো যেভাবে ঢেকি ছাটা একদম প্রপার প্রসেসে উঠে আসবে এরকম না করে ফাইবারের পরিমাণ যত বেশি রাখা যায়, মানে খসখসা করা যায় তাহলে দাম বেশি। সরি, যে যত বেশি লাল চকচকা খসখসা খাইতে যত বাজে, এটা প্রিমিয়াম প্যাকেজিং এর দাম 1-150 টাকা। ওয়্যারএজ লিটারালি আমার বাবা সেদিন আমাকে দেখাইলো যে বেশি না, মাত্র 75 নাকি 80 টাকার মধ্যে বলে যে এরকম টাইপের ব্রাউন রাইস। আমাদের নলেজ কিন্তু নাই। True. আমরা একদম টপ একদম ভালো ভালো দোকানগুলোর মধ্যে ঢুকে সবচেয়ে দামি লাল খসখসাটা নিয়ে আসবো, যেটা আমি মুখে দিব, আমার মা বাবা বলবে থু এটা কি খাস। Right. তার মানে আমাদের আসলে অ্যাওয়ারনেসও দরকার, আমাদের খোঁজা দরকার যে আসলে কোনটা খাইতো তারা বছরের পর বছর, এবং তারা তো অনেক শান্তি নিয়ে খেতো, মজা করে খাইতো। এখন এই যে ব্রাউন রাইসের হওয়ার পরে এই দাম বেড়ে যাওয়ার পরে ব্রাউন রাইস খেলে সাংঘাতিক উপকার হবে এই ধারণার বশবর্তী হয়ে এটাকে খাওয়ার পরে দাম গেছে বেড়ে। তখন কৃষক চেষ্টা করছে এটাকে কিভাবে দ্রুত বাড়ানো যাবে। তো আগে প্রাকৃতিকভাবে যে ধানটা যেভাবে হইতো, জমিতে গোবরের সার দিয়ে যে ধানটা হইতো, সেটাতে পুষ্টি ছিল। সেটার মধ্যে উপকারী জিনিস ছিল। এখন তো সেটা নাই। দেখতে খালি ব্রাউন রাইস। জিনিস তো ভিতরে উপকারী নাই। তো তাতে লাভ হচ্ছে কি? তাতেই এই যে সাজ্জাদ ভাই যে কথাটা বললেন, খুব খাঁটি কথা যে বয়স্ক মানুষ বাড়িতে যারা আছেন তারা যারা এই বাদামি চালের ভাত আগে খেয়েছেন, ঢেঁকি ছাড়া চালের ভাত যারা খেয়েছেন, তারা এখন মুখে দিয়ে বলেন, "আক থু! এটা কি? এটা তো সেই রকম হলো না।" অথচ ধান তো গাছ থেকেই তো পেয়ে তৈরি করা। তার মানে কি? কৃষির কৌশলটা পরিবর্তন হয়ে গিয়েছে। স্বাদ সেজন্য চেঞ্জ হয়ে গিয়েছে। পুষ্টির পরিমাণ কমে গিয়েছে। আমরা মহাবিপদের মধ্যে আছি। হ্যাঁ, আমার একটা স্ট্রাগল আছে, আমি একটু শেয়ার করি আপনার Sure, সাথে। sure. সেটা হচ্ছে জিমে গেলে খালি মিউজিক বাজে, ভালোই লাগে না। আমি জিম করতে পারি না ভাই। আমি জিমে যাই না, এই না সেই না, আমার খুবই বিরক্ত লাগে ভাই। কি মানে হোয়াটস অ্যাবাউট মিউজিক, পুরা ওয়ার্ল্ডে কেন সারাক্ষণ মিউজিক বাজতে হবে জিমে, বলেন তো আমারে? আচ্ছা, মিউজিকের ব্যাপারটা হলো আপনি যেটা ইনিশিয়ালি করতে পারেন, এখন তো মিউজিকলেস জিম পাওয়া মুশকিল। আমি সামটাইমস যে জিনিসটা করি লম্বা সময় যেহেতু আমি ডিউটিও করি জিমে। তো এটা থেকে আপনার বাইরে থাকা অনেক ডিফিকাল্ট। এক হচ্ছে ভালো কোনো নয়েজ Noise ক্যান্সেলিং cancelling, এয়ারপড ইউজ করা যেটা কানে দিয়ে হ্যাঁ, আপনি এটাকে অনেক অলমোস্ট 90% হচ্ছে এভয়েড করা যায়। হ্যাঁ। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনি ওয়ার্কআউট করার জন্য যদি যান, ভালো কোনো পডকাস্ট, কনটেন্ট কোনো কিছু আপনি কানে দিয়ে রাখতে পারেন। যেটা হচ্ছে আপনার টোটালি ফোকাস হবে কি একটা সার্টেন টাইমে গান বাজতেছে, বাট হচ্ছে আপনার ব্রেন ওটাকে ফোকাসই করবে না। মিউজিক ফোকাস করবে না। আপনি অন্য একটা যেটা শুনতেছেন এটা যে কদিন ভাই করেছি আমি কি করতাম, মানে এরকম হেডফোন দিয়ে মানে একদম কোরআন লাউডলি বাজায় হ্যাঁ, হ্যাঁ। এখন করতে থাকি। এখন পিছন থেকে আমাকে কে ডাকতেছে, আবার মনে করেন ট্রেনার কেউ এসে বলতেছে হ্যাঁ ডান কিসের So কি, আমি কোরআন। এখানে কয়েকটা ইয়ে আছে, যেমন ভাই যেটা, কারণ আমি যখন জিমে যাই তখন এরকম কিছু আছে, আপনি চিনেন ওদেরকে, আছে কি তুই চিনিস। তো কি করে নয়েজ ক্যান্সেলিং হেডফোনস বা ইয়ারপডস বা whatever এরকম একটা হতে পারে, আর ওইখানে ইউ ক্যান প্লে সামথিং, আইদার ইউ ক্যান প্লে পডকাস্ট অর হইতেছে কিছু আছে, সাউন্ড আছে, এটা হইতেছে তোর হোয়াইট নয়েজ হোয়াইট নয়েজ, রাইট? এগুলা আর কি রিডিউস করে। মানে ওকে অ্যাটলিস্ট ব্রেনকে বুঝাই কি তুমি একটা এইগুলোর ক্ষেত্রে আসলে মার্কেটিং। জিম যে যারা তৈরি করেছেন তারা তাদেরকে শেখানো হয়েছে ব্যায়াম করার সময় বা প্রত্যেকটা ভিডিও যখন দেখবেন কেউ ব্যায়াম করছে পেছনে ঢিসটাং, ঢিসটাং, ঢিসটাং আওয়াজ দিচ্ছে। আমার ওইটা মহা বিরক্ত লাগে।
আমি আমার মতন করে গিয়ে কাজ করব। আমি আমার উম কানে হেডফোন দিয়ে তারপরে আমি শেখার জন্য কিছু শিখবো, সঙ্গে ব্যায়াম করব। আমি একটা পডকাস্ট শুনবো, ব্যায়াম করব। তা না এই কানের পেছনে গ্যাটাং, 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 গ্যাটাং চলছে। মহা বিরক্তিকর জিনিস এবং অ্যা সাজ্জাদ ভাই যেরকম বললেন আসলে জিমে যাওয়াটা এই কারণেই আমার খুব অপছন্দের একটা ব্যাপারের মধ্যেও আসলে। যে সেখানে গেলে উম কথা বলতে হয় চিৎকার করে। যেন নাইট ক্লাব গিয়েছি। এত জোরে চিৎকার করে কথা বলতে হয়, যেটা অত্যন্ত, অত্যন্ত বিরক্তিকর। উম শুধু জিম কি, ঢাকা শহরে দোকানগুলোতে যান। সেদিন আমার বউ বাচ্চাকে নিয়ে গেলাম জামাকাপড় শপিং এর জন্যে। ও বাবা! যেই দোকানে ঢুকি সেই দোকানের মধ্যেই ডিটিং, 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 ডিটিং চলছে। মেজাজটা মানে খিচড়ে যাচ্ছিল আসলে। তো একটা দোকান পেলাম সেখানে অবশ্য আম আ ওরা চালাচ্ছিল। দোকানটার নাম জানি কি? সারা বোধহয় খুব সম্ভবত। তারা কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়েছিল পেছন থেকে। তবে সেটাও বিরক্তিকর ছিল যে এত লাউড ভলিউমে সেটা চলছে যে আমি আমার ওয়াইফের সঙ্গে যে কথা বলব, আমার কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা বলব, তখন হিসেব করে কথা বলতে হচ্ছে। কারণ এত জোরে ওনারা এই মিউজিক বাজিয়ে রেখেছেন বা পেছনে আওয়াজটাকে দিয়ে রেখেছেন। তো এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কেন রে ভাই আমার গান শুনতেই হবে? বাসে, ট্রেনে পর্যন্ত এখন মহা বিরক্তিকর। লোকে মোবাইল ফোনের মধ্যে এই রিল দেখে বসে, বসে হেডফোন ছাড়া। তো কানের পাশে আমি কিছু একটা পড়ার চেষ্টা করছি, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। আর কানের পাশে এই এম হা, হা, হি, হি, কিকির, কিকির এই বাজনা মেজাজটা যা খারাপ হয়। তো কি বলবো? আর আমাদের মানুষের মধ্যে এই সাধারণ এই বোধটাও যেন কাজ করে না। মোবাইল একটা পেলে তখন যেন এই হাই ভলিউমে রিলের ভিডিও দেখা, গান শোনা এটা যেন ফরজ হয়ে যায় তাদের জন্যে। আমাদের এই বোধ বুদ্ধি যে কবে উদয় হবে আল্লাহই জানে। পজিটিভ এনভায়রনমেন্ট আছে, হোয়াইট নয়েজ দিই। কারণ একবার যখন নয়েজ আমি জানি এটা আমার হয় ভাই, অনেকের হয় কিনা। যে আমি যখন একদম নয়েজ রিডিউস একদম আল্টিমেট লেভেলটা দিয়ে দিই, আমার কাছে সাফোকেটেড। সাফোকেটেড লাগে একটা সার্টেন টাইমে আপনার হেডেকও হয়। হ্যাঁ, আমি নিতে পারি না। আমার মনে লং টার্মে হচ্ছে আমার দম বন্ধ হয়ে এসেছে। ওই যে যেমন হয় কি ভাই একদম নয়েজ ক্যান্সেলিং রুমে ঢুকে আমার যেরকম ট্রু, ফিল হয়। এটা অভ্যাসের ব্যাপার। এটা ট্রু। একটু ইউজড টু যাবে কারণ দেখতেছেন। হচ্ছে ওই যে আপনি কোনো কনটেন্ট প্লে করে রাখলে আপনার হ্যাঁ, ফোকাসটা তখন আবার কিছুটা ডিফোকাস হয়ে ইয়া যায়। হয়। হ্যাঁ, ট্রু, ডিফোকাস ট্রু। হয়ে যায় জিনিসটা। মুসা ভাই, হ্যাঁ। যখনই আমরা বডি বিল্ডিং না ঠিক মানে ফিট হওয়ার জন্য বা একটু ভালো থাকার জন্য একটা জিনিস দেখা যায় কি যে প্রোটিন পাউডার বলি বা সাপ্লিমেন্টস বলি, ভিটামিনস, ক্রিয়েটিন জিনিসগুলো খুব ব্যয়বহুল Try this 8-minute AI study habit after work. Get ahead of your colleagues and boss. হয়। বা আমি যদি ইভেন এই যে চিকেন বা প্রোটিন আমাকে বেশি নিতে হবে, প্রপার ডায়েট। মানে প্রপার ডায়েট। এই পুরো ব্যাপারটাই মনে হয় যে খুব ব্যয়বহুল। তো এটা তো সবার পক্ষে সম্ভব না। যেমন আমিও একটা প্রোটিন পাউডার নিছি। আমার কাছে মনে হচ্ছে ৳১৫,০০০ টাকার আমি প্রোটিন পাউডার কিনছি। ঠিক আছে নিচ্ছি কিন্তু আমার তো একটু খারাপ লাগছে, গায়ে লাগতেছে যে আচ্ছা এটা যদি অল্টারনেটিভ কিছু হলে ভালোই হতো। হুম। হ্যাঁ? তো এই জায়গাটাতে যারা ধরেন একটু যারা ওইটা এফোর্ড করতে একটু ডিফিকাল্ট হয়, তারা কি করতে পারে? তাদের জন্য ওয়ে আউট কি? আচ্ছা, সাপ্লিমেন্ট ব্যাপারটা হচ্ছে এটা ফুড আমি একটু যদি বলি, প্রথমত সাপ্লিমেন্টের দিকে যাচ্ছেন কেন? প্রাকৃতিক খাবারের দিকে থাকেন। তো যেই জিনিসটাকে আমরা বেশি অ্যা ব্যবহার করব, সেই জিনিসটার সরবরাহ বাড়বে। সরবরাহ বাড়লে দাম কমে আসে। তো আমরা এখন এই আমাদের বহুদিন ধরে আসলে মাংস খাওয়াটাকে অত্যন্ত ক্ষতিকর বলা হয়েছে। যার কারণে মাংস খাওয়া থেকে দূরে এসেছি। মাংসের দাম গেছে বেড়ে। কারণ মাংস আগের মতন করে এখন উৎপাদন হয় না। মাংসের উৎপাদন আরো বাড়ানো দরকার। তো মাংসের উৎপাদন বাড়লে তাহলে দামও কমে আসতো। মাছ আরো মানে সঠিক পদ্ধতিতে মাছ চাষ আরো বাড়ানো দরকার। তো এই, এই যে শুধু ঔষধ দিয়ে হরমোন দিয়ে মাছে দ্রুত বড় করলাম, এইটা ছাড়তে হবে আমাদের। এবং হয়তো এরকম একটা আ প্রচেষ্টা আমাদের নেয়া দরকার যে এইরকম করে যেই মাছগুলো বড় করা হয়েছে সেগুলো আমরা খাবো না। সেগুলো আমরা কিনবো না। তো আ সেখানে অবশ্য বুঝবো কি করে কোনটা কি, এগুলোর পদ্ধতি আমাদের বার করতে হবে। কিন্তু আমাদের বাঁচার জন্যই এখন এটা করতে হবে। যদি আমরা সবাই মিলে ঠিক করি যে না এটা আমরা খাবো না, তখন যে এটা উৎপাদন করেছে একবার যদি সে ১ বছর যদি তার লস হয়, পরবর্তী বছর সে এটা করবে না। তো মানে টাকাটা হচ্ছে আসলে সবথেকে বড় ড্রাইভার। ধূমপানের বিষয়ে এটা কোনো একজন এক্সপার্টের মুখে শুনেছিলাম। আ সম্ভবত ডক্টর রবার্ট লাস্টিক। তিনি ব্যাখ্যা করেছিলেন যে, আমরা ধূমপানের ক্ষতির কথা বহু বছর ধরে বলে আসছি। সবাই শুনছে, সবাই ধূমপান করছে। কেউ ধূমপান ছেড়ে দিচ্ছে, এর মাত্রাটা ছিল খুব কম। কিন্তু সরকারকে গিয়ে একটু টাইট দিলাম। সরকারকে গিয়ে বললাম যে, "দামটা একটু বাড়িয়ে দিন, ট্যাক্সটা একটু বাড়িয়ে দিন।" সরকার ট্যাক্স বাড়িয়ে দিল, সিগারেটের দাম বেড়ে গেল। ধূমপান সাঁই করে কমে গেল। তখন আর স্বাস্থ্য নিয়ে কথা বলতেও হয় না। নোজ ডাইভ দিল। বিক্রি কমে গেল। তো আমাদেরকে এইরকম মানে যদি এই কোনো পুকুরে এই মাছ বড় করা হয় এবং আমরা যদি পরীক্ষা করে দেখি যে সেখানে হরমোন ব্যবহার করা হয়েছে, তাহলে সেই চাষীকে একটা ফাইন বা তার উপর একটা ট্যাক্স দিয়ে দিতে হবে। যে তোমাকে এত হাজার টাকা দিতে হবে এক্সট্রা কারণ তুমি এই হরমোন ব্যবহার করেছ।
তাহলেই হয়ে যাবে। পরের বছর আর সে যে এই হরমোনে হাতও দেবে না। তো হ্যাঁ, তাতে মাছ অত দ্রুত বড় হবে না। কিন্তু আরো বেশি লোকে করবে। আরো বেশি লোকে এই কাজের মধ্যে যুক্ত হবে। তো প্রাকৃতিকভাবেই আমরা চাষ করব, বেশি লোকে চাষ করব, তাতে করে সরবরাহটা বাড়বে। সবাই আমরা খাবোও ভালো, সুস্থ থাকবো এবং বেশি লোকে আর্থিকভাবেও সচ্ছলতা পাবে। যেটা এখন হচ্ছে যে যারা এই কেমিক্যাল কিনতে পারে, তারা কেমিক্যাল কিনে তাদের মাছ বড় করে ফেলে, তাদের গরু মোটা করে ফেলে এবং তারপরে বেশি দামে বেচে তারা বেশি লাভ করে। তো নতুন কেউ যে ব্যবসাটা শুরু করবে সেটা করতেও পারে না। কারণ শুরু করার জন্যই এত টাকা চাই। তো এই জায়গাটা আমাদের একটু পরিবর্তন করা দরকার। রিপ্লেসমেন্ট না। আপনি ফুড দিয়ে যখন আপনার নিউট্রিশন কভার হবে তখন সাপ্লিমেন্টের যাওয়ার দরকারই নেই। ঠিক আছে। এখন আপনি চিকেন, বিফ, মাটন, ফিশ এগুলো দিয়ে যদি আপনার প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায় তাহলে আপনি শুধু কেন এত টাকা আপনি প্রোটিন সাপ্লিমেন্টের উপর স্পেন্ড করবেন। ওকে। সাপ্লিমেন্ট হচ্ছে ধরেন আপনি আপনার সময়ের মূল্য অনেক, আপনার অনেক বিজি গাই, টাইম কভার হচ্ছে না, মিল গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন এটা অ্যাড অন এক্সট্রা মিল রিপ্লেস করতে পারেন। হুম। ঠিক আছে? যেমন 100 গ্রাম আপনার চিকেন ব্রেস্টে আপনি 31 গ্রামের মতো প্রোটিন থাকে। এটা আপনি কুক করা খাবার বসে 5-7 মিনিট আপনি কখন খাবেন? একটা টাইম যাচ্ছে, ইয়া যাচ্ছে। হুম। তো এখানে জাস্ট 1 চামচ আপনি ওয়ে প্রোটিন নিয়ে নিলেন। হুম। 24-25 গ্রামের মতো প্রোটিন থাকে। ইনস্ট্যান্ট জাস্ট হুম। মিক্স করলেন, খেয়ে নিলেন। হুম। অথবা এটা দিয়ে আরো ডিলিশিয়াস মিলও তৈরি করা যায়। বাট এই মিলগুলো হচ্ছে আপনার এক্সপেন্সিভ। হুম। ফুড দিয়ে যখন আপনার কভার হয়ে যাবে সাপ্লিমেন্টে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি ফুড দিয়ে আপনি নিউট্রিশন কভার হচ্ছে না তখন সাপ্লিমেন্টেশন আপনাকে যেতে হবে। হুম। মানে সাপ্লিমেন্ট ১ম ক্রাইটেরিয়া না। আগে না, হচ্ছে না, আমার না, ফুড দিয়ে ফুড হোল ফুড হচ্ছে আপনার বেস্ট থিং। ওকে। যে মানে খাবার থেকে আমার নিউট্রিশন আসতেছে কিনা হুম। ওই গ্যাপটা ফুলফিল করার জন্য সাপ্লিমেন্ট। ভাই আপনার কাছে তো অনেক মানুষই আসে ট্রেনিং এর জন্য বা ফিটনেসের জন্য। খুব কমন কিছু সিনারিও বলেন না যে কোন প্রবলেমস নিয়ে আসে? একটু প্লিজ বলতেন। সবচেয়ে বেশি আপনার ফোকাস করে হচ্ছে আর্লি ওয়েট লসের জন্য। আরেকটা জিনিস থাকে স্পট রিডাকশন। স্পট এটা রিডাকশন এটা কি? স্পট রিডাকশন হচ্ছে যে পার্টিকুলার কোনো বডি পার্ট থেকে শুধু ফ্যাটটা রিডিউস করবে। ওকে। যে আমার ডাবল চিন আছে, আমি শুধু এই চিনটাকে আমি রাইট। এখান থেকে ফ্যাটটা রিডিউস করব আর কোথাও না। অনেকে শুধু আমার স্টাবন এরিয়া থেকে বেলি ফ্যাটটা রিডিউস করব আর আমার হোল বডি ইটস ওকে, আই এম ওকে, কমফোর্টেবল। ওকে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা ফ্যাট রিডাকশনের প্রসেসটাই বুঝি না আরকি। How ঠিক to kill বলেছেন। mosquitoes in the area of Des Moines. This simple but brilliant trick you can do tonight to eliminate all mosquitoes. যেমন আমাদের বডিতে মেইনলি 7 ধরনের ফ্যাট থাকে। তো এক হচ্ছে না হোয়াইট ফ্যাট। এই হোয়াইট ফ্যাটটা আমাদের অর্গানের উপর থাকে। মানে গরু জবাই করলে অনেক সময় খেয়াল করেন হার্ট, লিভার, কিডনির উপর একটা ফ্যাটের লেয়ার থাকে। সাদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা হোয়াইট ফ্যাট। আরেকটা হচ্ছে আপনার ব্রাউন ফ্যাট। এটা আমাদের গার এই পোরশনটাতে থাকে। আরেকটাকে বলে আপনার ব্রাইট ফ্যাট। এই ফ্যাটটা হচ্ছে হোয়াইট এবং ব্রাউন ফ্যাটের মাঝামাঝি কাজ করে। ওকে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার এসেনশিয়াল ফ্যাট। এটা আমাদের বডিতে 3-5% থাকে। এটা ব্রেন এবং নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। আর একটা হচ্ছে আপনার সাবকিউটেনিয়াস ফ্যাট। এটা আন্ডার স্কিন থাকে। ওকে। চামড়ার নিচে। হুম। যাদের এই ফ্যাটের লেয়ারটা কম তারা অল্প ওয়ার্কআউট করলে দেখবেন যে বেঞ্চ রক পপিং করে। হ্যাঁ। রাইট। হ্যাঁ। আরেকটা ফ্যাট হচ্ছে আপনার ভিসারাল ফ্যাট যেটা স্টাবন এরিয়াতে থাকে। আমাদের এই ওকে। ফ্যাটটা এটা। ভিসারাল। হ্যাঁ, ভিসারাল ফ্যাট। আরেকটা ফ্যাট হচ্ছে আপনার ইন্টারমাসকুলার ফ্যাট যেটা মাসলসের ভিতরে থাকে। অনেক সময় বাজার থেকে মাংস নিয়ে আসলে দেখবেন যে মাসলের মাংসের ভিতরে আঁশের ফাইবারের ভিতরে আপনার ফ্যাট থাকে। হুম। তো ওই যে ওয়াগু এর মধ্যে তাই না? বিফ যে স্টেক গুলোর মধ্যে দেখা যায়। nice. ভেতরে রাইট, রাইট, ফ্যাট গুলো থাকে। হ্যাঁ। Yes. তো এই যে ডিফারেন্ট আমাদের ফ্যাট গুলো আছে। একেক জায়গায় একেক ফ্যাটের ডিপোজিট ডিফারেন্ট। ফ্যাটের কম্বিনেশন মানে বিভিন্ন রকম কথা বললেন কিন্তু অ্যা এগুলো কিন্তু আসলে একেক ক্রাইটেরিয়াতে একেকভাবে ভাগ করা। তো উনি সবটাকে মিলিয়ে একটুখানি জগা খিচুড়ির মতন করে ফেললেন এখানে। অন্যরকম। তো এটা কি জেনেটিক্যালি কারো কোনো ফ্যাটের এরিয়া একেক পোরশনে বেশি হয় কম হয়? এটা টোটালি জেনেটিক্স যে কার বডিতে কি ফ্যাটটা কিভাবে ডিপোজিট হবে। ওকে। তো এখন যখন আমরা ওয়েট লুজ করতে যাই দেখা যায় কি স্টাবন এরিয়ার যে ফ্যাটটা ভিসারাল ফ্যাটের লেয়ারটা একদম সবার লাস্টে হচ্ছে আপনার এখান থেকে ফ্যাটটা রিডিউস হয়। আর বাকি যেসব ফ্যাট আছে এগুলো হচ্ছে একটু আর্লি রিডিউস হয় ওকে। কম্পারেটিভলি। ওকে। আমি না, সেটাও ঠিক না। ভিসেরাল ফ্যাট কিন্তু আ ভিসেরা মানে হচ্ছে দেহ গহ্বর যেটা আমরা বলি, অর্থাৎ বুকের ভেতর আমাদের পাকস্থলী, তার চারপাশ, অন্ত্র, তার চারপাশ এই জায়গাটা হচ্ছে ভিসেরা। তো এই ভিসেরাতে যে চর্বি থাকে আমাদের দেহ কিন্তু ১ম এই চেষ্টা করে এগুলোকে কমাতে। আ সাবকিউটেনাস ফ্যাট যেটা ত্বকের তলায় যে চর্বিটা থাকে, এটা সহজে আমরা কমাতে পারি না। এখন আমাদের অনেকেরই পেট একটু বড় হয়েছে, যারা একটু সৌভাগ্যবান তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই আ চর্বি যেটা অতিরিক্ত জমেছে, সেটা আসলে ত্বকের মধ্যে জমেছে। ত্বকের ঠিক তলায় জমেছে। তাদের আসলে ভিসেরাতে চর্বি সেভাবে জমেনি। ত্বকের তলায় জমেছে। তো পার্থক্যটা বুঝবেন কি করে? যদি আপনি ত্বকের উপরটা ধরলে ত্বকটা মোটা লাগে এবং এটাকে ঝাঁকি দিলে আপনি ঝাঁকতে পারেন, সেটা হচ্ছে আ সাবকিউটেনাস ফ্যাট। সেটা আপনার ত্বকের তলার ফ্যাট। আর ভিসেরাল ফ্যাট যাদের থাকে তাদের দেখবেন যে তাদের পাকস্থলীটাকে আপনি ওইভাবে ধরে চামড়াটা ধরলে চামড়াটা তুলনামূলকভাবে পাতলা। কিন্তু পেটটা যেন ইসের এই বেলুনের মতন শক্ত হয়ে টানটান হয়ে বেরিয়ে আছে। তো তাদের ক্ষেত্রে আসলে ভেতরে ফ্যাটটা বেশি। তো আ এজন্যেই অনেকে আমরা এই সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে ভিসেরাল ফ্যাট যেহেতু মনে করি, সেজন্য দেখা যায় যে ব্যায়াম করা, খাদ্য নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে আমার ভিসেরাল ফ্যাট কমে গেছে। কিন্তু তারপরেও এই সাবকিউটেনিয়াস ফ্যাট তো সহজে যায় না। এটা যায় অনেক দেরিতে। সেজন্য তাদের এটা কমে না। আর তারা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড বোধ করেন। কিছু করার নেই। আপনার দেহের গঠন যদি এরকম হয় তাহলে এ এ এর এ থেকে বেরোবার পথ নেই। আপনাকে এই ধারা ধরে রাখতে হবে। দেহটার চর্বি পোড়ানোর ধারাটাকে ধরে রাখতে হবে এবং একসময় দেখা যাবে যে এই ত্বকের তলার যে অতিরিক্ত ফ্যাট সেটা পুড়ে যাবে। গেলে তখন আপনার দেহটা পেটটা ওই যে ফ্ল্যাট বেলি যেটাকে বলি সেরকম আসবে। তাছাড়া সহজ কোনো পথ নাই আসলে। আমি জিম করা শুরু করলাম।
আমি চাচ্ছি ভিসারাল ফ্যাট কমুক, হ্যাঁ, এই পেটের এটা আশেপাশে চর্বি কমুক, কমতে কিন্তু আপনি লাগে। বলতেছেন সেইটা 7 নাম্বারে গিয়ে কমবে। হ্যাঁ, ও মাই গড! একদম লাস্ট স্টেজে এসে এটা আপনার কাট হবে। অন্যান্য ফ্যাটগুলা খুব আর্লি বার্ন হয়। তো এখন কেউ যদি পার্টিকুলার কোনো স্পটকে ফোকাস করে কমাতে চায়, এটা তো তখন পসিবল না। কারণ আপনার বডি ডিসাইড করবে কোন এরিয়ার ফ্যাটটা আগে ডিপোজিট হবে বা রিডিউস হবে। এটা আপনার জেনেটিক্যালি ডিসাইড করা যায় কিভাবে কি হবে। ও আচ্ছা, তার এজন্য মানে একেকজনের বডি শেপও একেক রকম হয়। আল্লাহ! তাহলে আমি বললাম যে আমার চীনের এখানে হ্যাঁ। এটা রয়েছে, তার জন্য আমারটা দেখাই যাচ্ছে নাকি? আমার থাকলে কি না থাকলে কি? যাই হোক, আই আন্ডারস্ট্যান্ড, এটা হয়তোবা অনেক আপুদের জন্য এটা একটা কমন হয়তোবা কোয়েশ্চেন থাকতে পারে। আই আন্ডারস্ট্যান্ড। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সারাক্ষণ এরকম করে এটা কমানোর কোনো সুযোগ নাই। না। ওভারঅল বডি ডিসাইড যে আসলে হ্যাঁ। বডিতে কিরকম একটা ইভেন অনেকে হচ্ছে আপনার এসে কি করে যে শুধু যে পেটের ওয়ার্কআউট দেন যে বেলি ফ্যাটটা কমাবো আমি শুধু পেটটা কমাবো, এটা কিন্তু স্পট রিডাকশন। অ্যাকচুয়ালি আমাদের ক্যালোরি বার্নিং এর প্রসেসটা কি? মাসলস মেইনলি ক্যালোরি বার্ন করে। আমরা যখন মুভমেন্ট করি, মাসলস ট্রেন আপ করি, মাসলে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজটা বডি অ্যাজ এ ফুয়েল হচ্ছে আপনার বার্ন করে। হুম। তো ওইটা গ্লুকোজ বার্ন করতে রিফুয়েল কি আমাদের স্টোর ফ্যাটটাকে রিফুয়েল হিসেবে বডি হুম। রিফুয়েলিং করে ফ্যাটটা বার্ন করে। আমাদের পেটের যে এরিয়াটা, এটা পিছনে আমাদের শুধু স্পাইন আর লাম্বার সেকশন যেটা থাকে, এই ওকে। এরিয়াটা কিন্তু টোটালি ওপেন এরিয়া। ওকে। এখানে যে বেলির যে মাসলস, হুম। যেটা সিক্স প্যাক বলি, মাসলসটা কিন্তু খুবই পাতলা, মানে এত হুম। থিক না যেটা আমাদের লেগস, ব্যাক, চেস্ট এরকম মাসলস না। সো পেটের ওয়ার্কআউটগুলোতে ম্যাক্সিমাম হয় কি জাস্ট চর্বিটাকে আপনি ডানে বামে মুভমেন্ট করতেছেন, ওইখানে খুব একটা ক্যালোরি বার্ন হয় না। ওকে। বাট পেটের ওয়ার্কআউটের চেয়ে আপনার লেগস, ব্যাক, চেস্ট এইসব ওয়ার্কআউটে এর থেকে অনেক অনেক বেশি ক্যালোরি বার্ন হয়। ওকে। সো কেউ যদি স্টাবন এরিয়া বা পেটের চর্বি কমাতে চায়, ওর জন্য হচ্ছে আপনার স্ট্রেন ট্রেনিং করা, অন্যান্য মাসল গ্রুপ ফোকাস করে ট্রেনিং করা হচ্ছে বেটার। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট শেয়ার করেন। বিকজ আমি মানে আমি আমার ওয়াইফকে সহজ কথা হচ্ছে যে যদি আপনি ব্যায়াম করেন, যদি আপনি সঠিক খাদ্য অভ্যাস অনুসরণ করেন, তাহলে আপনার দেহ ঠিক করবে কোথা থেকে চর্বিটা ব্যবহার করে সে চর্বিটা কমাবে। দেহ সেটা ঠিক করবে, এটাতে আপনার হাত দেওয়ার উপায় নাই। তো যদি যতদিন পর্যন্ত আপনি দেখবেন যে আপনার একটা বিশেষ জায়গার চর্বি আপনি কমাতে চান অথচ কমছে না, ততদিন পর্যন্ত আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না আপনার লক্ষ্যে আপনি পৌঁছান। কারণ হ্যাঁ, লক্ষ্যে মানে এই ধারাটা চালিয়ে গেলে একসময় সমস্যাটা মিটবে। যখন আপনার দেহ মনে করবে যে এখন এটাকে কমানোর উপযুক্ত সময়। দেখছি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ২ টা সন্তান দিয়েছেন। তো ২ বারই সিজার হওয়ার কারণে বেশি মানে ওর কিছু হলেও ওয়েটটা বাড়ছে, বুঝছেন ভাই? হ্যাঁ। বেচারি আমি দেখি যে এটা নিয়ে কষ্ট পায় আসলে। এখন প্রায় হচ্ছে বেলি ফ্যাট কমানোর জন্য কোনো একটা ট্রেনিং সে করতেছে নিজে, নিজে একা, একা করতেছে। আমরা একে অপরকে অনেক সময় ইন্সপায়ার করি। জাস্ট 5 মিনিটসের জন্য। 5 মিনিটসের জন্য এটা করলে যে ওর কাছে একটু ট্রিক শিখছি আমি। 5 মিনিটসের জন্য করলে আইসক্রিম খাবো আমরা। ওমা! এটা কিন্তু এটা নিয়ে আমি ব্রেইনকে মানে ব্রেইনকে একটু ইয়া করতেছি যে জীবনে তোরা যে হ্যাঁ, মানে কেমন স্টাইলিশ। না, না, ট্রেনার হয়ে যাবে হ্যাঁ, খাবারের। বুঝছেন? মানে আমি এটা জানি না। এটা দ্যাটস মাই ও ওয়ে। ট্রেনার কি? না, 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 আমি নিজে খাই না। মানে আমি ওকে যখন বলি আরকি। আমি যখন ট্রেনার এরকম ভয়ঙ্কর হতে হবেই ভাই। হ্যাঁ, তো ও দেখি কি মানে অন্যান্য দৌড়ঝাঁপ এগুলো করতে কষ্ট হয়। মানে ওই শ্বাসটা ওই দমটা যেটা এটা নাই এখন আর। হ্যাঁ, ব্রিথ করতে পারে না ওরকম। অল্প দিয়ে একদম ইভেন আমি আমার সাথে অনেক আগে আমার সাথে একটা রাউন্ড দৌড় দেওয়ার পরে আমি দেখলাম হাত থেকে ফোনটা পড়ে গেল হাত থেকে মানে ইয়া করতে পারে না। দম ধরে রাখতে পারে না, শ্বাস ধরে রাখতে পারে না। খুব কষ্ট হয়। তো সহজ সরল কোন ব্যায়ামটা করে? একটা বেলি ফ্যাটের রিডিউসের জন্য কয়েকটা ব্যায়াম আছে ওটাই করে অনলাইনে আমরা দেখছি। তো আজকে আমি শুনে ফাইনালি বুঝলাম। ওই একটা করলে তো আসলে কোনো মানে হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে বাট খুব একটা ক্যালোরি বার্ন হচ্ছে না। ক্যালোরি বার্ন করার জন্য আপনার মাসলস ইউটিলাইজ করলে সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন হয়। তাই? হ্যাঁ, ধরেন যে আর থেকেও সাজ্জাদ ভাই আপনার ওয়াইফের ক্ষেত্রে আমার বোন, তার ক্ষেত্রে আমি বলব যে আগে উনাকে খাবার থেকে কার্বোহাইড্রেটটা বাদ দিতে বলুন। ম্যাজিকের মতন ওজন কমবে। ওজনটা কমে গেলে এরপরে উনার জন্য ব্যায়াম করাটা অনেক সহজ হবে। আর যদি ওজন কমে গিয়ে দেহটা এমনিতেই চেপে আসে, তখন উনি হয়তো এই দৌড়ঝাঁপের ব্যায়ামে আর যাবেন না। যদিও ওজন নিয়ে ব্যায়ামটা সকলেরই করা উচিত। সকলেরই করা উচিত। ওয়ার্কআউটে লেগসে যেহেতু মাসল বেশি, এইজন্য দেখবেন লেগস ট্রেনিং করতে গেলে অনেকে ব্ল্যাকআউট হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, ব্লাড সুগার টোটালি ফল করে। হ্যাঁ? Oh my God! তো তাই? এই জিনিসটা হয় কেন? হ্যাঁ, সবচেয়ে বেশি গ্লুকোজ ডিপ্লিট হওয়ার কারণে ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে। ফাস্টিং করি। অ্যা না, এই হাইপোগ্লাইসেমিয়া পর্যন্ত যায় না। কারণ আমাদের কলিজা নিজেই যখন গ্লুকোজ তৈরি করতে পারে, যখন সে সেন্স করে যে ব্লাডে সুগারের মাত্রা কমছে, কারণ আমি ব্যবহার করছি, তখন সে নিজেই আবার সুগার তৈরি করে কিন্তু স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। তো একটা সমস্যা হয় যে আপনার দেহ যদি চর্বি ভাঙাতে অভ্যস্ত না থাকে, তাহলে রক্তের অ্যা চিনির মাত্রা অতিরিক্ত নেই। আবার ওইদিকে আপনি চর্বি পোড়াতে পারছেন না। তখন দুর্বল অনুভব করবেন। তো সেজন্য যদি কেউ চর্বি পোড়াতে অভ্যস্ত থাকে, তাদের ক্ষেত্রে সেজন্য দেখা যায় যে লম্বা সময় ধরে পরিশ্রম করা যায়, কোনো ক্লান্তি আসে না। আম এটার বেশ কয়েকটা উদাহরণ আছে কিন্তু অ্যাম অ্যা আমি আমার জীবনের ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি, আমি ব্যায়াম করি না। আমি দৌড়াই না, আমি কোনো ওজন নিয়ে ব্যায়ামও খুব বেশি করি না। আ কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি মাঝারি গতিতে ওই জগিং করার যে গতি, সেই গতিতে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই ০.৫ ঘন্টা, ৪০ মিনিট, ৪৫ মিনিট, ১ ঘন্টা দৌড়তে পারি। কোনো রকম প্রশিক্ষণ নাই। আমি দৌড় শুরু করব, আমি দৌড়তে থাকব। তার কারণ হচ্ছে আমার দেহ চর্বি পোড়াতে অভ্যস্ত। সুতরাং আমি যখন ওই মাঝারি পেইসে দৌড়ানো শুরু করি, তখন আমার দেহ যতটা চর্বির প্রয়োজন এই পেশিগুলোর কাজ করার জন্যে, সেই পরিমাণ চর্বি তৈরিও করতে পারে, ব্যবহারও করতে পারে। এবং ফলাফলে দেখা যায় যে আমি ক্লান্ত না হয়ে আমি দৌড়তেই পারছি। যেখানে আগে যখন আমি এই ফ্যাট অ্যাডাপ্টেড ছিলাম না, তখন ২০০ গজ দৌড়লে আমাকে বসে পড়তে হতো। পায়ে এত যন্ত্রণা হতো, কাফ মাসল এমন জ্বালা করত যে বসে পড়তে হতো। আমি পারতাম না।
আমি তো ভাই আমি তো আপনার ম্যাগনেট মেসেজ মারলাম আল্লাহ আমি তো নিষেধ করলাম পরে। যে এটা খুব প্যারা। আমি তো ইন্টারমিডিয়েট ফাস্টিং করি তো এইজন্য আমি জানি না সলিউশনটা কি হবে। আপনি কিছু বলছিলেন। তো এটা আর I canceled mid-journey because this AI lets me create unlimited, ready-to-play content on YouTube. আমি খুব প্যারা খাই। লেগস ডে মানে আমার খুব প্যারা। জীবন শেষ। ওই যে মাথা ব্যথা করে। ভাই আমি তো লেগস ও না তো, আমি তো দেখি বড় বড় যারা মোটামুটি যারা জিম করে এরাও লেগস দেখে খুব ভয় পায় ভাই। না লেগস করে কিন্তু বডি বড় হয়ে গেলে লেগসটা আপনার সিমেট্রিক্যাল থাকে না। কারণ এক পোরশন আপনার ভার্টিক্যালি গ্রো করে, একটা হরিজন্টালি। হুম। দুইটার প্রপোর্শন আলাদা। তো হ্যাঁ অ্যালাইনমেন্ট আলাদা। ব্যাপারটা হচ্ছে যে এরকম। ওকে। রাইট? তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডে লেগস, এটা হ্যাঁ। হচ্ছে চেস্ট ব্যাক। তো দেখতে মনে হয় কি যে সিমেট্রিক না। বাট হচ্ছে আপনি যখন এদিক থেকে আবার খেয়াল করবেন সাইড থেকে, এই পাশ থেকে খেয়াল করলে দেখবেন যে না সিমেট্রিক্যালি ইটস ওকে। ভাই যে আমি সরি ভাই, আমি হ্যাঁ, রিয়েলি সরি, it's okay. অডিয়েন্সের কাছে আমি সরি যে আমি হ্যাঁ। কিছু উল্টাপাল্টা প্রশ্ন করি ভাই। আমি এরকম এটা বানাইতেছি, এটার নাম কি ভাই? এটা ডেল্টয়েড শোল্ডার। ওকে, ডেল রাইট ভাই। একসময় আমার অল্প একটু যখন ছিল তখন ভাই টি-শার্ট তারপর পাঞ্জাবি বলে খুব শান্তি পেতাম। হ্যাঁ। এখন কিন্তু আমি দেখি যেই বন্ধুটার সাথে আমি সবসময় কাপড়-টাপড় শেয়ার করতাম, ওটা পড়লে দেখি আমার ড্রপ শোল্ডারের মতো লাগে। তার মানে এটা কমে যাচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই আমার মাসলগুলো গেল কই? আচ্ছা। আমার ফ্যাটটা না হয় মানে আমার মাসলগুলো কই যাচ্ছে? এমন না যে আমি অনেক বেশি পরিশ্রম করলে তার কি মাসল কমবে না বাড়বে? আমি খুবই কনফিউজ। খাবার তো আবার কমাই নাই। আমার মাসলগুলো কোথায় চলে যাচ্ছে ভাই? অ্যাক্টিভিটিস না করলে হচ্ছে আপনার বডি শুধু মাসল রিটেইন করে না। কারণ মাসল বিল্ড করার জন্য বডিকে আমরা কি করি? রেসিস্ট্যান্ট ট্রেনিং করি। বডিকে একটা রিজন দেই যে মাসল টিয়ার্স হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। আমরা যে অ্যাক্টিভিটিস করতেছি এটার জন্য এখন যে পরিমাণ মাসলস আছে এরা ক্যাপাবল না। তো তুমি আরো মাসল তৈরি করো। তো ওকে ওকে। সিগন্যাল দিচ্ছি কি মাসল টিয়ার্স করে আরো মাসল তুমি তৈরি করো। এভাবে বডি হচ্ছে তৈরি হয়। আর 30 এর পর থেকে আমরা যারা মেল আমাদের টেস্টোস্টেরন ইয়ারলি 1% করে ডিক্লাইনে থাকে। এটাকে মেডিকেল সায়েন্সে বলে সার্কোপেনিয়া। যে ওকে। প্রতি বছর আপনার টেস্টোস্টেরন 1% কমতে থাকে, সাথে মাসল কমতে থাকে। তো আপনি যদি প্রপারলি ডায়েট ঠিক রাখেন, স্ট্রেংথ ট্রেনিং করেন তাহলে ব্যাপারটা পজ করা যায়, হোল্ড করা যায়। ওকে। তো ওকে। আর যদি আপনি আ এটা সহজ আরেকটা উদাহরণ দিলে হয়তো আপনি বুঝতে পারবেন। যদি কারো হাত ভেঙে যায়, তারপরে তো তার হাতের মধ্যে কাস্ট লাগিয়ে দেয়া হয় না? ব্যান্ডেজ করে দেয়া হলো এবং ২ সপ্তাহ ৩ সপ্তাহ দেখা যায় হাতটা এভাবে থাকে। তো সেই মানুষটার যখন কাস্টটাকে কাটা হয়, তখন দুটো হাতকে দেখবেন। দেখবেন যে হাতটা এইরকম দীর্ঘদিন ছিল এইভাবে, যেটাকে কোনো পেশি ব্যবহার করার সুযোগ হয় নাই, সেই হাতের কিন্তু পেশি চেপে যায়। আমাদের দেহ যেই অঙ্গটাই ব্যবহার না হচ্ছে, সেই অঙ্গটাকে খরচ করে ফেলতে শুরু করে। তো সেজন্যেই আমাদের ওই যে হাঁটা, দৌড়ানো এই জাতীয় মানে এগুলোর মিক্সচার মানে শুধুই মাত্র সবসময় হাঁটবো, দৌড়াবো না, তা না। কখনো দৌড়াবো, কখনো হাঁটবো, কখনো ওজন তুলবো, কখনো দেহকে টুইস্ট করবো। এই বিভিন্ন রকমের মুভমেন্ট আমাদের থাকা চাই। এইগুলো থাকলে দেহের যত বেশি পেশি ব্যবহার হবে, তত দেহ মনে করবে এই সবগুলোকে এগুলো সব জরুরি। এগুলি সব বাঁচিয়ে রাখতে হবে, এগুলোকে টিকিয়ে রাখতে হবে, এগুলোকে শক্তিশালী রাখতে হবে। কিন্তু যদি সেটা না করি, তাহলে এগুলো আস্তে, আস্তে চেপে যেতে শুরু করে, ক্ষয় হতে শুরু করে। তো আ যেহেতু পেশি আপনি বেশি ব্যবহার করছেন না, সে কারণে আপনার পেশিটা বড় হচ্ছে না। বরং ধীরে, ধীরে চেপে আসছে। যে জায়গাটা বেশি ব্যবহার করবেন, সেই জায়গাটার পেশি মোটা হবে। যেরকম আছেন ওরকম সেম সেডেন্টারি লাইফস্টাইলের ভিতর থাকেন, তাহলে আপনার এই টেস্টোস্টেরন কমতে থাকবে। আর বয়সের সাথে, সাথে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু বুড়া হতে থাকে। অ্যাবজর্পশন কমতে থাকে। 30 ইয়ার্স থেকে আপনার যখন বয়স 40-50 হবে, তখন সেম খাবার থেকে আপনার খুব লেস নিউট্রিশন বডি অ্যাবজর্ব করবে। ভাই আপনি এক বলতেছেন হচ্ছে আমার টেস্টোস্টেরন কমা শুরু করে। ২ হইতেছে যে খাবার খাবো সেটা থেকে আর আগের পরিমাণে আমি রিসিভ করতে পারছি নিউট্রিশন না। বডি অ্যাবজর্ব করতে পারবে আমার না। প্রশ্ন মোটেও এদিকে না। আমার প্রশ্ন হইতেছে ভাই তাহলে সারা জীবন পরিশ্রম করে অনেক টাকা কামায় যারা ৩০ এর পরে গিয়ে বিয়েটা করে। হ্যাঁ। এখন কি হলো ভাই? তাহলে তো বিয়ে করার কথা ছিল ভাই হ্যাঁ। ১৮-১৯ এ। আমি বুঝতে পারছি তোমাদের মনের কষ্ট। যারা ক্যামেরার পিছনে ইয়াং পোলাপান। কি হচ্ছে হ্যাঁ, ভাই তাইলে? রাইট। বিয়ের কথা যদি বলেন তাইলে হচ্ছে আমরা পিক টাইম যদি কাউন্ট করি, যে হরমোনাল দিক থেকে খেয়াল করে, তাহলে আপনি এটা কাউন্ট করতে পারেন যে 15 থেকে আপনার 30 পর্যন্ত হচ্ছে পিক উইন্ডো থাকে টেস্টোস্টেরনের। তো এই টাইমটা বেস্ট টাইম। হ্যাঁ? এখন আফটার 30 ডেফিনিটলি বয়স আপনার বাড়তে থাকে, হরমোন ডিক্লাইনে থাকে, মেন্টালি প্রেশার, রেসপন্সিবিলিটি এগুলো অনেক বাড়তে থাকে। তো আপনি মেন্টালি অনেক বেশি এক্সহস্টেড, হ্যাঁ? আর ফিজিক্যালি আপনি আগের চেয়ে অনেক ডিক্লাইনের দিকে যাচ্ছেন, আপনার বয়সটা ধরে যাচ্ছে। তো এই জায়গাতে গিয়ে আরো আরেকটা ফ্যামিলি, হ্যাঁ, আরেকটা পার্সোনাল রেসপন্সিবিলিটি নেয়া। শুধু একজন মানুষ না, পুরো না, ফ্যামিলি আরেকটা একটা। ফ্যামিলি, আপনার শ্বশুরবাড়ি তো টোটালি একটা ফ্যামিলি। হ্যাঁ, তো প্যারেন্টস। একটা ফ্যামিলি আরেকটা পার্সন যে আপনার সাথে থাকতেছে, ওর রেসপন্সিবিলিটি নেয়া। সব দিক থেকে যদি চিন্তা করেন তাহলে এই টাইমলাইনটা বেস্ট না, অ্যাকচুয়ালি বেস্ট না। হুম। বাট কেউ যদি হচ্ছে হ্যাঁ, ঠিক আছে হেলথকে প্রায়োরিটাইজ করে অ্যাক্টিভ থাকতেছে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতেছে, হেলথ কন্ডিশন অনেক ভালো, তাহলে ইটস ওকে। বাট 30 এর পরে মেইনটেইন করতে পারে। প্রগ্রেস করাটা খুবই ডিফিকাল্ট। ওকে। প্রগ্রেস হয় না, মেইনটেইন করা যায়। যেটা আপনার লাইফের পিক উইন্ডো থাকে, ওটা প্রগ্রেস করা যায়। যেমন নরমালি একটা মেল প্রতিদিন 7 মিলিগ্রাম টেস্টোস্টেরন প্রোডাকশন করে। তো ওকে। এক মাসে হচ্ছে আপনার 30 দিনে 210 মিলিগ্রামের মতো টেস্টোস্টেরন প্রোডাকশন করে, এটা ম্যাক্সিমাম। তো এই 210 মিলিগ্রাম টেস্টোস্টেরন দিয়ে একজন মানুষ সর্বোচ্চ 1 পাউন্ড থেকে অল্প কিছু বেশি মানে 450 থেকে 500 গ্রাম অ্যারাউন্ড এরকম মাসল তৈরি করতে পারে এটা কতদিনে? 1 মাসে। আচ্ছা, ওকে। তো যদি আপনি 1 মাসে হাইস্ট 1 পাউন্ড মাসল গেইন করেন, মানে হাফ কেজির মতো আরকি। হ্যাঁ, ক্লোজ টু হাফ কেজি, 1 পাউন্ড হাফ কেজি থেকে কম। তো এই ক্লোজ টু হাফ কেজি যদি আপনি মাসল বিল্ড করেন, অনেক 1 মাসে কি 5 থেকে 10 কেজি ওয়েট গেইন করে। বাকি যত ওয়েট সে গেইন করতেছে টোটালি হচ্ছে আপনার ওয়াটার আর ফ্যাট। তো আপনি লিন গেইন করলে এইজন্য ধরেন বডি বিল্ডিংটা একটু ডিফিকাল্ট। 1 বছরে আসতেছে কত যে আপনার 5.5 থেকে 6 কেজির মতো। তো ওকে। 1 বছরে গিয়ে হচ্ছে আপনাকে একটু মাসকুলার লাগবে। 2 বছরে গিয়ে আরো একটু মাসকুলার লাগবে। 3 সাত ইয়ার্স এ থেকে হচ্ছে মতো গিয়ে হবে। আপনি হ্যাঁ, 3 ইয়ার্স এ মোটামুটি একটা স্টেবল নাও ইট বডি মেক্স শেপ। সেন্স যে একটা মনে করি খাঁটি বাংলা ভাষায় শুকনা একটা ছেলে। হ্যাঁ। ও জিমে ঢুকলে আমরা হাসাহাসি করি, করি সেখানে। আসলে তো এই ছেলেটা ফাইট করতেছে, ওই ফাইটের রেজাল্ট পাবে 1 বছর 2 বছর পর। লেগে Surely। থাকতে হবে। সে আফটার 1 ইয়ার গিয়ে হচ্ছে আপনার হুম। 5-6 কিলো মাসল বিল্ড করলো, তখন Everything you need to chat is মুরার এটা একটা বডি শেপে চলে আসবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে গিয়ে হুম। খুবই অ্যাস্থেটিক লাগবে, অ্যাথলেটিক সো লাগবে। আর ধরেন যারা আমরা মিড 30s এ আছি, আমাদের হুম। ক্ষেত্রে তাহলে গ্রোথটা কিরকম হবে মাসলের? মাসলের গ্রোথ হলো আপনি যদি ডায়েট সাপ্লিমেন্টেশন, কারণ ডায়েট থেকে যে নিউট্রিশনগুলো গ্যাপ হয় এটা সাপ্লিমেন্টেশনে যদি যান, প্লাস হচ্ছে স্লিপ ঠিক রাখেন, হাইড্রেশন ঠিক রাখেন, আর ভালো স্ট্রেংথ ট্রেনিং করেন, তাহলে আপনার যে পিক টেস্টোস্টেরন লেভেল থাকে, আপনার লাইফের যেটা বেস্ট এবং পিক টাইম ছিল, ওই পিক টাইম পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন। এর উপরে তো আর যাবে না। হুম। আপনার হ্যাঁ, নেক্সট লেভেল পর্যন্ত true, আপনি যেতে পারবেন। না ধরেন যে আমি বলতেছি ধরেন আমি তো মেইনটেইন কিছুই করিনি। ধরেন আমি হ্যাঁ। এখন স্টার্ট করতেছি। হুম। সো তাহলে আমি একটু আসছি। কে দরজায় নক করছে? আমি একটু দেখে আসি। হ্যাঁ, ফিরে এলাম। আবার শুরু করছি। তো
এখন আমাদের জন্য এখন হচ্ছে আপনার এটা বেস্ট হচ্ছে ব্লাড ওয়ার্ক করা। ব্লাড ওয়ার্ক করলে ব্লাড টেস্ট করলে হচ্ছে আপনার টেস্টোস্টেরন লেভেল কতটুকু আছে এটা ফাইন্ড আউট করা যায়। হুম। হ্যাঁ? তো ওখানে যদি দেখেন যে আপনার পার ডেসিলিটার ব্লাডে কতটুকু আসছে, ওই রেশিওটা ধরে নেক্সট হয়তোবা 6 মান্থ আপনি ওয়ার্কআউট বাকি যত এক্টিভিটিস আছে এগুলো কন্টিনিউ করার পর আবার একটা টেস্ট করলেন। তখন আপনার ডিক্লাইন নাকি একটু প্রোগ্রেস কি হচ্ছে চেক করতে পারবেন। কারণ আউটসাইড থেকে দেখে বোঝা যায় না। ইন্টারনাল অর্গান হেলথ হ্যাঁ। আমরা বুঝতে পারবো না। হ্যাঁ? কারণ চেহারা সুন্দর, ফেস সুন্দর, বডি কন্ডিশন ভালো কিন্তু অর্গানের কন্ডিশন কি কি বোঝা এটা যায়? উইদাউট ব্লাড টেস্ট আপনার বোঝা পসিবল না। বাট যারা 30 প্লাস আমি সাজেস্ট করি যে এট লিস্ট মিনিমাম এভরি 6 মান্থ অর 1 রাইট। ইয়ার একটা হোল বডি চেকআপ করানোর জন্য। হোল বডি চেকআপের মধ্যে কি ইনক্লুডেড? আপনার লিভার ফাংশন, হার্টের কন্ডিশন, তারপরে মেইন কি আমাদের ডায়াবেটিস, কোলেস্টেরল লেভেল কিরকম, করা উচিত। ব্লাড প্রেশার কিরকম, তারপরে হচ্ছে আপনার যদি কেউ হরমোন লেভেল চেক করতে চায় তাহলে টেস্টোস্টেরন করতে পারে। আপনার সাথে হচ্ছে এলএইচ যেটা লুটিনাইজিং হরমোন, এফএসএইচ আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোলাক্টিন লেভেল অনেকে চেক করতে পারে। আবার এস্ট্রোজেন লেভেল কেমন আছে বডিতে এটাও চেক করতে পারে। ওকে। তো হোল বডি চেকআপের সবগুলা হসপিটালে একটা চার্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটার সাথে আপনি আপনার হরমোন চেক করতে চাইলে হরমোনাল একটা লিস্ট আপনি অ্যাড করে দিতে পারেন। ওটা দিয়ে সেলফ টেস্টও করা যায় এখন সব হসপিটালে তাই? করা যায়। ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না না? সেলফ চেক করানো যায়। Awesome, তো awesome. আপনি গিয়ে বললেই হবে যে আমি আমার বডি চেকআপ করাতে চাই সেলফ টেস্ট। ওকে। তো এখানে ফুল বডি প্যাকেজ দেখে যদি কোনো হরমোন চেকআপ না থাকে আপনি অ্যাড করে দিবেন ওটা টাকা অ্যাড করে দিবে। আর ওকে। আপনার ইন্টারনাল কন্ডিশনটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট দেখতে পারতেছেন যে হুম। আমি Not আউটসাইডে about. হোয়াটএভার আই এম লুক হ্যাঁ, মাসকুলার not সিক্স about প্যাক this, সেটাই। অথবা যে কন্ডিশন আছে অর্গানটা You're ভালো right. আছে কিনা। You're right. কারণ একটা হচ্ছে আমাদের ওভারঅল বডি লাইফ আর একটা হচ্ছে আমাদের অর্গান হেলথ অর্গান লাইফ। হ্যাঁ, হ্যাঁ। আপনার লিভার কতদিন ফাংশন করবে হেলদি, হার্ট কতদিন ফাংশন করবে, কিডনি কতদিন ফাংশন করবে, প্রতিটা অর্গানের একটা লাইফ আছে। Life তো আছে। ওদের লাইফটা একটু চেক করা দরকার। আমার মনে হয় আমরা আসলে নীরবে মানে ওই আমাদের লিভার থেকে শুরু করে ফুসফুস এগুলোর উপর যে জুলুমগুলো করতেছি হুম। ভাই হুম। তো আমার নিজের লিভারে মারাত্মক প্রবলেম সেকেন্ড liver আছে, same. লিভারে liver ফ্যাটি তো- লিভার সেকেন্ড হ্যাঁ 2 Same ভাই আমারও। হওয়ার পরে তারপরে গিয়ে মাথায় অনেক বুদ্ধি আসছিল যে ইয়া আল্লাহ যে আর হচ্ছে লাঞ্চ টাঞ্চ সব গ্যাপ দিয়ে তারপর কাজ 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 করো তারপরে যখন একটু ক্ষুধা লাগে একটু কি বলে সফট ড্রিঙ্কস একটু চিপস টিপস খেয়ে নিয়ে দূর লাঞ্চ করার টাইম নাই এগুলো তো দিনের পর দিন বছরের পর বছর করে গেছি ভাই তারপর রাতে ঘুম টুম সব এলোমেলো। তো এই জিনিসগুলো পরবর্তীতে এসে কি করছে ভাই যে সামান্য একটু সুগার সিপ করতেছি আগে বুঝতাম না এটা কি ডায়াবেটিস থেকে কি পরে বুঝে গেছে লিভারের কারণে বডি তখন আমাকে ঝিমঝিম শুরু হতো ঘুম ঘুম পায় প্রোডাক্টিভিটি নাই কিরম কাজ করতে পারি আপনার না। লিভার খারাপ থাকলে হচ্ছে কি যে আমাদের স্টমাক থেকে এনজাইম যখন ফুডগুলো ব্রেকডাউন করে যত নিউট্রিশন আছে এগুলো তো লিভার দিয়ে বাইপাস হচ্ছে। তো ওই জিনিসটা যদি আপনার খারাপ থাকে তো ওভারঅল বডি তো আপনার সাফার করবে না। তো ওই নিউট্রিশন নিতে পারতেছে না। হুম। আমি একটা নাম না বলি একজন ইউটিউবের সাথে আমার দেখা হয়েছিল এক জায়গায়। জিনিসটা খুব খারাপ লাগছে। উনি আমাদের এজেই হবে আরকি, প্লাস মাইনাস হয়তোবা সিমিলার এজেই হবে। তো উনার নাকি ডায়াবেটিক হয়ে গেছে অলরেডি। আমি বললাম যে কিভাবে সম্ভব? আপনার এরকম ইয়াং এজে আপনার ডায়াবেটিস কেমনে হলো? তো উনি বলল যে ভাই আমি বছরের পর বছর আমি শুধু সেডেন্টারি লাইফ করছি মানে এমনই যে আমি শুধু কাজ করছি। মানে আমি কোনো মুভমেন্ট কিচ্ছু করিনি। আমি একটা রুমের মধ্যে খালি কাজ করছি। অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, রাত Right. করতেছে। রাইট? এই জিনিসগুলো কিন্তু ইগনোর করতাম। ডিউরিং দ্যাট 20s এখন তো গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে হুম, জিনিসটা। টের পাবে না। টের পাওয়া যাচ্ছে না। তো বলছে ভাই এভাবে করে আমি জাস্ট এবং খাবার-দাবার ইচ্ছা মতো মানে আমি কেয়ার করিনি এভাবে করে। উনার কিন্তু আমি যখন খুব obese মানে আমি তো obese ছিলাম বা এখন আমি obese আছি। কিন্তু উনি তো obese না। বা উনাকে দেখে মনে হয় যে উনি ডায়াবেটিক পেশেন্ট হইতে পারে। তো আমি আল্লাহর মধ্যে একটা কাজ সবসময় করতাম আমি হাঁটতাম। মানে আমার এভারেজ স্টেপস আমি সবসময় হাঁটতাম। কিন্তু আমি তো উনার থেকে বেশি আনহেলদি আছি অনেক খাবার-টাবার। তখন আমার কেন ভালো লাগছে যে আল্লাহ এটা আমারও হতে পারতো বা আমারও হতে পারে। আপনার কাছে কি এটা মনে হয় যে কি এইটা উনি যদি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতো তাহলে হয়তোবা উনি এটা ডায়াবেটিস ধরা পড়তো? ডেফিনিটলি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকলে জেনেটিক্যালি যদি হয় ইটস ডিফারেন্ট সিনারিও বাট লাইফস্টাইলের জন্য আমার যতটুকু আপনার কথা শুনে মনে হয়েছে ওনার লাইফস্টাইলের জন্য হচ্ছে ওনার ডিজিজগুলো আপনার চলে আসে বডিতে খুব আর্লি। আর কারণ কি লাইফস্টাইলের ক্ষেত্রে ওই যে আপনাকে যে এক্সাম্পলটা শুরুর দিকে দিলাম যে যারা রুড ওয়ার্কার ওদের তো ফুড বাই হেলদি না ওরা না কোনো সাপ্লিমেন্ট এম এইরকম একজন মানুষের ক্ষেত্রে শুধুমাত্র ওই যে ওই ভদ্রলোক যেভাবে ব্যাখ্যা করেছেন যে, "আমি তো বসে থাকতাম, সেজন্যই উনার ডায়াবেটিস হয়েছে।" এটা ঠিক কথা না আসলে। শুধু বসে থাকলে ডায়াবেটিস হয় না। যদি আমি ভুল খাবার খেয়ে তারপরে বসে থাকি, তাহলে সমস্যা হয়। কিন্তু সঠিক খাবার খেয়ে কিন্তু যদি আমি বসেও থাকি, তাহলেও ডায়াবেটিস হবে না। কারণ সঠিক খাবার মানে হচ্ছে যেই খাবারটাতে চিনি নাই, আমি যদি চিনি ছাড়া খাবার খাই, তাহলে রক্তে চিনি বাড়ার কারণ নাই, উপায় নাই। তো রক্তে চিনি যদি না বাড়ে, তাহলে তো ডায়াবেটিস হয় না। তবে ডায়াবেটিস রোগটা সম্পর্কে আমাদের মধ্যে যে একটা বিশাল ভুল ধারণা আছে এবং সেই ধারণাটার কারণে আমরা অনেকেই সাফার করি। সেটি হচ্ছে এই যে নাফিস সেলিম ভাই, তিনি কথাটা বলছেন এমনভাবে যে এখনো উনার তো ডায়াবেটিস হয় নাই। কিন্তু ভাই আমি আপনাকে একটা দুঃসংবাদ দিই, সেটা হচ্ছে আপনি আসলে ডায়াবেটিক। তো শুনে অনেকেই হয়তো চোখ বড়, বড় করবেন যে উনার রক্তে তো চিনি এখনো বাড়েনি। ব্যাপারটা তো সেটাই। ডায়াবেটিসের দুটো সমস্যা। আমাদেরকে একটার কথা বলা হয়, ডাক্তাররা আমাদেরকে একটার কথা খুব বড় করে বলেন, দ্বিতীয়টার কথা বলেন না। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস দুটোর ক্ষেত্রেই সমস্যা দুটো করে। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন হরমোন দেহে থাকে না এবং সেই কারণে রক্তের চিনি সরানোর কেউ নাই। ফলে সেই রোগী হচ্ছেন টাইপ 1 ডায়াবেটিক। তাহলে সমস্যা কি? ইনসুলিন নাই এবং সঙ্গে তার রক্তে চিনি বেশি। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত বলা হয় যে আপনার রক্তে চিনি বেড়েছে। কিন্তু যে কথাটা বলা হয় না সেটা হচ্ছে আপনার রক্তে কিন্তু ইনসুলিন মাত্রাতিরিক্ত। যে কথাটা উনার ব্যাপারে আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে উনার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে। তো যার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে তার দেহে আসলে টাইপ 2 ডায়াবেটিস শুরু হয়ে গিয়েছে। কিন্তু রক্তের চিনির মাত্রাটা এখনো বাড়েনি। মানে অসুখটা এখনো এত গুরুতর পর্যায়ে পৌঁছায়নি যেখানে চিনিও বাড়তে শুরু করে। তো যার কারণে আমরা এই ওনার সেলিম ভাই অ্যাম খুব এখনো হ্যাপি যে আমার তো ডায়াবেটিস এখনো হয়নি। কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে আপনার কিন্তু ডায়াবেটিসের যে প্রক্রিয়া সেটা চলছে। সেটা আপনার পেছনে চলছে। এবং যদি ওই ধারাটাকে আপনি চালিয়ে যান, খাদ্যাভ্যাস পরিবর্তন না করেন, তাহলে কদিন পরে আপনার রক্তে চিনি বাড়তে শুরু করবে। তখন ডাক্তার আপনাকে ডায়াবেটিক বলবে। কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে এই চিনি ধরা পড়ার ১০ বছর ১৫ বছর আগে।
সেজন্যে যারা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান, ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চান, তাদের কিন্তু দেখতে হবে ইনসুলিন কত আপনার রক্তে। আপনার সুস্থ মানুষের যে ইনসুলিন থাকার কথা, আপনার কি তার থেকে বেশি আছে কিনা? অনেকেরই রক্তে চিনি স্বাভাবিক কিন্তু ইনসুলিন মাত্রাতিরিক্ত। এরা আসলে ওই অ্যা মানে বিপদের গর্তের মধ্যে পড়ার পথে হেঁটে এগুচ্ছেন। তখনই সাবধান হতে হবে। তখনই সাবধান যদি আমরা হই, তাহলে খাদ্য অভ্যাসটাকে চেঞ্জ করি। তখন যদি আমরা চিনি খাওয়া বন্ধ করি, শর্করা জাতীয় খাবারগুলো খাওয়া কমিয়ে দিই, বন্ধ করে দিই, ঘন, ঘন খাওয়া বন্ধ করে দিই, তাহলে ইনসুলিন হরমোনটা বারবার যে বেড়ে থাকার ব্যাপার, এটা হবে না। তাহলে দেহ আবার ইনসুলিনের প্রতি যে সংবেদনশীলতা সেটা ফিরে পায়। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা সেরে যেতে শুরু করে। আর যখন সেটা হয় তখন আমরা আর ওই পরবর্তীতে যে রক্তে চিনি বেড়ে যাবে এই সমস্যাটার দিকে যাই না। যার টাইপ 2 ডায়াবেটিস এবং রক্তে চিনি বেড়েছে, তিনি সকালে খালি পেটে ইনসুলিন পরীক্ষা করুন। আপনার ইনসুলিন আসবে মাত্রাতিরিক্ত। সি-পেপটাইড যারা ইনসুলিন ইনজেকশন গ্রহণ করেন, তারা সি-পেপটাইড নামে একটি পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আপনার প্যানক্রিয়াস আসলে কতটা ইনসুলিন তৈরি করেছে। আপনি তো বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন কারণ আপনি বিশ্বাস করেন আপনার দেহে ইনসুলিন নাই। সেজন্য ইনসুলিন বাইরে থেকে নিচ্ছেন। সি-পেপটাইড পরীক্ষাটা করুন। করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেহ আসলে কতটা ইনসুলিন তৈরি করছে, যেটা স্বাভাবিক সুস্থ একজন মানুষের তুলনায় অনেক বেশি। তো যারা এই ফাস্টিং ইনসুলিন টেস্ট করবেন, তাদের জন্য একটু বলে রাখি যে, যদি আপনার ইনসুলিনের মাত্রাটা ৬ এর নিচে হয়, নরমালি রেঞ্জটা ২ থেকে ২৪ বলা হয়। তো যদি ৬ এর নিচে হয়, তাহলে আপনি খুব ভালো আছেন। ৯-১০ পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটু সাবধান থাকা ভালো। ১০ এর উপরে যদি হয়, তাহলে আপনি আসলে ডায়াবেটিসের দিকে হাঁটছেন। বা আপনার দেহে আসলে ডায়াবেটিস অসুখটা চলছে, আপনার চিনি শুধু এখনো বাড়ছে না। আর যদি ১৭ র উপরে হয়, তাহলে আপনি মহাবিপদের মধ্যে আছেন। তো এটাকে কমানোর পথ হচ্ছে খাবার থেকে শর্করা বাদ দেওয়া। সেটা করলে এবং ঘন, ঘন না খেলে, অর্থাৎ যে intermittent fasting বা উপোস যদি আমরা একটু ব্যবহার করি, তাহলে এই জিনিসটা আবার আস্তে, আস্তে স্বাভাবিকের দিকে ফিরে আসবে। ফলে আপনি সুস্থ হয়ে উঠবেন। মেন্টেশন আছে না কোনো কিছু। ওদের কার্বোহাইড্রেট যদি দিয়ে কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট দিয়ে ওরা কার্বোহাইড্রেট খাচ্ছে। ওদের ২ টা জিনিস অন পয়েন্ট পাবেন। একদম ২ টা। এক হচ্ছে ওরা প্রচুর ফিজিক্যালি লেবার দেয় এবং ট্রেসলেস স্লিপ দেয়। ঘুমটা যখন দেয় ঘুম যেমন আমার বাসায় দাঁড়ান, আমি একটু লেট হলে গিয়ে দেখি ঘুমাচ্ছে। ওকে ধরেন ডাক দিয়ে তোলা লাগতেছে। বাট হচ্ছে আমি তো ওই সময় ঘুমাই না, ও ঘুমাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওর হ্যাঁ। লাইফটা কি খুব সুন্দর। আবার সকালে উঠে আবার ডিউটি ধরেন ফ্রেশ স্লিপ হচ্ছে ওর। আবার সারাদিন এক্টিভিটিস কোনো না কোনো এক্টিভিটিস এর সাথে সে কানেক্টেড। হ্যাঁ, মুভমেন্টের উপর থাকতেছে। অলওয়েজ। তো এই ২ টা জিনিস স্লিপ আর মুভমেন্ট এক্টিভিটিস ঠিক থাকলে আপনার বাকি জিনিসগুলো বডিতে এনহ্যান্স হইতে পারে না। মানে খুব আর্লি একদম আপনার ধরে খেয়ে ফেলবে। এই ধরনের ডিজিজগুলো এত রাইট। বেশি আপনার রেইজ হতে পারে কত না। ইম্পোর্টেন্ট। আমাকে আমাদের সাথে পডকাস্ট করছিলাম যে সজল ভাইয়ের সাথে হ্যাঁ। নিউট্রিশনিস্ট। তো উনি একটা কথা বলতেছিল যে 90s এর দিকে না 80s এর দিকে উনি বলতেছিল এরকম যে ডায়াবেটিস ছিল, তখন বলা হতো যে বড় লোকের In the next 90 seconds, we're going to reveal how we are disrupting the sharing industry, turning a single donation ঔষধ। এটা বলতেছিলেন। আমার খুব রাইট। ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। যে হ্যাঁ। আচ্ছা মানে এখন কিভাবে মানে এখন তো ওয়ান অফ দ্য মেইন রিজনস মানে ডেথ বা যে ডিজিজ যদি বলি বাংলাদেশে যে ভয়াবহ ডিজিজ মানে যে মারা যাচ্ছে হ্যাঁ। বা whatever আমরা যা হচ্ছে একটা হার্ট অ্যাটাক তারপরে হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস এখন কত কমন হয়ে যাচ্ছে জিনিসগুলো। কারণ হচ্ছে আগে দেখা যাচ্ছে ওই টাইপের ফুডগুলো হ্যাঁ। শুধুমাত্র একটা আপার সেগমেন্ট অফ আপার ক্লাস অফ পিপলের কাছেই অ্যাভেলেবল ছিল। এখন তো মনে করেন ফুড সবার কাছেই খারাপ হয়ে গেছে। না, মানে ফুডও এখানে আবার মেইন লাইফ থিংস না। হ্যাঁ, এখানে যে জিনিসটা হচ্ছে, যারা আপনার এলিট সোসাইটিতে চলে যায়, সবাই সেডেন্টারি হয়ে যায়। আপনার কাজ করার জন্য দারোয়ান রাখতেছেন, ড্রাইভার রাখতেছেন, আপনার পানি আনার জন্য একজন পিয়ন রাখতেছেন, আরো ২, ৪ জন, ৫ জন হেল্পিং হ্যান্ড। একজন মানুষের বাসায় কাজের মানুষ থাকে ৫, ৭ টা। ঠিক আছে? মানে টাকা যত বাড়তেছে, যত হ্যাঁ, এলিট উপরে যাচ্ছে, এত তার কাজগুলো ইজি করার জন্য তাকে ধরেন একদম ওয়ার্কলেস করে দিচ্ছে। শুধু ওয়ার্ক না। অ্যা ওনারা যে কথাটা বললেন যে এই লোকগুলো ভুল খাবারটা খায়। ভুল খাবারটাই প্রধান চালক এক্ষেত্রে। হুম? তো আচ্ছা, আবার কে দরজায় নক করছে একটু দেখে আসি। হ্যাঁ, ফিরে এলাম। চলুন আবার শুরু করি। যেটা বলছিলাম যে আসলে খাদ্যটাই এক্ষেত্রে সবথেকে বড় চাবি। যদি ভুল খাবারটা খাই, তাহলে অ্যা ব্যায়াম করেও উপকার হয় না। যেমন সেলিম ভাই যে ভদ্রলোকের কথা বললেন যে, মানুষটা খুব মোটা না। তার মানে তার দেহে চর্বি খুব বেশি বাড়েনি। তবে এই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আমাদের দক্ষিণ এশীয় আমরা যারা আছি, আমাদের কিন্তু ওই যে বলেছিলাম যে চর্বি ধারণ ক্ষমতা কম। তো সে কারণে আমরা বেশি মোটা হওয়ার আগেই আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। অথচ যাদের চর্বি ধারণ ক্ষমতা আবার বেশি, যাদের নতুন চর্বি কোষ তৈরি হয়, তারা কিন্তু অনেক মোটা হলে তারপরে গিয়ে হয়তো শরীরটা অসুস্থ হয়। তো আ চিকন হয়েছেন সেজন্যই আপনি যে নিরাপদ এরকম কিন্তু ভাববেন না। যদি আপনি ভুল খাবার খান তাহলে চিকন থেকেও আপনার বিপত্তি হতে পারে। আর ব্যায়াম করলেই যে আপনি বেঁচে যাবেন তাও না। প্রফেসর টিম নোকস এটার একটা ভালো উদাহরণ। তিনি ম্যারাথন দৌড়তেন। দৌড়তে তার ভালো লাগতো এবং সেজন্য তিনি প্রতি সপ্তাহে ম্যারাথন দৌড়তেন। তো মানে সপ্তাহে ১০০ মাইল দৌড়ানোটা ছিল উনার জন্য ডাল ভাত। তো সেই লোক যখন দেখলেন যে উনি প্রি-ডায়াবেটিক, অবাক হয়ে গেলেন যে এটা কি করে হলো? আমি তো ব্যায়াম করছি এবং সবাই তো বলে ব্যায়াম করলে আর আমার ডায়াবেটিস হবে না। অথচ তিনি ডায়াবেটিক।
তো তখন খোঁজ নিয়ে বিষয়টাকে যখন তিনি এটা নিয়ে গভীরভাবে ভাবলেন, তখন বুঝতে পারলেন যে তার মানে আমি যে খাবারটা খেয়েছি ভুল। কারণ উনি একসময় শর্করা খাওয়ার খুব পক্ষপাতী ছিলেন। উনি একটা বই লিখেছিলেন 'দ্য লোর অফ রানিং' যেটার মধ্যে তিনি বলেছিলেন যে যারা দৌড়তে চায় তাদেরকে এই কার্ব লোডিং করতে হবে। শর্করা খেতে হবে। শর্করা যত বেশি তারা খেয়ে শরীরের মধ্যে জমা করবে, তত তাদের দৌড়ানো সহজ হবে, তারা বেশি দৌড়তে পারবে ইত্যাদি কথা তিনি একসময় বলতেন। পরবর্তীতে যখন নিজের অভিজ্ঞতায় দেখলেন যে মেলে না মিলছে না, তখন উনি এই বিষয়ে ভিউ চেঞ্জ করেছেন। এখন তিনি সম্প্রতি আ বেশ কতগুলো চমৎকার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে, আগে যেটা তিনি বলতেন যে, যারা ওই ম্যারাথন দৌড়বে তাদেরকে কার্ব লোডিং আগে থেকে করে নিতে হবে। তিনি বলছেন যে, "না, কিচ্ছু লাগে না। যদি আপনি চর্বি পুড়িয়ে চলতে অভ্যস্ত থাকেন, তাহলে আপনার কার্ব লোডিং করাই লাগে না। কিন্তু ম্যারাথন যখন দৌড়চ্ছেন, যেহেতু এটা একটা কম্পিটিটিভ গেম, মানে অন্যের তুলনায় আপনাকে জোরে দৌড়তে হবে, এরকম চেষ্টা আপনি করছেন। একটা লম্বা সময় ধরে স্প্রিন্ট করা যেটা আরকি, খুব জোরে দৌড়ানো সেটা আপনি করছেন। তাতে রক্তের চিনির মাত্রা কমে যায়। রক্তের চিনির মাত্রা কমে গেলে অনেক সময় আমাদের ওই দৌড়ানো শেষ করতে পারে না অনেকে। যেটাকে ইংরেজিতে বলে যে হিটিং দ্য ওয়াল, মানে এমন একটা অবস্থা আসে যে তখন দৌড়ানোর আগ্রহ নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা উনি আ গবেষণার মাধ্যমে পার করেছেন যে এটা আমাদের মস্তিষ্ক আসলে আমাদের দেহটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই সমস্যা থেকে বেরোনোর জন্যে তিনি বলেছেন যে ঘন্টায় যদি কেউ ১০ গ্রাম পরিমাণ গ্লুকোজ গ্রহণ করে যারা ম্যারাথন দৌড়চ্ছে, তাহলে তারা এই সমস্যাটার মধ্যে পড়ে না। কিন্তু সেটা দৌড়ানোর সময়। কিন্তু আগে থেকে খেয়ে যে শর্করা দেহের মধ্যে বোঝাই করে নেওয়া, গ্লাইকোজেন লোড করে নেওয়া, এটা আসলে সেভাবে কাজ হয় না। যেটা উনি একসময় বিশ্বাস করতেন, এখন তিনি এর ঘোর বিরোধী। তো ভাই ইন্টারেস্টিং না ভাই? সরি, ইন্টারেস্টিং না যে আমরা হচ্ছে সব রকম ইনোভেশন গুলো তৈরি হয় আমাদের সো দ্যাট আমাদের হ্যাঁ। কাজ সহজ হয়। ফিজিক্যাল লেবার ভাবে দিতে না হয়। এরপরে গিয়ে আমরা কিন্তু জিম করতেছি সো দ্যাট আমরা ফিট থাকি। ওইটাই আলহামদুলিল্লাহ। লাগতেছে। মজা। আমার কাছে মনে হয় কি যে ওই রিপন মিয়াকে চিনেন কি আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। রিপন মিয়া মানে রিপন মিয়াকে আমার জোস লাগে। মানে হইতে হবে রিপন মিয়ার মতো। ওটা রিসেন্টলি পডকাস্টে বলতেছে যে ভাই কামের উপর কোনো ওষুধ নাই। এভাবে একটা কথা নাই। বলছে ভাই আমার কাজ করতে খুব ভালো লাগে। উনি কিন্তু ভালো এখন টাকা পয়সা ইনকাম করে। তাও উনি কাঠমিস্ত্রি এবং হি ফিলস ভেরি প্রাউড যে আমি ভাই বলছে যেদিন আমি কাজ করতে করি না সেদিন আমার দিনটা খারাপ যায়। বলছে তাহলে বুঝেন মানে আমি ও মাই গড হোয়াটস দ্যাট ডিফারেন্স আমার হচ্ছে যে ভাই কাজ না করে শুয়ে থাকি, ঘুমাই থাকি, রিলস দেখি। এটাই তো ফান, এটাই তো মজা। ভাই আমি জাস্ট মানে একদম হয়তোবা শেষের দিকে চলে আসছি। আমরা ২ টা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। নাম্বার 1 সেটা হচ্ছে ভাই আমি কখন বুঝবো যে আমার জন্য ওই স্ট্রেংথ ট্রেনিং, হেভিওয়েট ট্রেনিং নাকি আমি কার্ডিও দৌড়ঝাঁপ এগুলো আমি কখন বুঝবো? আর কোন টাইপের মানুষের জন্য? আচ্ছা, ২ টা ডিফারেন্ট ওয়ার্কআউট। ১ম জিনিস হচ্ছে এটা আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটাকে হেলদি রাখার জন্য হচ্ছে কার্ডিও। ভাই কার্ডিওভাস্কুলার সিস্টেম একটু বলি তো। কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে ধরেন আপনার রেসপিরেটরি সিস্টেম যেটা লাং, তারপরে হচ্ছে হার্ট, জি। এই ২ টার হেলথ ঠিক রাখার জন্য হচ্ছে আপনার কার্ডিও মেইনলি। কার্ডিও সবাই করবে। Stop using ChatGPT like Google. Disappear for a month and your business dead. আবার হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং সবাই করবে। স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে আপনার মাসল বিল্ড করার জন্য। আপনি যত বেশি মাসল বডিতে তৈরি করতে পারবেন, আপনার মেটাবলিক রেট এত হাই হবে, আপনার গ্লুকোজ এত বেশি মেটাবলাইজ হবে, আপনার এনার্জি বাড়বে, আপনার জয়েন্ট এত বেশি সাপোর্ট পাবে, লিগামেন্ট টেন্ডন এত বেশি এনার্জাইজ হবে। সো যেমন লোয়ার ব্যাক পেইনে যে আমরা ইস্যুসটা আমরা ফেস করি, এটাও যখন আপনি স্ট্রেংথ ট্রেনিং করবেন আপনার লোয়ার ব্যাক অনেক ইমপ্রুভ করবে। ব্যাক ওয়ার্কআউট গুলো দিয়ে আপনি স্পাইন, লাম্বার সেকশন এগুলো হিউজ ড্রাস্টিক্যালি মাসল বিল্ড হবে, মানে আপনার স্ট্রেংথ বেড়ে গেল। ওই জায়গাগুলো আপনার আর উইকার থাকবে না। ভাই এই যে কোমরের মধ্যে একটা বেল্ট পরে যখন দেখি এরকম করতেছে, উল্টা না আরো কোমর ব্যথা হয় দিনকে দিন। নাকি আসলে কি ঘটে ভাই? মানে জিমে যে বেল্ট হ্যাঁ, হ্যাঁ, না মানে বলে কি যে এগুলো করলে আস্তে, আস্তে কোমর ব্যথা হবে। আমি সরি ভাই। আমি শুনতে অনেক বোকা কথা শোনাতে পারে আমাকে। বাট ঠিক আছে। জিম টিম করছে দেখে কোমর ব্যথা হয়ে গেছে। ব্যাপারটা এরকম হয় নাকি আপনি তো উল্টা বলতেছেন? না, কোমর ব্যথা হওয়ার কথা না। যদি ওভার ট্রেনিং করে বা হচ্ছে ফর্ম ঠিক না রেখে, হ্যাঁ, রং ফর্মে যদি ওয়ার্কআউট করে এটার জন্য হচ্ছে আপনার পেইন হতে পারে। কিন্তু আপনার ফর্ম ঠিক আছে, আপনার ওয়ার্কআউটও ঠিক ছিল, যে ওয়েটে আপনি ট্রেনিং করেন ওয়েটও পারফেক্ট ছিল। ওই জিনিসটা যে পেইনটা হবে এটা হচ্ছে মাসল সরনেস। মানে মাসলটা যেটা টিয়ার্স হইলো, যেটা মাইক্রো টিয়ার্স হয়ে ছিঁড়ে গেল, ওইটার জন্য হচ্ছে আপনার পেইন হচ্ছে। এটা গুড পেইন। তাহলে এই পেইনের ফলে যে মাসলটা আমার আস্তে, আস্তে স্ট্রং হচ্ছে, হ্যাঁ, রাইট। সেই মাসলগুলো আমার এই কোমরের ব্যথাটাকে আরো আরো রিডিউস করাতে পারে। কারণ ও হ্যাঁ। আমার এখন ওয়েট নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে। রাইট। আপনার ওকে। ব্যাকের সাপোর্ট অনেক বেড়ে যাবে, জয়েন্ট লিগামেন্ট এগুলো অনেক বেশি ফাংশনাল থাকবে। আর ভাই এবার আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে সেটা হচ্ছে এই পডকাস্টটা শুনতেছে ভাই কেউ দেখা যাবে কারো বয়স ১৫ বছর, কারো Right. ২০ বছর, কারো ৩০ বছর, কারো ৪০ বছর, ৫০ বছর হতে পারে। হ্যাঁ। এখন এই মানুষটা কিভাবে বুঝবে যে কোনটা তার জন্য রাইট এজ ছিল বা রাইট এজ হবে টু স্টার্ট জিম? আচ্ছা, বয়স যেটাই হোক, যেমন এখন যেটা হলো আমাদের তো মুভমেন্ট করার উইন্ডো খুবই কম। মাঠ নাই, খেলাধুলার স্পোর্টস অ্যাক্টিভিটিস করার মতো তো স্পেস নাই। তো বাচ্চারা সেডেন্টারি লাইফস্টাইলের ভিতরে চলে আসতেছে। তো মোটামুটি হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকার জন্য বাচ্চারাও চাইলে হচ্ছে আপনার জিমে যেতে পারে। তাকে যে স্ট্রেংথ ট্রেনিং করা লাগবে এরকম না। জিমে আপনার অনেকে কি করে, যেমন ডান্স করে, ইয়োগা, অ্যারোবিক্স, জুম্বা করে। তো এগুলো ছাড়াও হচ্ছে কার্ডিও করতে পারবে, বাচ্চারা কার্ডিও করতে পারবে। এটা তো এরকম না যে আপনি কার্ডিও করতে গেলে একদম হাই ইন্টেন্স আপনার করা লাগবে, ইনজুরি হয়ে যাবে, এরকম না। রেগুলার মুভমেন্ট আপনার করতে পারবে। যেকোনো বয়সী মানুষই আপনার জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারবে যদি ইনজুরি না থাকে বা কোনো ফিজিক্যাল কমপ্লিকেশনস না থাকে। ওর যেটা করা লাগবে, যদি জিমে যায়, ট্রেনার থাকে, তার যে কোনো কমপ্লিকেশনস থাকে শেয়ার করা লাগবে। তখন ও একটা গাইডলাইন দিতে পারবে কোনটার জন্য ভালো, কোনটার জন্য খারাপ। তো ওই গাইডলাইন ফলো করে সে স্টার্ট করবে। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। বাট যদি সময় থাকে জিম করা উচিত। যাদের সময় অনেক কম, এটলিস্ট উইকলি 3 ডেজ ওয়ার্কআউট করা উচিত। 3 ডেজ যদি কেউ ওয়ার্কআউট করে, একদিন গ্যাপ দিয়ে করতে পারে। তাহলে যে জিনিসটা হয় কি যে আমরা ওয়ার্কআউট করার পরে মাসলটা যে টিয়ার্স হয় রিকভারির জন্য, যদি বড় মাসল হয় এটা এটলিস্ট 72 আওয়ার্স এর মতো সময় নেয় রিকভারির জন্য। তো আমি যদি সানডে ট্রেনিং করি, মানডে অফ নেই, আবার টিউসডে ট্রেনিং করি, ওয়েডনেসডে অফ নেই, থার্সডে ট্রেনিং করি, আপনার ফ্রাইডে, স্যাটারডে অফ নেই, তাহলে কি হচ্ছে মাসলটা হিল হয়ে আস্তে আস্তে আরেকটা সেশন আমি ধরে ফেলতেছি। ওকে। রাইট? তাহলে আমার যে প্রগ্রেসিভ গ্রোথটা থাকে এটা আমার অলওয়েজ মেইনটেইন থাকে 3 ডেজ এর মধ্যে। আপনার সময় কম, আপনি 3 দিন ট্রেনিং করেন, সময় থাকলে 4 দিন, 5 দিন, 6 দিন আপনি করতে পারেন। হ্যাঁ? তো এটা ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপর বা স্টুডেন্ট, জব, বিজনেসম্যান কিরকম সময় দিতে পারবে। আর যাদের
তাদের সময়ের অনেক ভ্যালু জিমে যাওয়ার মতো সময়ই পায় না। চিন্তা করে যে হ্যাঁ, জিমে যাবো, আমার আধা ঘন্টা সময় চলে যাচ্ছে, প্রিপারেশনের টাইম যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, জিমে গিয়ে ওয়ার্কআউট করবো, বাসায় ব্যাক করতে আবার সময় চলে যাচ্ছে। এটা হয় কি ম্যাক্সিমামই যারা এলিট সোসাইটিতে বিলং করে, যাদের টাইমের হুম, অনেক হুম, ভ্যালু, ওদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা হোম জিম দিয়ে দেন। হুম, বাসায় একটা রুমে মাল্টি ইকুইপমেন্ট আছে, একটা ইকুইপমেন্টে মাল্টিপল ওয়ার্কআউট করা যায়। তো এই ধরনের অল্প স্পেসের ভিতরে একটা ছোট জিম সেটআপ করে ফেলেন, আপনারা ট্রেনার হায়ার করতে পারেন। তাহলে কি হবে যে আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি হুম, বাসায় থেকে একটা ট্রেনার আপনার টাইম মতো চলে আসবে, জাস্ট 1 ঘন্টা ফিক্সড বডিকে দিলেই আপনার হয়ে হুম। যাচ্ছে। আপনার টোটাল টাইমটাই সেভ হয়ে যাচ্ছে, না রাস্তায় না জিমে কোথাও গিয়ে টাইম স্পেন্ড করা লাগতেছে। আর যতটুকু টাইম ফুলি একজন ট্রেনারের সাথে থাকতেছে, অন এন্ড অন সেশন আপনি পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন। তো টাইমটাকে 100% ইউটিলাইজ করতে পারবে। অসম, অসম। সো থ্যাংক ইউ সো মাচ মুসা ভাই, আজকে আমাদের টু সেন্স পডকাস্টে আসার জন্য। খুব ভালো লাগলো, অনেক নতুন কিছু শিখলাম। আপনার সাথে প্রতিবার কথা বলি, নতুন নতুন জিনিস শিখি, আরো শিখবেন ইনশাআল্লাহ। আই হোপ যে ইনশাআল্লাহ, আপনি শিখতে পারছেন এবং ইনশাআল্লাহ। আপনার জাস্ট কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কি টাইপের এপিসোড আপনি নেক্সট টাইম দেখতে চাচ্ছেন, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদিও সব আগে বলা উচিত ছিল, আই হোপ আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন। না, আমাদের না, গ্রুপ আছে 5% ক্লাব, একটা গ্রুপ টু সেন্স পডকাস্ট ফেসবুক, ওখানে আপনারা জয়েন করে হ্যাঁ, আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন। yeah, তো কিন্তু এই কম বয়সেই এত হার্ট অ্যাটাক কেন হচ্ছে? এই প্রশ্নটার উত্তর তো পেলাম না। এই পুরো এপিসোডটা দেখা হয়ে গেল। তো তাহলে শিরোনামটা এরকম দিলেন কেন আপনারা? বুঝে দিলেন না, না বুঝে দিলেন? আর যেহেতু আপনাদের দুজনেরই ঘরের মধ্যে আসলে সমস্যা রয়েছে, সেলিম ভাই তো নিজেই মোটা, আর সাজ্জাদ ভাই শুনলাম ওনার ওয়াইফের ওজনটা একটু বেশি। তো আ আমার ওয়েবসাইট হচ্ছে easyhealtheducation.com, সেখানে স্থূলতা নামে একটা পেজ আছে। তো সেই পেজটাতে একটু দয়া করে আপনাদেরকে যেতে বলব, আ এবং সেখানকার তথ্যগুলোকে পড়ে বোঝার চেষ্টা করতে বলব এবং তারপরে যাচাই করতে বলব। যাচাই করে যদি আপনাদের কাছে মনে হয় যে তথ্যগুলো সত্য কথা, মিথ্যা কথা নয়, তাহলে নিজেদের জীবনে এই পরিবর্তনগুলো একটু করতে পারেন। সকালে উঠে যদি না খেয়ে পারেন সবথেকে ভালো। কিন্তু যদি মনে করেন যে না আমি না খেয়ে পারি না, তাহলে ডিম খান। তাহলে মাংস খান ১ বাটি। সঙ্গে রুটিটা, পরোটাটা, ভাত, কোনো এগুলো কিছু খাবেন না। তাহলে আশা করা যায় দেহের মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে। আম আর আম যখনই খাবার খাবেন তার মধ্যে চেষ্টা করবেন প্রোটিনটাকে বাড়িয়ে খেতে, হেলদি ফ্যাট, মাংসের সঙ্গে যে চর্বি আসে, মাছের সঙ্গে যে চর্বি আসে, এইগুলোকে বেশি খাওয়া। ডিমের কুসুম অবশ্যই খাবেন। যদি খেতে ভালো না লাগে তাহলে সাদাটা ফেলে দেবেন। ঠিক আছে? তো কিন্তু কুসুমটা অবশ্যই খাবেন। তো যদি এইভাবে করে করেন, তারপরে খাবার যখন খাচ্ছেন, শর্করা যদি বাদ দিতে পারেন সবথেকে ভালো। কিন্তু যদি বাদ দিতে না পারেন তাহলে খাবারের শেষের দিকে শর্করা খাবেন। খাবার শুরু করবেন মাছ, মাংস, ডিম এগুলো দিয়ে। এগুলো খেয়ে যখন পেটটা মোটামুটি ভরে এসছে, তখন আপনি একটু ভাত নিলেন, একটু ভর্তা নিলেন, একটু ভাজি নিলেন, এগুলো নিয়ে খেলেন। তাহলে অ্যাম আপনি বেনিফিটটা বেশি পাবেন। তো এইভাবে করে অ্যা এবং সঙ্গে যদি ব্যায়াম করতে পারেন তারপরে, খুব ভালো। এবং ব্যায়ামের দিকে ওজন নিয়ে ব্যায়াম যেটা, সেটাকে বেশি গুরুত্ব দেবেন। দৌড়ঝাঁপটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। কারণ দৌড়ঝাঁপের মধ্যে অ মানে ওজন যার বেশি সে দৌড়তে গেলে বিপদে পড়বে। তার থেকে বরং বসে থেকে যদি সে ওজন নিয়ে হাতে একটু তোলে, আ তাহলে সেটা অনেক বেশি সহজ হলো। আ জাস্ট ওঠা, বসা এভাবে যদি কেউ করে তাহলেও সেটা খুব কঠিন না। এইরকম যে অ্যাক্টিভিটিগুলো এগুলোর দিকে যদি মনোযোগ দিতে পারেন, করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হবে। আর রক্ত পরীক্ষাতে রক্তটা মাঝে মাঝে চেক করে দেখুন যে ইনসুলিন কি মাত্রায় আছে। ইনসুলিন যদি বেশি থাকে, বেড়ে থাকে, তাহলে আপনি বিপদের মধ্যে আছেন। ইনসুলিন পরীক্ষাটা আবার একটু দামি পরীক্ষা, তো সেজন্য অনেকে সেটা করতে নাও চাইতে পারেন। তুলনামূলকভাবে সস্তা পরীক্ষাটা হচ্ছে লিপিড প্রোফাইল। আপনি খালি পেটে রক্ত দিয়ে ফাস্টিং লিপিড প্রোফাইল যেটাকে বলা হয়, সেই পরীক্ষাটা করবেন। ১২ ঘন্টা কমপক্ষে না খেয়ে থেকে তারপরে রক্ত দেবেন। দিয়ে আপনার রক্তে কতটা ট্রাইগ্লিসারাইড আছে, কতটা এইচডিএল আছে, এই দুটোকে তুলনা করবেন। যদি আপনার টিজি-এইচডিএল রেশিও, অর্থাৎ উপরে থাকবে ট্রাইগ্লিসারাইডের নাম্বারটা, নিচে সেটাকে এইচডিএল দিয়ে ভাগ করবেন। দিয়ে ভাগফল যেটা হবে, অনুপাত যেটা হবে, সেই অনুপাতটা যদি ২ এর বেশি হয় তাহলে আপনি অ্যা ডায়াবেটিসের প্রক্রিয়া আপনার দেহে চলছে। যদি ২ এর নিচে থাকে তাহলে আপনি নিরাপদের দিকে আছেন। ১.৫ এর নিচে থাকলে আপনি ভালো আছেন। এটা হচ্ছে পরিমাপ করার পথ। এবং এই পরিমাপটা শুধুমাত্র আপনার যে ডায়াবেটিস হচ্ছে কিনা সেই পরিমাপ নয়, এটা আপনার হৃদরোগজনিত কোনো সমস্যা ভবিষ্যতে আপনি অনুভব বা মুখোমুখি হবেন কিনা, সেই বিষয়টা বোঝার জন্যেও এটা একটা চমৎকার সূচক। যদি আপনার টিজি-এইচডিএল রেশিওটা ২ এর মধ্যে থাকে তাহলেই আশা করা যায় যে আপনার হৃদরোগজনিত কোনো সমস্যা আশা করি ভবিষ্যতে হবে না, বা এটার হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। আর যদি সেটা ২ এর থেকে বেশি হয়, যত বেশি হবে তত আপনি বিপদের মধ্যে আছেন। এবং এটাকে কমিয়ে আনার পথ হচ্ছে টিজি যেন কমে। টিজি কমবে কি করে? যদি আপনি কার্বোহাইড্রেট কম খান। তাহলে টিজি কমে যাবে। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।